একটা একটা করে টপিক ক্লিয়ার করে দিব যাতে আপনার বিন্দু পরিমাণে সমস্যা না থাকে। এখন এই জায়গায় দেখাইতেছে আমি রানিং মার্কেটে একটা ট্রেড নিছি, এতটুকু লস বা লাভ হচ্ছে। আপনি বাই করার জন্য আপনি কিনবেন এই জায়গায়, যে এই জায়গায় বাই করলাম, বাট বাই হয়ে যাবে এই জায়গায়, একটুক জায়গা খাইয়া দিব একটা ব্রোকারে। এমনি ব্রোকারে আপনার এতটুকু জায়গা খাইয়া দিতেছে, তার আবার আমার ইচ্ছা হচ্ছে ফিবোনাচির লক করে দিতে পারবো, যাতে আমি নিজেও না লড়তে পারি, এই যে কাটতে পারতাম না। এই যে পেন্ডিং নামের একটা নতুন লেখা চলে আসছে দেখছেন, এই জায়গায় কিছু পয়েন্ট আছে। সেম বিষয়টা এরকম, এই ভলিউম হচ্ছে আপনার ওই টাকার পরিমাণটা বা লট সাইজটা। তো আমার জায়গা মতো গেলে ট্রেডটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। আবার এখানে আবার ভলিউম দেখাইতেছে বেশি, মানে লট সাইজ বেশি দেখাইতেছে, অথচ আমি একটার ভিতরে নিচ্ছি 0.0। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে একটা ব্রোকারের সাথে পরিচয় করাই দিছি, দেন হচ্ছে ওই ব্রোকারের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলছি, ভেরিফাই করছি, ইভেন ডিপোজিট করছিলাম। হ্যাঁ, ইভেন ডিপোজিটও করে দেখাই দিছিলাম, যদিও সেটা ঠিক হয় নাই, কেউ ডিপোজিট করেন না এখন। সো আজকের ভিডিওতে আমরা শিখব ওই দিন যে ব্রোকারটা আমরা রেজিস্টার করছিলাম সেই ব্রোকারটার মধ্যে টার্মিনাল পর্যায়ে কিভাবে আমরা ইউজ করব। অর্থাৎ আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব হচ্ছে এক্সনেস ব্রোকারের টার্মিনালটা আমরা প্রপারলি কিভাবে ইউজ করব। সো এই এক্সনেস ব্রোকারের টার্মিনালটা প্রপার ওয়েতে ইউজ করা শিখার আগে আমাদেরকে এইটা জানতে হবে যে আমরা কেন এই এক্সনেস ব্রোকারের টার্মিনালটা ইউজ করব। ঠিক আছে, আমাদেরকে এটা আগে জানতে হবে আমরা কেন এই টার্মিনালটা ইউজ করব। সো চলেন আমরা একটু ট্রেডিং ভিউর সাদা পেজের ভিতরে যাই, তাহলে একটু ভালো করে শিখতে পারবো। তো আমরা একটা জিনিস খেয়াল করেন, আমরা যে ট্রেডিং ভিউর মধ্যে আমরা অ্যানালাইসিসগুলো করা শিখছিলাম বা আমরা ট্রেডিং ভিউ শিখছিলাম, সেটার মধ্যে আমরা কি শিখছিলাম? আমরা হচ্ছে শিখছিলাম টেকনিক্যাল অ্যানালাইসিস করা, যে আমরা একটা চার্ট বা যে কোনো একটা পেয়ারের মধ্যে অথবা একটা অ্যাসেটের মধ্যে অ্যানালাইসিস করলাম, আমাদের প্ল্যানিংগুলা কোন জায়গায় আমরা এক্সিকিউট করব, ট্রেডগুলা কোন জায়গায় ট্রেডটা এন্ট্রি করব, তারপর হচ্ছে কোন জায়গায় এক্সিট করব, এই ইত্যাদি সম্পর্কে আমরা কি করছিলাম? অ্যানালাইসিস করছিলাম। তো ওই অ্যানালাইসিস করার পর এখন আমাদেরকে কি করতে হবে? অ্যানালাইসিসটা আমরা কেন করছিলাম? অ্যানালাইসিসটা করছিলাম যাতে আমরা কি করতে পারি? টাকা ইনভেস্টমেন্ট করে সেখান থেকে প্রফিট করতে পারি। সো এখন টাকা ইনভেস্টমেন্ট আমরা কই করব? গত ভিডিওর মধ্যে আমরা যে একটা ব্রোকার দেখাই দিছি ওইটার ভিতরে আমরা টাকা ইনভেস্টমেন্ট করব, তাই না? ওকে, এখন এটাও বুঝলাম যে আমরা ব্রোকারের মধ্যে তো টাকা ইনভেস্টমেন্ট করলাম। এখন টাকা ইনভেস্টমেন্ট করার সাথে আমাদের এখন এই যে ট্রেডিং ভিউর মধ্যে আমরা একটা জোন বা জায়গা খুঁজে বার করছিলাম যেখান থেকে আমরা বাইং করব বা সেলিং করব। এখন এই ব্রোকারের মাধ্যমে বাইং অথবা সেলিংটা আমরা কিভাবে করব, তাই না? এটা একটা প্রশ্ন আসে। সো এই যে আমরা ব্রোকারের মধ্যে আমাদের টাকা ইনভেস্টমেন্ট করছি, এখন এই ব্রোকারের একটা বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যর মাধ্যমে বা একটা জায়গা আছে যেই জায়গার মাধ্যমে আমরা কি করতে পারবো? এই যে অ্যানালাইসিস করা জায়গাটা আমরা খুঁজে বার করছি সেইখানে কি করতে পারবো? বাইং বা সেলিং করতে পারবো। আশা করি বুঝতে পারছেন ঘটনাটা কি। তো ঘটনা এটাই বুঝাইলাম, আমরা অ্যানালাইসিস করার পরে যেই জায়গাগুলো এন্ট্রি নিব, আমরা যে ব্রোকারের ভিতরে আমরা টাকাগুলা ইনভেস্টমেন্ট করছি সেই টাকাগুলারে যাতে আমরা প্রপার জায়গাতে ইনভেস্টমেন্ট করতে পারি বাইং আর সেলিংয়ের মাধ্যমে, তাহলে এখানে অনেকগুলো বৈশিষ্ট্য দরকার আছে। আন্দাজি তো আর আমরা টাকাগুলো ইনভেস্টমেন্ট করতে পারতেছি না বা বাইং সেলিং করতে পারতেছি না। সো প্রত্যেকটা ব্রোকারই আমাদের জন্য এমন কিছু সিস্টেম বা মাধ্যম তৈরি করে রাখছে যেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারবো? বাইং বা সেলিং করে মার্কেটের ফ্ল্যাকচুয়েশন থেকে আর্ন করতে পারবো, টাকা ইনকাম করতে পারবো। এখন এই ব্রোকারের বাইং বা সেলিংয়ের ওই এরিয়াগুলা কোনগুলা? এই যে আমরা যেমন ধরেন যে এই যে এক্সনেসের ব্রোকার খুলছি না, সো এক্সনেসের ব্রোকার কি করছে? এক্সনেস টার্মিনাল নামের একটা জায়গা আমাদের জন্য তৈরি করে দিছে আলাদা। ওই জায়গাটার ভিতরে আমাদেরকে এমন এমন কিছু বৈশিষ্ট্য দিয়ে দিছে বা ফিচার্স দিয়ে দিছে যেইগুলা ইউজ করে আমরা এই ট্রেডিং ভিউর মধ্যে আমরা যেই জায়গাগুলো খুঁজে বার করছিলাম, মার্কেটের যেই জোনগুলো খুঁজে বার করছিলাম, ওইখান থেকে আমরা কি করতে পারবো? বাইং বা সেলিং করতে পারবো। মানে আমাদের বাইং, মার্কেটের মধ্যে বাইং করা আর সেলিং করার মতো ক্ষমতা দিয়ে দিবে। সো এই ক্ষমতা কে দিতেছে? এক্সনেসের টার্মিনাল। তো আশা করি এতটুকু বুঝতে পারতেছেন যে আমরা টার্মিনালটা কি কারণে ইউজ করব। এক্সনেসের টার্মিনালটা আমরা এই জন্য ইউজ করব, যদি এক কথায় বলি, তাহলে এই ব্রোকারের ভিতরে আমরা যে টাকাটা ইনভেস্টমেন্ট করছি সেই টাকাটারে আমরা এই টার্মিনালকে ব্যবহার কইরা লাইভ মার্কেটে যে অ্যানালাইসিস করছিলাম আমরা ট্রেডিং ভিউর মধ্যে, ওই অনুযায়ী আমরা টাকাটারে বাইং বা সেলিং করে ইনভেস্টমেন্ট করে প্রফিট করবো মার্কেটের ফ্ল্যাকচুয়েশন থেকে। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার যে আমরা এক্সনেসের টার্মিনালটা কেন ইউজ করব। এখন শুধু এটা এক্সনেসের ক্ষেত্রে না, আমরা এক্সএম ব্রোকার দেখছিলাম, আমরা যদি এক্সএম ব্রোকারের ভিতরে আমরা টাকা ইনভেস্টমেন্ট করতাম, ধরুন যেখানে আমরা ডিপোজিট করছি $500, ওকে,
ধরেন যে আমরা $500 ডিপোজিট করছি, এখন এই $500 আমরা ইনভেস্টমেন্ট, আমরা ট্রেডিং ভিউর মধ্যে অ্যানালাইসিস করে ফেললাম, তাই না? এখন ইনভেস্টমেন্ট করবো কেমনে? এই যে এক্সএম ব্রোকারের যে টার্মিনাল থাকবে, সেই টার্মিনালের ভিতরে আমাদের এমন কিছু বৈশিষ্ট্য দিয়ে দিবে যেখান থেকে আমরা বাইং করতে পারবো অথবা সেলিং করতে পারবো, পজিশন হোল্ড করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। সেম অক্টাএফএক্সের ক্ষেত্রেও প্রত্যেকটা ব্রোকারের ক্ষেত্রে সেম অবস্থা। ধরেন যে আমি এই ব্রোকারটার ভিতরে ডিপোজিট অপশনে গিয়ে ভেরিফাই কইরা তারপরে হচ্ছে $500 ডিপোজিট করে ফেলছি। তো $500 ডিপোজিট করার পরে কি হইলো, এখন এই ডলারটার আমি কিভাবে ইনভেস্টমেন্ট করবো? এই যে অক্টাএফএক্সের যে টার্মিনাল আছে, এই টার্মিনালের মধ্যে আমার বাইং করার আর সেলিং করার মতো কিছু বৈশিষ্ট্য দিয়ে দিছে এই ব্রোকারটা। সো ওই জায়গা থেকে আমি বাইং আর সেলিং করতে পারতাছি। প্রত্যেকটা ব্রোকারের একটা ডেডিকেটেড বর্তমানে কি আছে, বাইং আর সেলিং করার মতো একটা টার্মিনাল দিয়ে দিছে, যে তুমি আমার এখানে ইনভেস্টমেন্ট করছো, এই টার্মিনাল ইউজ করে তুমি তোমার টাকাগুলোরে ইনভেস্টমেন্ট করো, বাইং করো বা সেলিং করো। আরও অনেক অনেক কিছু বৈশিষ্ট্য দিয়ে দেয়, এর ভিতরে সবই শিখবো। এখন অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে, ভাই আমি যেহেতু এই ব্রোকারের মধ্যে টাকাটা ইনভেস্টমেন্ট করছি, আমার কি এই ব্রোকারের টার্মিনালটা ইউজ করেই আমার টাকা ইনভেস্টমেন্ট করতে হইব? এমন একটা প্রশ্ন আসতে পারে। তারপর আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমি ধরেন যে এই প্রত্যেকটা ব্রোকারের ভিতরে একটা একটা অ্যাকাউন্ট খুলছি আর টাকা ইনভেস্টমেন্ট করছি, এখন কি আমি প্রত্যেকবার প্রত্যেকটা টার্মিনালের ভিতরে ঢুকে গিয়ে টাকাগুলারে ইনভেস্টমেন্ট করতে হইব? এমন কোনো ওয়ে নাই যে এর চাইতে সহজে বারবার এক একটা ব্রোকারের ভিতরে যাওয়াটা অনেক কষ্টকর। সো আমি বারবার এক একটা ব্রোকারের ভিতরে না যাইয়া এমন একটা সফটওয়্যার নাই যেখান থেকে আমি একটা জায়গার থেকে সবগুলো ব্রোকারে কন্ট্রোল করতে পারবো? এরকম ওয়েও আছে। সো এটা কেমন ওয়ে আমি চলেন এখনই দেখাই দিতেছি। এখন সেই ওয়েটা হচ্ছে এইটা, MetaTrader 4 আর MetaTrader 5। এই MetaTrader 4 আর MetaTrader 5 কি? MetaTrader 4 আর MetaTrader 5 হচ্ছে এক ধরনের সফটওয়্যার, ট্রেডিংয়ের সফটওয়্যার। এই সফটওয়্যারগুলোর মধ্যে দিয়ে আমরা কি করি, আমরা ট্রেডগুলো এক্সিকিউট করি, ঠিক আছে? আমাদের যে ট্রেডগুলো করি, ওই ট্রেডিংয়ের মধ্যে আমরা কি করি, মূলত আমরা কাজ করি হচ্ছে বাই করি কোনো একটা পজিশন অথবা সেল করি কোনো একটা পজিশন। তো এই MetaTrader 4 আর 5 হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার যেটা কি করে, এই যে আমরা প্রত্যেকটা ব্রোকারের ভিতরে অ্যাকাউন্ট খুলতেছি না, এই অ্যাকাউন্টগুলারে সার্ভার, এই অ্যাকাউন্টগুলার যে সার্ভার আছে, লগ ইন সার্ভার, ওই সার্ভারটা দিয়া এই সফটওয়্যারের ভিতরে লগ ইন করি। এখন সবার মনের যে প্রশ্নটা সেইটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে ধরেন যে আপনি এই যে এক্সনেস ব্রোকারের ভিতরেও একটা অ্যাকাউন্ট খুলছেন, এক্সএম ব্রোকারের ভিতরেও একটা অ্যাকাউন্ট খুলছেন, তারপর হচ্ছে অক্টাএফএক্স ব্রোকারের ভিতরেও একটা অ্যাকাউন্ট খুলছেন। আপনি চাইতেছেন না যে বারবার এই প্রত্যেকটা ব্রোকারের টার্মিনালের মধ্যে যাইয়া বিভিন্ন ট্যাব খুইলা, বা অনেক কষ্ট আপনার জন্য, পারতেন না আপনি এভাবে কাজ করতে। তখন আপনি কি করতে পারেন, এই MetaTrader 4 আর MetaTrader 5 নামে একটা সফটওয়্যার আছে। ওই সফটওয়্যার কি করে, দুনিয়ার যত ব্রোকার আছে সব ব্রোকারে এই একটা সফটওয়্যারের ভিতরে লগ ইন করার মতো অ্যাক্সেস দিয়ে দেয়। ফলে কি হয়, এই একটা সফটওয়্যারের ভিতরে থাইকাই আমরা জাস্ট একটা ছোট্টখাটো অংশের ভিতরে ক্লিক কইরাই, বা একটা ছোট্টখাটো অপশনের মধ্যে ক্লিক কইরাই কি করতে পারতাছি, একটা ব্রোকার থেকে আরেকটা ব্রোকারের অ্যাকাউন্টের ভিতরে শিফট হয়ে যেতে পারতাছি, সহজে এন্ট্রিগুলো নিতে পারতাছি। বুঝছেন কাহিনীটা? সো তার মানে কি, এই সফটওয়্যারের মধ্যে MetaTrader 4 আর MetaTrader 5 এর মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের ইনভেস্টমেন্ট করা যত ব্রোকার আছে সব ব্রোকারে একসাথে আমরা ইউজ করতে পারবো, কোনো ঝামেলা ছাড়া। আর যদি আমরা যেই ব্রোকারের মধ্যে ইনভেস্টমেন্ট করছি, আর যদি আমরা এই সফটওয়্যার ব্যবহার করতে না পারি বা না ভালো লাগে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের বিকল্প পদ্ধতি কি? বিকল্প পদ্ধতি হচ্ছে এই যে এক্সনেস ব্রোকার আছে, যেমন এক্সনেসের ব্রোকারের ভিতরে টাকা ইনভেস্ট করলে ওর ব্রোকারের যে টার্মিনাল আছে সেটার ভিতরে আমার বাইং সেলিং করতে হবে, আর কোনো ওয়ে নেই। হয়তো এখানে করতে হবে, না তো এখানে করতে হবে। অথবা এই যেমন এক্সএম ব্রোকার আছে, এই এক্সএম ব্রোকারের ভিতরে যে আমি টাকা ইনভেস্টমেন্ট করি, হয়তো আমারে কি করতে হইব, এই এক্সএম এর টার্মিনালের ভিতরে গিয়ে বাইং সেলিং করতে হইব। অক্টাএফএক্সের ভিতরে যদি টাকা ইনভেস্টমেন্ট করি, তাহলে অক্টাএফএক্সের টার্মিনালের মধ্যে গিয়েই আমার টাকাটা ইনভেস্টমেন্ট করতে হইব। আশা করি বুঝতে পারছেন। এখন যদি আপনি এত ঝামেলা না চান, মনে করেন যে আমি একটা সফটওয়্যারের ভিতরেই বাইং সেলিংয়ের কাজগুলো করবো সব ব্রোকারের, তাহলে সবগুলা ব্রোকার হইতে পারে আপনি 2টা ব্রোকারে টাকা ইনভেস্টমেন্ট করছেন, হইতে পারে 3টা ব্রোকারের ভিতরে টাকা ইনভেস্টমেন্ট করছেন, সবগুলা ব্রোকারের সার্ভার আর ওই যে লগ ইন আইডিটা আছে এখানে দিয়ে দিবেন। তাহলে কি করতে পারতেছেন, এই একটা সফটওয়্যারের ভিতরে থেকে আপনি সবগুলা ব্রোকারে একসাথে ইউজ করতে পারতেছেন। আপনার বারবার এই টার্মিনাল ওই টার্মিনাল ওই টার্মিনালে যাওয়া লাগতেছে না। এখন এই জায়গায় আমি কি বোঝাতে চাইলাম, এই জায়গায় বোঝানোর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ধরেন যে আমার ক্ষেত্রে যে বিষয়টা, আমি শুধুমাত্র কোথায় এক্সনেসের ভিতরে টাকা ইনভেস্টমেন্ট করছি। এখন আর আমার ভালো লাগে হচ্ছে এক্সনেসের টার্মিনাল, কারণ এক্সনেসের টার্মিনাল ইউজ করা অনেক সহজ। আর আমার জন্য সহজ বিষয়টাই খুব ভালো, কারণ আমার ইনস্ট্যান্ট ট্রেড নিতে হয়, তারপরে আবার বিভিন্নভাবে পজিশন নিয়ে কাজ করতে হয়। সো আমার জন্য মনে করি ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে এই এক্সনেসের টার্মিনাল, ঠিক আছে? এখন যদি আমি এই এক্সনেসের
এক্সনেস ব্রোকার ছাড়াও আরও 2টা বা 3টা ব্রোকারের ভিতরে টাকা ইনভেস্টমেন্ট করে থাকতাম এনি বাই চান্স, তাহলে 100% শিওর আমি MetaTrader 5 ইউজ করতাম বা MetaTrader 4 ইউজ করতাম। কেন ইউজ করতাম এই সফটওয়্যারটা? এই সফটওয়্যারটা ইউজ করার কাহিনী হচ্ছে কারণ আমি বারবার আমার ব্রোকারের যে টার্মিনালগুলো আছে সেই টার্মিনালগুলো চেঞ্জ করতে ইচ্ছুক না। অনেক টাইমের বিষয়, অনেক ঝামেলার বিষয়। আমি ট্রেডিং করবো, আমার সাইকোলজি, আমার মাথা পুরো ঠান্ডা থাকতে হইব, যেই কাজটাই করবো ইজিলি করতে হইব। দ্যাটস ওয়াই আমি যেহেতু একটা ব্রোকারের ভিতরে টাকা ইনভেস্টমেন্ট করতেছি, সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র ওর টার্মিনালের ভিতরেই কাজ করতেছি, যেটা আমার জন্য ইজি হয়। আর এটা অনেক ইজিয়ার, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার মতো বিষয়, জাস্ট টানাটানি করার মতো বিষয়। আর যদি আমি ভবিষ্যতেও দেখা গেছে যদি অন্য কোনো ব্রোকারও একসাথে কাজ করে 2-3টা ব্রোকার, তাহলে অবশ্যই আমি কি করতে হইব, আমার জন্য সুবিধার ক্ষেত্রে এই সফটওয়্যারটা ইউজ করতে হইব। যদি কেউ রিকোয়েস্ট করেন যে হ্যাঁ ভাই এই করেন MetaTrader 4 আর 5 এর মধ্যে একটা ভিডিও বানান, MetaTrader 4 আর 5 ইউজ করা সেমই, জাস্ট যদি কল বলেন যে না ভাই এটার উপর একটা ভিডিও বানাই দেন, কোনো সমস্যা নেই, বানাই দিতে পারবো। তো দুনিয়ার আমি এইগুলাই বুঝাতে চাইতেছি এত বক বক করে এখন, কারণ এইগুলো আপনার বোঝা দরকার আছে। তো দুনিয়ার যত ট্রেডাররা আছে ওরা যদি একটা ব্রোকারের ভিতরে ট্রেড করে তাহলে ওরা প্যারা নেয় না। যদি দেখা যায় ওই ব্রোকারের টার্মিনালটা ইউজ করা অনেক ইজি, তাহলে ওরা ওই ব্রোকারের টার্মিনালেই ইউজ করে ট্রেডগুলো করে, বাইং সেলিং করে। আর যদি ওরা মাল্টিপল ব্রোকার ইউজ করে এক কথায়, তাহলে ওরা ডেফিনেটলি কি করে, MetaTrader 4 আর MetaTrader 5 এর মধ্যে অ্যাকাউন্টগুলো লগ ইন করে ওইখান থেকে একটা সফটওয়্যারের মাধ্যমে সবগুলো অ্যাকাউন্টের ম্যানেজমেন্ট করে। ওকে, ক্লিয়ার? তো আজকে আমরা এতটুকু বুঝতে পারলাম এখন যে কি কারণে আমরা এক্সনেসের টার্মিনালটা শিখবো। এটা বুঝতে পারলাম যে কি কারণে শিখবো আমরা, যাতে যেই টাকাটা ইনভেস্টমেন্ট করছি ব্রোকারের মধ্যে সেই টাকাটা আমরা বাই করতে পারি বা সেল করতে পারি, এর মাধ্যমে পজিশনগুলো হোল্ড করতে পারি, তাই না? তো চলেন এবার আমরা ডাইরেক্টলি ব্রোকারের টার্মিনালের মধ্যে চলে যাই। অনেক বক বক করলাম, এই বিষয়গুলো বোঝানো দরকার ছিল, দ্যাটস আমি বক বক করছি। কারো ভালো না লাগলে ভিডিও দেখেন না, তাতে আমার কোনো প্রবলেম নেই। ওকে চলেন, এখন আমরা চলে আসলাম কই, এক্সনেসের ব্রোকারের টার্মিনালের মধ্যে। এই টার্মিনালের মধ্যে আসার পরে আমাদেরকে দেখেন, আমাদেরকে অনেকগুলো এখানে ফিচার্স দিছে। কি ফিচার্স দিছে এটা হচ্ছে, আমি এটা এই কোনায় রাখি, কোনায় রাখাটা বেস্ট। কি ফিচার্স দিছে দেখেন, একদম ট্রেডিং ভিউর মতোই এখানে একটা কি দিছে, বার দিয়ে দিছে। ওই বারের মধ্যে কি আছে, আমাদের টাইম আছে এখানে, ক্যান্ডেল স্টিক আছে এখানে, তারপরে ইন্ডিকেটরের সেকশন আছে এখানে, টেমপ্লেট সেকশন আছে, তারপরে হচ্ছে বলতে পারেন কি আমাদের ওই যে ভুল হয়ে গেলে আগে পিছিয়ে যাওয়ার মতো যে অ্যারো আছে সেইগুলো আছে, মানে মানে ব্যাক আর ফরওয়ার্ড এরকম বিষয় আর কি। ওকে, আর কি দেখতে পারতাছি আমরা, যদি ডান দিকে তাকাই, আমি একটা কাজ করি, এখন একটু ফেভারিটটা অফ করে রাখি। আর কি করতে পারি আমরা, আমরা যদি ডান দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পারি, আমরা কোন কারেন্সি পেয়ারের মধ্যে আছি সেটা এখানেও দেখাইতেছে, কোন কারেন্সি পেয়ারের মধ্যে আছি সেটা এখানেও দেখাইতেছে, তাই না? ইভেন কত মিনিটের টাইমের মধ্যে আছি সেটা এখানে দেখাইতেছে। ওকে, তারপরে এখানে দেখেন কি দেখাইতেছে, আমরা বাই সেল এরকম অপশন দেখাইতেছে, ভলিউম টলিউম কত কিছু দেখাইতেছে। সবগুলো আমরা এখন শিখবো, একদম ডিটেইলভাবে শিখবো, যেমনি আমি একবারে ট্রেডিং ভিউর মধ্যে শিখাই দিছি। ওকে, তারপরে একদম দেখেন ডান পাশে যদি আমরা খেয়াল, সরি বা পাশে যদি আমরা খেয়াল করি, অনেক দুঃখিত ভাই ভিডিও করা অবস্থায় এত দিকে খেয়াল করা যায় না। তো আমরা যদি বা পাশে খেয়াল করি, এখানে আমাদেরকে একটা ওয়াচ লিস্টের অপশন দিছে। আর ট্রেডিং ভিউ আমরা যারা শিখছি তারা আমরা জানি ওয়াচ লিস্ট কি। একটা ইকোনমিক ক্যালেন্ডার আছে, এটাও আমি জাস্ট টুকটাক হলো একটু বলে দেবো, সমস্যা নাই। এটা বলার মতো কিছু নাই, জাস্ট সবগুলো দেশের একটু টুকটাক খবর আর কি। তো ট্রেডিং ভিউর মতোই সেম টুলগুলো, একদম সেম টুলগুলো এই জায়গায় দিছে, তাই আমি আশা করি যে এগুলো দেখানো বেশি টাইম লাগবে না আমার। তবুও দেখানো দরকার আছে, কারণটা কি আমি সেগুলো ক্লিয়ারলি বলে দেবো, কারণ যে কোনো বিষয় আমি একদম ক্লিয়ারলি বলা পছন্দ করি। এখানে দেখেন এক্সট্রা 2টা অপশন দিয়ে দিছে, কেন দিছে আমি এগুলো শিখাই দিব। এখানে আরও এক্সট্রা একটা টাইমের সিস্টেম দিছে, কেন দিছে এগুলো বলে দিব। তারপরে একদম নিচে যদি খেয়াল করেন, এখানে দেখেন ওপেন পেন্ডিং ক্লোজ, এই বিষয়গুলো কি সেটাও বলে দিব। আর দেখেন আমার অ্যাকাউন্টের যেই আছে সেটা এখানে ক্লিয়ারলি দেখাইতেছে, মানে অ্যাকাউন্টের ডিটেলস, মার্জিন কতটুকু আছে, ব্যালেন্স কতটুকু আছে, এখন মার্জিনের কি অবস্থা, এই অবস্থা আর কি। ওকে, প্যারা নাই, সবগুলাই ক্লিয়ারলি বলে দিব। আর এই ভিডিওতে আমরা জাস্ট কি করব, এই এক্সনেসের যে টার্মিনালটা আছে সেটা ইউজ করা শিখবো। তারপরের ভিডিওগুলোর ভিতরে আমরা আরেকটু বেসিকের দিকে চলে যাবো, দরকার হলে পিপস, লট সাইজ, লেভারেজ টেভারেজ এভরিথিং, ঠিক আছে? কারণ বেসিক যত আপনি ক্লিয়ার থাকবেন, আপনার ট্রেডিং লাইফের সাকসেস ততটুকু ক্লিয়ার থাকবে। বেসিক হচ্ছে মেইন, লাইফের মেইন, ট্রেডিংয়ের বেসিকই মেইন। পরে আস্তে আস্তে আপনি বেসিক যত ক্লিয়ারলি বুঝবেন, স্মুথলি বুঝবেন, পরবর্তীতে আপনি সাকসেসফুল ট্রেডার হইতে গেলে এগুলো আপনার ততটুকু কাজে লাগাইবো বা ততটুকু কাজে লাগবো। আর আমি অলওয়েজ আমার বেসিকগুলো 100% ক্লিয়ার রাখি। ওকে, তাহলে আমরা এখন একটা কাজ করি, যেহেতু আমরা এখানে বাইং আর সেলিং এর কাজ করবো, তাহলে শুরুতে আমরা এই ডাইন দিক থেকে শুরু করি, ঠিক আছে?
তো ডান পাশে যদি আমরা তাকাই আমরা কি দেখতে পারতাছি, এখানে আমাদের মূলত প্রথমে দেখাইতেছে কি আমাদের যেই কারেন্সি পেয়ারের মধ্যে আছে সেটা দেখাইতেছে। আপাতত আমরা গোল্ডের মধ্যে আছি, তো গোল্ড দেখাইতেছে। সো আমি এই যে ক্রস দিয়ে কেটে দিলাম। তো অনেক সময় বিষয়টা এরকমও থাকতে পারে, এখানে না থাকলে উপরে একটু খেয়াল করে দেখবেন যে এখানে কি একটা অপশন দিছে আমাদেরকে, যে একটা সেলিং অপশন দিছে, একটা বাইং অপশন দিছে, তাই না? ওকে, এখন আপনি যদি এই সেল অথবা বাই কোনো একটার ভিতরে ক্লিক করেন দেখবেন যে সাথে সাথে ওই অপশনটা আবার চলে আসছে। ঠিক আছে, এই যে এই ড্যাশবোর্ডটা আবার চলে আসছে। ওকে, এই ড্যাশবোর্ড বা পপ আপের মধ্যে আমরা কি দেখতে পারতাছি, আমাদেরকে একটা সেলের জন্য বাটন দিছে, একটা বাইং এর জন্য বাটন দিছে। বাট এইটার আগে আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এখানে দেখেন একটা অপশন দিয়ে দিছে, সিলেকশনের অপশন, একটা হচ্ছে রেগুলার ফর্ম। বর্তমানে যেটা আছে সেটা কি, রেগুলার ফর্ম। এখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন ওরা দুই ধরনের ট্রেড আমাদেরকে এখানে করতে দিতেছে। একটা হচ্ছে রেগুলার ফর্মে ট্রেড করতে দিতেছে, আরেকটা হচ্ছে কি ওয়ান ক্লিকেই ট্রেড করতে দিতেছে। এখন দুইটার ভিতরে তফাৎটা কি আমি আগে সেইটা দেখাই দিই, চলেন। আগে আমি রেগুলার ফর্মে নিলাম, ঠিক আছে। রেগুলার ফর্মে নেওয়ার পরে ধরেন যে এখান থেকে আমি সেল করতে চাইতেছি, ঠিক আছে। এই যে সেলের মধ্যে ক্লিক করলাম না, দেখেন এখানে আমাদের কি লেখছে, একটা অপশন দিছে যে নিউ সেল অর্ডার। ও জাস্ট আমাদের দেখাইতেছে আমি এই জায়গাটা থেকে একটা নিউ সেল অর্ডার করতে চাইতাছি, এখনো করি নাই, করতে চাইতাছি। এই জন্য ও আমার রেগুলার ফর্মে ক্লিক করার কারণে কি করছে, সেলের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখাইতেছে, আগে আমার কনফার্ম করতেছে যে ভাই আপনি এই জায়গার থেকে একটা সেলের অর্ডার নিতে চাইতেছেন। এখন এই রেগুলার ফর্ম বুঝতেছেন আমার একটা এডিশনাল চান্স দেয়, আমি ভুলে যদি ক্লিক করে ফেলাই সেলে, তাহলে আমার আন্দাজি ক্লিক করে ডলার লস হয়ে গেল। সো বিগিনারদের জন্য আমি মনে করি যে এই রেগুলার ফর্মটা রাখা আবশ্যক। যখনই আমি সেলের মধ্যে ক্লিক করছি আমার দেখাইতেছে আপনি কি এখান থেকে একটা সেলের অর্ডার নেবেন কি না, ঠিক আছে। এই রেগুলার ফর্ম আমার এটা দেখাইতেছে। ওকে, তারপরে আরেকটা অপশন আছে কি, তার মানে এখনও ট্রেডটা পরে নেই। সো রেগুলার ফর্মে ক্লিক করার পরে আমি দেখতেছি যে এই জায়গা থেকে আমার সেল করতে বলতেছে। এখন যদি আমি এই যে কনফার্ম সেল আছে না, এই কনফার্ম সেলের মধ্যে একটা ক্লিক করি, তাইলে আমার এখানে ট্রেডটা প্লেস হয়ে যাবে। যেমন আমি এখানে ক্লিক করে দেখাই, এই যে ক্লিক করলাম, এখন আমি এখানে এই যে ক্লিক করলাম, দেখেন সেল হয়ে গেছে। দেখছেন, ক্লিক করার সাথে সাথে কি হয়েছে, আমার একদম এই জায়গাটার ভিতরে যেই লাল দাগটা ছিল তখন ওই লাল দাগটার ভিতরেই সেল হয়ে গেছে। আর আমার ট্রেড এখন কাউন্ট হওয়া শুরু হয়েছে। এইবার আমার দেখার বিষয় হইতেছে এটা আমি ক্রস দিয়ে কাইটটা দিই, ঠিক আছে। এবার আমি বুঝলাম যে আমারে রেগুলার ফর্মে থাকলে একটা এডিশনাল কনফার্মেশন দেয় আমি কি আসলে সেল করতে চাইতেছি কি না। চলেন এবার হচ্ছে আমরা কি করব, রেগুলার ফর্মের থেকে আমরা কি করব, ডাইরেক্ট ই করে দিব, ওই যে ওয়ান ক্লিক করে দিব, ঠিক আছে। এই যে ওয়ান ক্লিক করে দিব। তো চলেন ওয়ান ক্লিক করে আমরা একটু দেখি এখানে কি হইতেছে। ওয়ান ক্লিকে ক্লিক করলাম, দেখেন আমাদেরকে একটা নোটিফিকেশন দিছে ওরা, বা পপ আপ দিছে যে আপনি কি ওয়ান ক্লিকের মাধ্যমে এটা ইউজ করবেন কি না, ওয়ান ক্লিকের মধ্যে ইউজ করলে কি হইব সেইগুলা বলে দিছে আর কি। তো সাথে সাথে কি হইব, আমি যদি এখানে ডোন্ট শো এগেইন দিই তাহলে আমার আর দ্বিতীয়বার এই মেসেজটা দিব না, ঠিক আছে। আর যদি চান যে এই মেসেজটা বারবার না দেখ, জাস্ট আপনি ওয়ান ক্লিকে ইউজ করলে বারবার ইউজ করতে পারেন, এই পপ আপটা না আসুক, তাহলে আপনি জাস্ট একটা কাজ করতে পারেন, এই জায়গায় বাটনটা চালু করে দিবেন। বাট আমি বাটন চালু করলাম না, রেখে দিলাম। তো আমি জাস্ট ইয়েস দিয়ে দিলাম যাতে আমি ওয়ান ক্লিকের মাধ্যমে ট্রেডটা এক্সিকিউট করতে পারি। আমি ইয়েসের মধ্যে ক্লিক করলাম। ওকে, এবার দেখেন ইয়েসের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে আমার কোন অপশনটা চালু হয়ে গেছে, আমার ওয়ান ক্লিকের অপশনটা চালু হয়ে গেছে। এইবার গতবার কিন্তু আমি এক ক্লিক করার পরে আমার কি দেখাইছিল, এই যে সেলের মধ্যে ক্লিক করলাম একটা, দেখেন গতবার আমার বলছিল তুমি এখানে সেল করবা কিনা, আর এইবার ডাইরেক্টলি সেল এক ক্লিকের ভিতরেই এখানে পড়ে গেছে। মানে আমি জাস্ট একটা ক্লিক করছি আর আমার সেলের এন্ট্রিটা হয়ে গেছে। দুইটার ভিতরে তফাৎ আশা করি বুঝতে পারছেন। এই গেল এই দুইটার তফাৎ। তো চলেন এবার একটু আমরা আরেকটু নিচের দিকে যাই, ঠিক আছে। এটা কাটি। ওকে, এইবার হচ্ছে তার একটু নিচের দিকে যে অপশনটা দিছে, ধরেন যে আমি ওয়ান ক্লিকের থেকে চলে গেলাম হচ্ছে আপনার আবার রেগুলার ফর্মে যাই। রেগুলার ফর্মে গেলে সবগুলো আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন। রেগুলার ফর্মে আসার পর আমরা একটা জিনিস খেয়াল করি, যেমন এখানে সেলের একটা অপশন আছে, ঠিক আছে। সেলে ক্লিক করলে আমার কনফার্ম করতে বলবো যে এখানে তুমি ট্রেডটা সেল করবা কিনা। তারপরে এখানে দুই ধরনের মার্কেট আছে, একটা হচ্ছে কি ডাইরেক্ট মার্কেট, আরেকটা হচ্ছে কি পেন্ডিং। এই দুইটার ভিতর তফাৎ কি, তার মানে এটাই বোঝাইলো তুমি যে রেগুলার সিস্টেমে, এই রেগুলার সিস্টেমে সেল করবা অথবা বাই করবা, ঠিক আছে। রেগুলার ফর্মের মাধ্যমে তুমি সেল করবা অথবা বাই করবা, এটা কোন সিস্টেমের মধ্যে করবা, তুমি কি ডাইরেক্ট যে এই কারেন্ট যে মার্কেটটা আছে এই মার্কেটের ভিতরে এখনই সেল করতে চাইতেছো অথবা বাই করতে চাইতেছো, নাকি কোনো পেন্ডিং অর্ডার রাখতে চাইতেছো যেটা পরবর্তীতে এইখানে মার্কেট আসলে ট্যাপ হইলে তারপরে সাথে সাথে ট্রেডটা এক্সিকিউট, মানে ট্রেডটা এক্সিকিউট হয়ে যাবে বা চলা শুরু হইব। এই হচ্ছে ঘটনা দুইটার ভিতরে। তো চলেন আমি একবার দেখাই দিই আগে। সো রানিং মার্কেটের মধ্যে এখন আছি আমরা, ঠিক আছে। এই যে রানিং মার্কেটের মধ্যে আছে, আমি একদম একটা একটা করে টপিক ক্লিয়ার করে দিব যাতে আপনার বিন্দু পরিমাণে সমস্যা না থাকে, ঠিক আছে। তো আমি এখন কি করলাম, এই যে এইসব আমি ধরলাম না, জাস্ট রানিং মার্কেট। ওকে, এই যে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা পেন্ডিং আর একটা মার্কেট। আমি মার্কেটের মধ্যে এখন ক্লিক করে রাখলাম। ওকে,
মার্কেটের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে আমি কি করলাম, এই যে সেল অর্ডারটা আছে না, সেলের মধ্যে ক্লিক করলাম আরেকবার। ওকে, সেলের মধ্যে ক্লিক করছি, আমি জাস্ট সেল দিয়ে দেখাইতেছি, সেল আর বাই সেমই, আমি জাস্ট শেখানোর জন্য এগুলো দেখাইতেছি আর কি, একটুকুই তফাৎ। তো সেলের মধ্যে ক্লিক করার পরে আমার যেহেতু রেগুলার ফর্মে আছে, আবার কনফার্ম হইতে বলতেছে যে ভাই তুমি কি এখান থেকে সেল করতে চাইতেছো নাকি বাই করতে চাইতেছো। হ্যাঁ, আমি কনফার্ম সেল করে দিলাম, সেল হয়ে গেছে, সেল হয়ে গেছে না। ওকে, এটা কাটলাম। এইবার আবার দেখেন আমরা এখানে পেন্ডিং অর্ডার যেটা ছিল না, এই পেন্ডিং অর্ডারে ক্লিক করি। তফাৎটা দেখেন, আমি মার্কেটে যখন ক্লিক করছি তখন সাথে সাথে রানিং মার্কেটের ভিতরেই ট্রেডটা পড়ে গেছে। বাট পেন্ডিং অর্ডারে ক্লিক করলাম আমি যখনই, তখন আমি চাইতেছি যে আমি সেল করবো। যখনই আমি সেলের মধ্যে ক্লিক করলাম, একটা জিনিস দেখেন, এই জায়গায় একটা অপশন আছে পেন্ডিং, দেখছেন পেন্ডিং। ওকে, এটার আগে আমি আরেকটা জিনিস দেখাই, এই জায়গায় এই যে পেন্ডিং নামের একটা নতুন লেখা চলে আসছে, দেখছেন এই জায়গায় কিছু পয়েন্ট আছে। এখন এক্সাম্পল হিসেবে ধরে নেন, আমি চাইতাছি যদি মার্কেটটা এইখানে আসে, এখন রানিং মার্কেটটা কোথায় আছে, এইখানে আছে না, আমি চাইতাছি রানিং মার্কেটটা যখন এই জায়গাটায় আসবে তখন যাতে অটোমেটিক এইখানে আমার এন্ট্রিটা পড়া যায়। কিসের এন্ট্রি? সেলিংয়ের এন্ট্রিটা পড়া যায়, ঠিক আছে। আর আমার তারপরে কি হয়, সেলিংয়ের এন্ট্রি পড়লে আর পরবর্তীতে টেক প্রফিট, এটা একটু পরে দেখাইতাছি। তো ধরেন যে আপাতত আমি চাইতেছি মার্কেটটা রানিং এইখানে আছে, আর আমি চাইতেছি মার্কেটটা যখন এইখানে আসবে এই দাগের মধ্যে ট্যাপ করবে, তখনই যাতে কি হয়, মার্কেটটার ভিতরে আমার যে সেলিং একটা অর্ডার আছে সেই অর্ডারটা রান হয়ে যায়, এখানে সেলিং অর্ডার রান হয়ে যায়, মানে এক কথায় আর কি বলতে গেলে। সো এখানে পয়েন্টটা কত একটু দেখি আমরা, 3.027, 3.027, তাই না? সো এই জায়গায় দেখেন আমার পেন্ডিংয়ের মধ্যে, হ্যাঁ পেন্ডিংয়ের মধ্যে কিছু নাম্বার দিয়ে দিছে ওরা, তাই না? এই নাম্বার দিয়ে দিছে, এই পেন্ডিংটারে চাইলে আমরা টান দিয়ে নিতে পারবো, এটা একটু পরে দেখাই আমি। সো এই যে নাম্বার দিয়ে দিছে ওরা, এই নাম্বারটারে জাস্ট আমি চেঞ্জ করে দিব এখন। তাহলে এখন যদি আমি চাই যে মার্কেটটা এখানে আসার পরে আমার ট্রেডটা সাথে সাথে এক্সিকিউট হয়ে যাক, তাহলে আমি কি করতে পারি, আমার এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা জাস্ট আমি এখানে দিয়ে দিব, তাই না? সো চলেন আমরা একটু এখানে নাম্বারটা দেই, ঠিক আছে। তো আমি একটু জুম করি, জুম করলে নাম্বারটা প্রপারলি দেখা যাব। তো আমরা এখন ক্লিয়ারলি দেখতে পারতেছি কি, আমরা নাম্বারটা ক্লিয়ারলি দেখানোর জন্য এখানে আমি একটা কিছু ড্র করি, ঠিক আছে। এখানে ধরেন যে আমি একটা হরিজন্টাল ড্র করি, এই যে হরিজন্টাল লাইন ড্র করলাম যাতে আমি বোঝাইতে পারি আপনাকে যে বর্তমানে রানিং মার্কেটটা এখানে আছে। মার্কেটটা যখন এই ব্লু কালার দাগের মধ্যে যে প্রাইসটা আছে এইটা 3026, এই প্রাইসের ভিতরে যখন মার্কেটটা আসবো তখন অটোমেটিক একটা সেল হয়ে যাবে, আমার পেন্ডিং অর্ডার সেলিং ডিরেকশনের জন্য একটা সেল কিনা হয়ে যাবে, তাই না? তো চলেন এই জায়গায় যে নাম্বারটা আছে এই নাম্বার আমি কত দিব, 3026 জাস্ট বসাই দিব, তাইলে হয়ে গেছে। তো চলেন আমরা বসাই, 3026, 3026, ওকে। 3026 দেখেন, যখনই আমি 3026 বসাইছি এই জায়গা পর্যন্ত পেন্ডিং অর্ডার চলে আসে, বাট আমরা এখন এক্সাক্ট পয়েন্টটা দিছি দেই নাই, আমরা জাস্ট 3026 দিছি, পেন্ডিং লেখাটা দেখেন, আমরা এই পয়েন্টের মধ্যে অনলি 3026 দিছি, আমরা কিন্তু একদম ব্লু পয়েন্টের এক্সাক্ট নাম্বারটা দেই নাই, এই জন্য 3026 পর্যন্ত ব্লু কালার মানে পেন্ডিং অর্ডারটা আসছে। তো আমরা যদি এখন 3026-এর পরে 0.435 দেই, তাহলে দেখবেন যে একুরেটলি ব্লু দাগের মধ্যে চলে আসছে। চলেন এবার আমরা দশমিকের পরে কত দিব, 435, 435, ওকে। যেই আমরা 435 দিলাম দেখেন একদম এক্সাক্ট, একদম এক্সাক্ট কই আসছে, ব্লু কালারের মধ্যে এই পেন্ডিং অর্ডারটা চলে আসে, তাই না? এটাই হইতেছে আমাদের পেন্ডিং অর্ডার। এখন যদি আমরা এখান থেকে কনফার্ম করে দিই যে কনফার্ম সাবমিট বা সেল, হ্যাঁ সেলটারে সাবমিট করে দিই, তাহলে কি হইব, এই জায়গায় পেন্ডিং অর্ডার একটা রান হয়ে যাবে। যখনই রানিং মার্কেটের অর্ডারটা এখানে এসে ট্যাপ করব, সাথে সাথে এখানে আমাদের একটা সেলিং অর্ডার রান হয়ে যাব, নিচের ডিরেকশনে গেলে আমাদের প্রফিট। ক্লিয়ারলি বুঝতে পারছেন আশা করি। তো এটা আমি কনফার্ম করে দেখাই দিই, কনফার্ম করলাম, ওকে। কনফার্ম করার সাথে সাথে আমাদের এখানে একটা দেখাইছে মেসেজ যে হ্যাঁ আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে, এখানে একটা পপ আপ চলে আসছিল, তাই না? ওকে, আর দেখেন এখানে সেল অর্ডারটা যে কনফার্ম হয়েছে এখানে দেওয়া আছে, আর লিমিট কত দেওয়া আছে, লট সাইজের লিমিটটা দেওয়া আছে 0.5 পর্যন্ত সেলিং অর্ডার হয়েছে। তো মার্কেটটা যখন এই রানিং থেকে এখানে ট্যাপ করব, সাথে সাথে একটা সেলিংয়ের অর্ডার আমাদের এখান থেকে রান হয়ে যাব, ওকে, নিচের দিকে আসলে প্রফিট। ওকে, এখন যে আমি একটা বিষয় বলি এখানে বলে রাখা এখনই ভালো, এই জায়গায় তিনটা অংশ দেখছেন নিচে, একটা ওপেন, একটা পেন্ডিং, একটা ক্লোজ, তাই না? এটা আমি একটু পরে দেখেছি, দেখেন পেন্ডিং এর ভিতরে কিউটা রয়েছে, 1 ইটা রয়েছে, এতক্ষণ কিন্তু পেন্ডিং 0 ছিল। এই জায়গায় একটু খেয়াল করেন, এখন পেন্ডিংয়ে 1 উঠছে না, কেন 1 উঠছে, কারণ আমি একটা মার্কেটের মধ্যে পেন্ডিং অর্ডার রান করে রাখছি। এখন এই অর্ডারের যদি ডিটেলস আমি খুঁজতে চাই, তাহলে আমার জাস্ট এই পেন্ডিংয়ের মধ্যে গিয়া ক্লিক করলেই আমরা খুঁজে পাবো। আমি একটু পরে এগুলো দেখাবো, কোনো সমস্যা নাই, আমি একটা সিকোয়েন্স আকারে যাইতাছি, সো এইগুলো এখন বাদ দিলাম।
ওকে, এবার পরের বিষয়গুলো দেখেন। আমি আশা করি বুঝতে পারছেন যে আপনারা যে মার্কেট জিনিসটা কি, মানে রানিং মার্কেটে কোনো একটা বাইং বা সেলিং পজিশন নেওয়া। আর পেন্ডিং অর্ডারটা কি, পরবর্তীতে কোনো একটা জায়গায় মার্কেটটা আসবো আর ওই জায়গায় আসার টাচ করার সাথে সাথেই মার্কেটে অর্ডারটা আমার প্লেস হয়ে যাব। সেটা হইতে পারে বাইং অর্ডার, সেটা হইতে পারে সেলিং অর্ডার। কোনো সমস্যা নেই, একটা অর্ডার হইলে হয়েছে। আমরা যেহেতু সেলিং অর্ডার দেখাইতেছিলাম, এলাকা সেলিং অর্ডার দিয়ে দেখাই দিলাম। সো বাইং অর্ডার হইলে কি করব, এই জায়গায় মার্কেটটা আসলে আমি একটা পেন্ডিংয়ের ভিতরে গিয়ে বাইং অর্ডার প্লেস করবো। করলে এই জায়গায় মার্কেটটা পরবর্তীতে এই রানিং মার্কেটটা যখন এখানে এসে ট্যাপ করবো, তখন উপরের দিকের জন্য এখানে একটা অর্ডার প্লেস হয়ে যাব। সেম বিষয়, আমি জানি এগুলো আপনারা বুঝেন সহজেই, বাট আমি একদম ক্লিয়ারলি বুঝাই দিলাম, অনেকে বুঝে না। তো চলেন, এবার আমার পেন্ডিং অর্ডারের জায়গাটাও শেষ হয়ে গেল, বাইং সেলিংয়ের বাটনও শেষ হয়ে গেল, রেগুলার আর ওয়ান ক্লিকও শেষ হয়ে গেল, তাই না? আমি একদম ক্লিয়ারলি শিখাই দিতেছি কিন্তু। এবার দেখেন পরের অংশতে কি আছে, একটা ভলিউম। আমরা পেন্ডিংয়ে ক্লিক করার পর এখানে একটা অপশন আসছিল একটা পেন্ডিং, ঠিক আছে? বাট আমরা এখন কই আছি, রানিং মার্কেটে আছি না, এই জন্য আমাদেরকে জাস্ট ভলিউম দেখাইতেছে। ওকে, সো ভলিউম জিনিসটা কি, ভলিউম হইতেছে আমাদের লট সাইজ। লট সাইজটা কি, আমরা লট সাইজটা হচ্ছে আমাদের টাকার পরিমাণ বা ইউনিট, যে আমরা কত টাকা পরিমাণ বা কত ইউনিটের ট্রেডটা এক্সিকিউট করতে চাইতেছি। এখন আপনি একটা জিনিস ভাবেন, আপনি $100 একটা জায়গায় ইনভেস্টমেন্ট করছেন, এখন আপনার প্রফিট হয়েছে, প্রফিটটা কি এই $100 পরিমাণ অনুযায়ী তারপরে প্রফিট হইব না আপনার? আবার ধরেন যে আপনি এক জায়গায় ইনভেস্টমেন্ট করছেন $1000, ওকে, এখন আপনি ওইখানে প্রফিট করছেন, এই প্রফিটটা কি 1000 সমপরিমাণ ডলারের অনুযায়ী প্রফিটটা হইব না? তাই না? $100 ইনভেস্টমেন্ট করলে $100 অনুযায়ী প্রফিট, $1000 ইনভেস্টমেন্ট করলে $1000 অনুযায়ী প্রফিট, এটাই তো হইব, তাই না? সেম বিষয়টা এরকম, এই ভলিউম হচ্ছে আপনার ওই টাকার পরিমাণটা বা লট সাইজটা, যেটার উপরে ডিপেন্ড করবে আপনার লস হইলে কতটুকু লস হইব আর প্রফিট হইলে কতটুকু প্রফিট হইব। এই মার্কেটের যে পিপসগুলা বা প্রাইসগুলো ওঠানামা করতেছে এটা অনুযায়ী। তো আমি পিপস, লট সাইজ এগুলোর হিসাব পরবর্তীতে শিখাই দেবো, কোনো সমস্যা নাই। তো এখন এতটুকু বুঝছেন যে কতটুকু টাকা পরিমাণ, এটা হচ্ছে টাকার পরিমাণটা, কতটুকু টাকা পরিমাণ আপনি টাকাটা ইনভেস্টমেন্ট করতেছেন এখানে। ওকে, তারপরে এখান দেখেন আমি একদম ছোট্ট লট সাইজ দিয়ে দিলাম। লট সাইজ কতটুকু, 0.01, মানে মিনি লটের চাইতেও ছোট্ট লট, ঠিক আছে? তো এটার ফলে কি হইতাছে, মার্কেটের এই যে প্রাইসটা আছে না, পিপসটা, 10 পিপস মুভ করলে আমার কি হইব, $1 প্রফিট হইব, ঠিক আছে? 10 পিপস মুভ করলে। সো তাহলে কি বলতে পারতাছি, এই কেন আমরা যে ইনভেস্টমেন্টটা করছি এখানে, ঠিক আছে, এই ইনভেস্টমেন্টের ফলে মার্কেট প্রত্যেক পিপস মুভ করলে আমার কত টাকা প্রফিট হইতেছে এখানে, 0.10 সেন্ট প্রফিট হইতেছে, মানে এরকম হিসাব আর কি। তো আমি এইগুলা পরে শিখাই দিব, এখন আপাতত জাস্ট বুঝলেন যে এটা হচ্ছে আপনার কি লট সাইজ। আমি পরবর্তীতে লট সাইজের হিসাব আপনাকে শিখাই দিব, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে পরের যে বিষয়টা এখানে একটু খেয়াল করেন, টেক প্রফিট। দেখছেন, টেক প্রফিট আর একটা কি, স্টপ লস। এই দুইটা জিনিস কি, টেক প্রফিট আর স্টপ লস ট্রেডিংয়ের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট বিষয়। কিভাবে ইম্পর্টেন্ট বিষয়, জাস্ট আমি একটু ক্লিয়ারলি বুঝাই দিই, কারণ একটা মিনিট ক্লোজ করে নিই। ওকে, টেক প্রফিট জিনিসটা কি, ধরেন যে আমি এই মার্কেটটা রানিং এই জায়গায় আছে না, এখান থেকে একটা এন্ট্রি নিলাম, হ্যাঁ। এখন আমি চাইতেছি এখান থেকে আমি কিসের এন্ট্রি নিলাম, এখান থেকে ধরেন যে আমি বাইংয়ের এন্ট্রি নিলাম, কিনলাম, ঠিক আছে? এতটুকু হচ্ছে কি আমার স্টপ লস, এটুকু আমার স্টপ লস। এখন আমি চাইতেছি যে মার্কেট যেহেতু উপরের ডিরেকশনে আছে, যদি এই জায়গা পর্যন্ত আসে, মানে এই বড় ক্যান্ডেল পর্যন্ত আসে, তাহলে আমার কি হইব, এখানে এতটুকু আমার প্রফিট হইব, তাই না? এতটুকু আমার প্রফিট হইব। সো আমি মার্কেটে না থাকলেও যাতে মার্কেটটা যখন এইদিকে আইসা এইভাবে এই জায়গাটা ট্যাপ করব, তখন যাতে অটোমেটিক আমার টাকাটা আমার অ্যাকাউন্টে চলে আসে, ট্রেডটা ক্লোজ হয়ে যায়। এইটাই হইতেছে আপনার টেক প্রফিট, এটাতে বলে টিপি শর্টকাটে। আশা করি বুঝতে পারছেন টেক প্রফিট জিনিসটা কি। আমি এইখান থেকে একটা এন্ট্রি নিলাম, এন্ট্রি নেওয়ার পরে মার্কেটটা কি করলো, আমার ডিরেকশনে গেল, তারপরে আমি যেই জায়গায় আমার টেক প্রফিটের নামের একটা এরিয়া আছে, ওই জায়গায় টিপি দিছি বা টেক প্রফিট দিছি যেই প্রাইজের ভিতরে, সেই প্রাইজের মধ্যে মার্কেটটা যখন এসে ট্যাপ করছে, সাথে সাথে আমার টেক প্রফিট হিট হয়ে গেছে, আর যেই টাকাটা আমি প্রফিট করছি সাথে সাথে ওই টাকাটা আমার অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে, মানে আমার ট্রেডটা ক্লোজ হয়ে গেছে এক কথায়। এটা হচ্ছে কি আমার এই টেক প্রফিট। তার মানে এখানে কি পয়েন্ট থাকবো, এই যে যেই যতটুকু পয়েন্ট আমি টেক প্রফিট দিব, যেমন পেন্ডিং অর্ডার দিয়েছিলাম, সেম পয়েন্ট আমি এখানে লিখলেই ওটা হয়ে যেতেছে আমার টেক প্রফিট। এখন চলেন স্টপ লসটা কি জিনিস। যেমন ধরেন যে আমি এখানে বর্তমানে মার্কেটটা আছে, আমি জানি যে আমার টেক প্রফিটটা মার্কেট এই জায়গায় আসলে হয়ে যাব, বাট স্টপ লসটা কি, এখন মার্কেটটা তো এমন হইতে পারে আমি এখানে ট্রেডটা নিছি, মার্কেট আমার এগেনস্টে নিচের দিকে যাওয়া শুরু করছে, তাই না? এখন আমি চাইতেছি যে এই জায়গাটা দেখছেন, এই জায়গার নিচে যদি মার্কেটটা আইসা পড়ে, এতটুকু আসা পর্যন্ত মার্কেট প্রবাবিলিটি আছে উপরের দিকে যায় আমার প্রফিট দেওয়ার। যখন এই দাগটা মার্কেট
পার কইরা ফেলবো তখন আর কোনো প্রবাবিলিটি নাই আমার এই ট্রেডটারে প্রফিট দেওয়ার, তখন মার্কেট নিচের দিকে শিফট হয়ে গেছে ধরে নেন। তাহলে আমরা কি করব, আমরা চাবো কি এই জায়গার নিচে যখনই মার্কেটটা যাওয়া শুরু করব, এই যে প্রাইসটা আছে এই প্রাইসে ট্যাপ করার সাথে সাথে আমার ট্রেডটা ক্লোজ হয়ে যাক। আমার লস যদি হয় এতটুকু পর্যন্তই লস হোক, এর বাইরে লস হইলে আমার সীমাহীন লস, কারণ মার্কেট নিচের দিকেই যাইব। তার মানে আমি এতক্ষণ এটাই বুঝাইতে চাইলাম, স্টপ লস হইতেছে এমন একটা জায়গা যেই জায়গাটা আমার লস হওয়ার সর্বোচ্চ লেভেল। তার মানে এইখানে আমি একটা ট্রেড ওপেন করলাম, উপরের দিকে গেলে কি আমি বাই করছি, উপরের দিকে গেলে আমার প্রফিট, নিচের দিকে আসলে লস। এখন লসটারে আমি কি করলাম, আমার স্টপ লস দিয়া, হ্যাঁ স্টপ লস দিয়া সীমাবদ্ধ করে দিলাম, এটারে শর্টকাটে বলে এসএল, স্টপ লস। আর স্টপ লস দিলে কি হয়, এই দাগ পর্যন্ত আসার পরে বা এই দাগের প্রাইস পর্যন্ত আসার পরে মার্কেট যখন এই দাগের প্রাইসের মধ্যে এসে মার্কেট ট্যাপ করবো, ঠিক আছে, মার্কেটের দিকে গিয়ে এইদিকে ট্যাপ করবো, সাথে সাথে আমার এই যে ট্রেডটা নিছিলাম এরটুক পর্যন্ত লস দিয়া অটোমেটিক ট্রেডটা ক্লোজ হয়ে যাব, ট্রেডটা বন্ধ হয়ে যাব, ফলে আমার এর বেশি আর লস হইল না। এটাই হচ্ছে স্টপ লস আর টেক প্রফিট। আশা করি বুঝতে পারছেন, একদম ক্লিয়ারলি বুঝাই দেওয়ার চেষ্টা করলাম। তো চলেন এবার আমরা এই ছোট্ট লট সাইজ দিয়েই, এই ছোট্ট লট সাইজ দিয়ে আমরা একটা ট্রেড নিব, ঠিক আছে। এখান থেকে কি নিব, ট্রেড নিব, বাইং ট্রেড নিব, ঠিক আছে। ধরেন যে বাইং ট্রেড নেওয়ার জন্য আমি কারেন্ট প্রাইস কি আছে বর্তমানে এইটা মার্কেটে, এখন চাইতেছি আমি টেক প্রফিট কতটুকু রাখতে, আমি চাইতেছি আমার টেক প্রফিটটা থাকুক একদম এই জায়গা পর্যন্ত। এটা আমি কাইটা দিই, হ্যাঁ আমার টেক প্রফিটটা থাকবে এই জায়গা পর্যন্ত। আর আমার স্টপ লস কতটুকু, আমার স্টপ লস থাকবো, আমি চাইতাছি আমার স্টপ লস থাকবো এতটুকু পর্যন্ত। এর নিচে যদি মার্কেট চলে আসে, আমি একটু ক্লিয়ারলি বুঝাই, মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে, আমি শিওর মার্কেটটা এখানে আসবো মনে করেন, তাহলে এটা কি আমি জানি এতটুকু পর্যন্ত মার্কেট আসবো। আর যেহেতু আমি যদি এখান থেকে ট্রেডটা নেই, তাহলে অবভিয়াসলি এই জায়গা পর্যন্ত মার্কেট আসবো, তাহলে মার্কেটটা এখানে আসলে আমার প্রফিট হয়েছে, আর আমি এখানে কি করব, আমার ট্রেডটা ক্লোজ করে দিব, মানে আমার প্রফিট হয়ে গেছে। আর যদি মার্কেটটা এই লেভেলের নিচে যাওয়া শুরু করে, তার মানে কি মার্কেট এখন নিচের দিকে শিফট হয়ে গেছে, নিচেই যাইবো, তাই না। তো এই ক্ষেত্রে আমি কি বলতে পারি, এই দায়িত্বটা হইতেছে আমার এমন একটা এরিয়া যেটারে পাড়াই গেলে মানে মার্কেট একদম নিচের দিকে যাওয়া শুরু করব। তার মানে আমি যদি বাই করি তাহলে এর নিচে গেলে আমার লস, পুরা সর্বনাশ, তাই না। এই জন্যই আমি চাইতেছি কি মার্কেটটা নিচের দিকে যদি এনি বাই চান্স আসে, সর্বোচ্চ এতটুকু পর্যন্ত আসলে যখন এই দায়িত্বটার ভিতরে ট্যাপ করব, মানে এই প্রাইসটার ভিতরে ট্যাপ করব, সাথে সাথে আমার ট্রেডটা ক্লোজ হয়ে যাব। তার মানে এই জায়গায় আমি কিনছি, এতটুকু পর্যন্ত আসার পরে যে লসটা হয়েছে, আমার লসটা এতটুকুই থাকলো, এর বেশি হইল না। বাট এনি বাই চান্স আমি যদি এখানে এসএলটা না দিতাম বা স্টপ লসটা না দিতাম, তাহলে মার্কেটটা নিচে নামতে নামতে এই জায়গা পর্যন্ত নামতো, আমার যে জায়গায় একটু স্টপ লস হওয়ার কথা ছিল এই জায়গায় এত বড় স্টপ লস হইব, ক্ষতিটা অনেক বেশি না। এটা হইতেছে স্টপ লসের বেনিফিট। তো চলেন আমরা এখন একটা পজিশন বাই করি এখানে। ধরেন যে আমি এখানে কি করলাম, বাইয়ের জন্য একটা পজিশন দিলাম, আর আমি টেক প্রফিট দিতে চাইতেছি কোন জায়গায়, এই জায়গায়। সো আমি টেক প্রফিটের জন্য জাস্ট এইখানে একটা ক্লিক করলাম, এই দেখেন কারেন্ট প্রাইসে টিপি দেওয়া আছে, দেখছেন। যখনই আমি এই টেক প্রফিটের এই জায়গাটার মধ্যে ক্লিক করছি একটা, সাথে সাথে মার্কেটের কারেন্ট যে প্রাইসটা আছে ওই প্রাইসের ভিতরে আমার টেক প্রফিটটা আইসা পড়ছে। এখন এই টেক প্রফিটটা আমি দুইভাবে সেট করতে পারি। একটা হচ্ছে কি, আমার টেক প্রফিটের নাম্বার কত ছিল এখানে দেখেন 3028, তাই না। তো আমি ডিরেক্টলি এই জায়গায় কি লিখতে পারি, এই জায়গাটায় একটু এই জায়গায় খেয়াল করেন, এই টেক প্রফিটের জায়গাটা খেয়াল করেন, আমি এই জায়গায় পয়েন্ট দিব একটা, সাথে সাথে 3028 না, এই পয়েন্ট দিব, এই পয়েন্ট দেওয়ার সাথে সাথে এই যে এই টেক প্রফিটের বাটনটা আছে সেটা এখানে সেট হয়ে যাব। তাহলে এখানে কি লিখবো আমি, টেক প্রফিটের মধ্যে 3028, 3028 দশমিক, দশমিকের পরে কত আছে দেখেন 934 আছে, তাই না। তাহলে 934। সো ঘটনাটা দেখেন এবার কি হইলো, যখনই আমি আমার এই টেক প্রফিটের এরিয়ার ভিতরে কোন পয়েন্টটা দিছি, এই যে নাম্বারটা আমি এতক্ষণ দিছিলাম এখানে ড্র করে, যে এখানে মার্কেটটা আসলে এখান পর্যন্ত আসবো, আসলে আমার টেক প্রফিট হিট হয়ে যাব। সেম ওই জায়গা পর্যন্তই মার্কেটটা কি করতেছে, আসতেছে, তাই না। ওই জায়গা পর্যন্তই মার্কেটটা আসতেছে। আর আসলে কি হইলো, এই যে আমি টেক প্রফিটের এখানে এই নাম্বারটাই দিয়ে দিলাম, এই নাম্বারটাই দিয়ে দিলাম, ফলে কি হইলো, এখানে আমি ট্রেডটা কিনছি, এই জায়গায় যখন এসে ট্যাপ করব তখন আমার ট্রেডটা ক্লোজ হয়ে যাব, আর যতটুকু প্রফিট করছি ততটুকু আমার অটোমেটিক প্রফিট হয়ে যাবে, আমার কষ্ট করে আর ম্যানুয়ালি কাটতে হইলো না। আমি কোনো জায়গায় যাইতেও পারি, ঘুমায় যেতে পারি ট্রেডিং করতে করতে, অথবা কোনো জায়গায় বিজি থাকতে পারি, অথবা আমার কারেন্ট চলে যেতে পারে, অনেক সমস্যা হইতে পারে না। তো আমার জায়গা মতো গেলে ট্রেডটা অটোমেটিক ক্লোজ হয়ে যাব। ফলে এমন হইলো না যে আমি আমার কারেন্টটা চলে গেছে বাট মার্কেটটা আরেকটু উপরে গিয়া পরে একবারে নিচে আয় পড়লো, তাহলে আমার কি হলো, যে জায়গায় প্রফিট হওয়ার কথা ছিল এই জায়গায় ওটা লস হয়ে গেল। এই জন্যই টেক প্রফিট, স্টপ লস এগুলো দেয়া একদম অনিবার্য, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কি, টেক প্রফিটটা দেখলাম। এখন চলেন যে স্টপ লসটা কি, আমি কি জানি এখন মার্কেটটা এই ব্লু দাগটার নিচে আসছে, মানে একদম নিচের দিকে মার্কেট শিফট হয়ে যাব। তাহলে এটা হইতেছে কি আমার
আমার অ্যানালাইসিস করা লাস্ট জায়গা, যে জায়গা পর্যন্ত মার্কেটটা আইসা যদি উপরে না যায়, দাগে টাচ করে ফেলায়, তাহলে মানে আমার মার্কেট নিচে যাওয়া শুরু করছে, তাহলে এটা হচ্ছে আমার স্টপ লস। আমি চাই কি তাহলে, যেহেতু আমি এইখান থেকে বাই করছি, মার্কেট উপরে গেলে আমার প্রফিট, বাট নিচে গেলে লস, তাহলে আমি চাই না যে এর বেশি যাইলে আমি জানি মার্কেট আরও নিচে চলে যাব, আমি চাই না এর নিচে মার্কেটটা যাক, তাহলে আমার লস থাকলে এরটুকুই থাকুক। ক্লিয়ারলি বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার স্টপ লস। তো যেই মুহূর্তে আমি এই যে জায়গায় দেখেন স্টপ লস লেখছে না, এই যে স্টপ লসের এই জায়গায় যে নাম্বারের জায়গাটা দিছে, যেই মুহূর্তে আমি এই নাম্বারের জায়গাটা ক্লিক করবো, তখন এই কারেন্ট প্রাইসের সাথে আমার স্টপ লসটা চলে আসবে, যেমনটা টেক প্রফিট আসছিল। ঠিক আছে? তো চলেন এখন আমি একটু স্টপ লসের এখানে ক্লিক করি। যেই আমি ক্লিক করলাম দেখেন, যেই আমি স্টপ লসের এখানে ক্লিক করলাম, অটোমেটিক মার্কেটের যে কারেন্ট প্রাইস আছে সেখানে দেখেন এই এসএল আসছে। টিপি মানে কি ছিল? টেক প্রফিট, তাই না? আর এখানে এসএল আসছে, এসএল মানে কি? স্টপ লস। এটা নিয়ে কেউ প্যাস লাগায়েন না। তো যেই মুহূর্তে আমি কি করলাম, স্টপ লসের মধ্যে ক্লিক করলাম, মার্কেটের কারেন্ট প্রাইসের মধ্যে আমার স্টপ লসটা আইসা পড়ছে। এখন আমার বলতেছে যে এইখানে তুমি স্টপ লস দিবা, তুমি তোমার ইচ্ছা মতো স্টপ লস সেট করো। তো আমি যেহেতু জানি এখান পর্যন্ত আমার স্টপ লস হইব, তাহলে মার্কেটের ভিতরে কারেন্ট প্রাইস বর্তমানে কতটুকু আছে? এটা আছে 3023.61, 361। এটা হচ্ছে আমার লাস্ট প্রাইসের লেভেল, যেখান পর্যন্ত মার্কেট আসলে এটা ব্রেক করে দিলে মার্কেটের নিচে যাওয়া শুরু করবো। সো টাচ করা মানে তো ব্রেক করে দাও, তাই না? সো আমি চাইতেছি এর বেশি আমার লস না হোক, কারণ আমি এখান থেকে বাই করছি, আমি উপরে গেলে প্রফিট, নিচে আসলে আমার লস, তাই না? তো এখন আমি তাহলে কি করলাম, এই যে স্টপ লসের জায়গায় আমি কি করব, এই নাম্বারটা দিয়ে দিব আবার টেক প্রফিটের মতো। সো আপনার স্টপ লসের দিকে একটু তাকায় থাকেন, আমি এখন নাম্বারটা দিয়ে দিই। কত ছিল জানি? 3023, 3023 পরে কত ছিল? 361, 361। ওকে। যেই আমি এই স্টপ লসের ভিতরে আমি আমার এই নাম্বারটা কারেক্টলি দিয়ে দিছি, এই জায়গায় যে আমি অ্যানালাইসিস করছিলাম সেই অনুযায়ী অটোমেটিক আমার স্টপ লসের জায়গাটা এই জায়গার থেকে এই জায়গায় শিফট হয়ে চলে আসছে, তাই না? কত মজাদার। এখন আমি যাতে বুঝতে পারি, এটা একটু পরেই বলি। সো এখন যদি কি করতে পারি, আমি কনফার্ম ট্রেডে ক্লিক করি, যে কনফার্মে ক্লিক করলাম, তাহলে কি হয়ে গেল, আমার এই জায়গাটায় যে হলুদ দাগ দেখছেন, এই জায়গাটার ভিতরে একটা কি করছি, বাই পজিশন নিছি। লট সাইজ কতটুকু ছিল? 0.01, তাই না? ওকে। আর টেক প্রফিটও আমি সেট করছি এই জায়গায়, স্টপ লসও সেট করছি, সব দেখাই দিছে না? কত সুন্দর না? আর কতটুকু রানিং মার্কেটে আমার লস হইতেছে বা প্রফিট হইতেছে সেটা দেখাইতেছে। তার মানে কি দেখাইতেছে এই জায়গাটায়? এখন কি দেখাইতেছে? এতক্ষণ কিন্তু এত কিছু দেখাই নাই। এখন এই জায়গায় দেখাইতেছে আমি রানিং মার্কেটে একটা ট্রেড নিছি, এতটুকু লস বা লাভ হচ্ছে। তারপরে দেখাইতেছে আমি যে কিনছি মার্কেটের ভিতরে পজিশনটা, সেটা হচ্ছে একটা বাইং পজিশন, মানে আমি বাই করছি। তারপরে লট সাইজ কত দেখাইতেছে? এখানে লট সাইজ দেখাইতেছে 0.01। তারপরে টেক প্রফিটও সেট করছি, এটা দেখাইতেছে। স্টপ লসও সেট করছি, এটা দেখাইতেছে। এখন দেখেন তো, আমি যে টেক প্রফিট, স্টপ লস দিছি এই জায়গা পর্যন্ত, টেক প্রফিট দিছি এই জায়গা পর্যন্ত, আমি জাস্ট এক্সাম্পল দেখাইতেছি আপনারে। এগুলা কি এখন দেখা যাইতেছে? দেখা যায় না, তাই না? তো যখনই আমি এইটার মধ্যে একটা ক্লিক করবো, ঠিক আছে, আমি যেই ট্রেডটা নিছি এখানে একটা ক্লিক করবো, তখন সাথে সাথে দেখবেন যে আমার এই যে ক্লিক করলাম, এমন একটা পপ আপ চলে আসবো, পপ আপটা টান দিয়ে সাইডে নিয়ে আসলাম। এবার দেখেন তো আমার যেই স্টপ লস ছিল সেটা দেখা যাইতেছে কিনা, টেক প্রফিট ছিল যেটা সেটা দেখা যাইতেছে কিনা। সো এই যে দেখা যাইতেছে, বাট আমি যখন ক্লোজ করে দিতেছি তখন দেখা যাইতেছে না, বাট সেট আছে। এখন এইটা আমি কিভাবে অল টাইম দেখার মতো সিস্টেম করবো, এটার জন্য দুইটা টুলস আছে। একটা হচ্ছে লং পজিশন, শর্ট পজিশন। আমরা জানি কি লং পজিশন মানে হচ্ছে বাইং করার জন্য, মানে উপরের দিকে প্রফিট হইলে সেটা দেখাইবো। তাহলে আমার টেক প্রফিট দিছিলাম এই জায়গায়, এই জন্য টেক প্রফিটে দিয়ে দিলাম। স্টপ লস ছিল এই জায়গায়, এই জন্য এটাই স্টপ লসে দিয়ে দিলাম। দেখেন, এটা আমি জাস্ট রিস্ক টু রেওয়ার্ড রেশিও কিছু দেখতাছি না, জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে আমি এই কাজটা করতেছি একটুকুই। তাহলে এইবার যদি আমি এটা ক্লোজ দিয়ে কাইটটা দিই, তাহলে এখন আমি এতটুকু দেখে কি বুঝতে পারতাছি, আমার টেক প্রফিট দিছি আমি একদম এই জায়গাটায়, স্টপ লস দিছি এই জায়গাটায়। ক্লিয়ারলি বুঝতে পারছেন? বুঝছেন এবার এই টুলটা কেন ইউজ করা হয়? এই টুলটা এই জন্য ইউজ করা হয়, শুধুমাত্র ট্রেডিং ভিউর মধ্যেই আমরা অ্যানালাইসিস করি না। আমরা যেহেতু এইখানে টাকাটা ইনভেস্টমেন্ট করবো, ট্রেডিং ভিউতে যেই ড্রটা করবো, অ্যানালাইসিস ফাইনালি করবো, ওই সেম অ্যানালাইসিসটা আবার দ্বিতীয়বার এখানে আমাদের করতে হবে, নাহলে আমরা প্রপার এক্সিকিউশনের জায়গাগুলো খুঁজে পাবো না। এই জন্য আমি মনে করি যে যেই টার্মিনালের মধ্যে আপনারা টাকাটা বাইং করবেন বা সেলিং করবেন, ওই টার্মিনালের উপরে আপনারা ভালো এক্সপার্ট হইতে হইব। আপনি ট্রেডিং ভিউর মধ্যে খুব সুন্দর হরিজন্টাল ভার্টিক্যাল দিয়া সেই জায়গা খুঁজে বার করছেন, বাট আপনি যদি এক্সনেসের টার্মিনালে টাকা বাইং করবেন আর সেলিং করবেন, এই জায়গার মধ্যে আইসাই আপনি প্রপার জায়গাটা খুঁজে না পান, একটু তফাৎ হওয়ার কারণে আপনার 5 থেকে 10 পিপস এদিক ওদিক হয়ে যেতে পারে। বুঝতে পারছেন কতটুকু? 5-10 পিপস মানে ভাই খেলা কথা না, অনেক কিছু, অনেক। 5-10 পিপস মানে বহুত কিছু। সো এই জন্যই বলি একটু সিরিয়াস হন ট্রেডিংয়ের উপরে।
যাতে আপনি শিখতে পারেন ঠিকঠাক করে। অনেকে বলে যে ভাই বেসিক ভিডিও বানাইতেছেন, ভাই বেসিকই আমি যেভাবে দেখাইতেছি দুনিয়ার কেউ এইভাবে আপনার দেখাইবো না, বুঝাইবো না। এখন বেসিক ক্লিয়ার হন, তাহলে আপনার সেটা বেনিফিট। তো এতটুকু বুঝলাম যে আমরা কিভাবে স্টপ লস আর টেক প্রফিট সেট করবো। এখন আপনি বলবেন যে ভাই এমনি স্টপ লস আর টেক প্রফিট সেট করাটা কত কষ্ট। এবার চলেন আমি এই ক্রসে ক্লিক করে স্টক টেক প্রফিটটা এটা দিলাম, ক্রসে ক্লিক করে টেক প্রফিটটা স্টপ লস আর দুই জায়গাটা দিলাম, দেন মডিফাই করলাম। মডিফাই করার কাছে কী হইলো, এই যে আমি মাত্র এতক্ষণ স্টপ লস আর টেক প্রফিট ছিল, ঠিক আছে, এই যে মডিফাই করে দিলাম না, তার আগে আমি কি করলাম, এরকম যে ক্রস ছিল সেই ক্রসে ক্লিক করে এসএল একটা দিলাম, টিপিও এটা দিলাম, তাই না? এখন দেখেন আর কোনো এসএল টিপি দেখাইতেছে, দেখায় না, বাট বাটন দেখাইতেছে। তুমি চাইলে এসএল অথবা টিপি সেট করতে পারবা, ঠিক আছে? ওকে, আর এখানেও দেখেন টেক প্রফিটে কোনো পয়েন্ট নাই, এসএল এ কোনো পয়েন্ট নাই। আমি চাইলে এখন আবার এই ম্যানুয়ালি এই জায়গায় এই পয়েন্টগুলো বসাইতে পারবো, টেক প্রফিটে এই পয়েন্ট বসাইতে পারবো, আর স্টপ লসের ভিতরে এই পয়েন্টটা বসাইতে পারবো। বাট আমি এখন আপাতত এগুলা বসাইতেছি না, ঠিক আছে? তাহলে আমি কেন এই কাজটা করলাম সেটা দেখাইতেছি। এখন আপনি কি বারবার পয়েন্ট দিয়ে দিয়ে বসাইবেন? তাহলে টার্মিনাল, এক্সনেসের টার্মিনাল ইউজ করার মজাটা কি? এক্সনেসের টার্মিনাল আমরা ইউজ করি হচ্ছে এই কারণে, তো আমরা ইজিলি করতে পারি, জাস্ট টানাটানি করে জায়গা মতো বসাই দিব। যেমন দেখেন এই যে টেক প্রফিটের একটা বাটন দিয়ে দিছে না, আমি এখন আর পয়েন্ট দিব না টেক প্রফিটে, দেখছেন আমি পয়েন্ট দিবই না, অটোমেটিক পয়েন্ট বসে যাবে। দেখবেন যে এই যে টেক প্রফিটের একটা বাটন দিয়েছে, এই বাটনে একটা ক্লিক করবো আর টান দিয়াই না, এই যে আমার টেক প্রফিটের এই জায়গায় বসাই দিব। আমি দেখাই, এই যে বাটনের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে টেক প্রফিট আসছে না, এই যে এই টেক প্রফিটটা আমি এই যে টাইম না, এই দেখেন এই জায়গায় যদি দেই পয়েন্ট অটোমেটিক সেখানে বসে বসে গেছে, দেখেন পয়েন্ট বসে গেছে। সো আবার যদি এই জায়গায় দেই দেখেন অটোমেটিক পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি টানাটানি করেই দিয়ে দেওয়া যেতেছে। আর টানাটানি আমরা বাঙালি অনেক ভালো পারি, আমার অনেক পছন্দ, বিশেষ করে আমার টানাটানিটা অনেক বেশি পছন্দ। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে সুবিধা, কত আরাম লাগতেছে টানাটানি করা। টানাটানির মজাই অন্যরকম না? এই যে দেখেন টানাটানি করে জাস্ট আমি কি করে দিলাম, আমার স্টপ লস দিয়ে দিলাম। সো আমি বাটনে ক্লিক করে আমার স্টপ লস জায়গা মতো বসাই দিলাম, টেক প্রফিটও জায়গা মতো বসাই দিলাম, আর পয়েন্টও যার 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 জায়গা মতো বসে গেছে না? ওকে, জয় বাংলা লঙ্গি সামলা। জাস্ট এবার মডিফাই, এবার দেখেন এই যে আমি চেঞ্জিংগুলো করলাম, এখন যদি আমরা এর আগে ট্রেড নেওয়ার সময় এখানে প্লেস করছিলাম, দ্যাটস ওয়াই ট্রেড নেওয়ার সাথে সাথে এটা এক্সিকিউট হয়ে গেছিলো। বাট এখন আমাদের রানিং ট্রেড চলতেছে, একটা জিনিস খেয়াল করেন, এইখানে যদি আমরা স্টপ লস দিয়া টেক প্রফিট দিয়া ভলিউম টো আমাদের কী করে লট সাইজ দিয়া তারপরে কনফার্ম করি ট্রেডটা, তাহলে যা যা এখানে দিছি তা অটোমেটিক সেট হয়ে যাব। বাট বর্তমানে কি চলতেছে, আমাদের রানিং ট্রেড চলতেছে, আর ওই রানিং ট্রেডের মধ্যে আমরা এর আগে স্টপ লসও দেই নাই, টেক প্রফিটও দেই নাই, ওইগুলো এখন দিলাম মাত্র। সো আমাদের কি করতে হবে, এটা সেভ করতে হইব না, এই জন্যই এই মডিফাই বাটনের মধ্যে আমাদের ক্লিক করতে হইব। সো চলেন আমরা মডিফাই বাটনের মধ্যে ক্লিক করলাম, দেখেন সাথে সাথে এইবার কি চলে আসছে, আবার এতক্ষণ কিন্তু এটা ছিল না, এই এসএল আর টিপি অপশনটা ছিল না, এখন আসছে। তার মানে কি, আপনি যখনই দেখবেন যে টিপি আছে আর এসএল আছে, তার মানে বুঝবেন যে আপনার টেক প্রফিট আর এসএলটা বসায় রাখছেন আপনি, অলরেডি কাজ করতেছে। ওকে, ক্লিয়ার হইতে পারছেন? তো এইবার হচ্ছে আমরা একটু পরের দিকে যাই, সেটা হইতাছে, তো এবার তো আমরা তো এতক্ষণ আমরা কি দেখলাম, এটা আমি কাইটা দিলাম। তো এতক্ষণ আমরা যা দেখলাম সেটা হইতেছে আমরা রানিং মার্কেটের মধ্যে একটা পজিশন নিয়া সেটা লট সাইজ দেওয়া শিখলাম, তারপর হচ্ছে টেক প্রফিট দেওয়া শিখলাম, স্টপ লস দেওয়া শিখলাম। এবার চলেন পেন্ডিং মার্কেটটাও যখন দেখছি, ওই পেন্ডিং মার্কেটে ধরেন যে আপনি এখানে মার্কেটটা আসলে কী করবেন, একটা সেলের পজিশন কিনবেন নিচের দিকে আসার জন্য, তাই না? আমি একটু এটা কাটি আগে, এটা কাটা দিই। এখন ধরেন যে আপনি চাইতেছেন কি, এইখানে মার্কেটটা আসলে আপনি একটা সেলিং পজিশন নেবেন এতটুকু পর্যন্ত যাতে মার্কেটটা আসে, ঠিক আছে, অথবা এতটুকু পর্যন্ত মার্কেটটা আসলে আপনার প্রফিট আর স্টপ লস দিবেন এতটুকু। এখন এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আমি আরেকটু সুন্দর করে একটা টুল নিয়ে তারপরে দেখাই, তাহলে একটু দেখতে সুন্দর লাগবো। যেমন ধরেন যে আমি চাইতেছি এইখানে আমি একটা শর্ট পজিশন নিলাম। শর্ট পজিশন মানে আমরা কি জানি, শর্ট পজিশন মানে আমরা জানি যে মার্কেট যদি আমরা এখানে সেল করছি, যদি নিচের দিকে আসে তাহলে আমাদের প্রফিট, উপর দিকে গেলে আমাদের লস, এটা হচ্ছে আমাদের শর্ট পজিশন। আর লং পজিশন কি ছিল, উপরের দিকে গেলে প্রফিট, নিচের দিকে আসলে লস। ওকে স্যার, আমরা যেহেতু শর্ট পজিশন নিলাম, আমি চাইতেছি এতটুকু পর্যন্ত আমার এসএল থাকবো, স্টপ লস থাকবো, আর টেক প্রফিট থাকবো আমার এতটুকু পর্যন্ত, ঠিক আছে? তো চলেন আমরা এখন কি করি, এই লং শর্ট পজিশনটারে টান দিয়া এই জায়গার মতো নিয়ে আসি। তাহলে এবার আমরা কি করতে পারি, এটা হইতেছে আমাদের টেক প্রফিটের এরিয়া, আর এটা হইতেছে আমাদের এন্ট্রি লেভেল, এটা হইতেছে আমাদের মানে স্টপ লস। ওকে, এবার তাহলে একটা জিনিস খেয়াল করেন, মার্কেট কি এখন আমাদের এখানে ট্যাপ করছে, আমি একটু উপরে রাখি তাহলে বুঝতে সুবিধা হইব। একটা জিনিস খেয়াল করেন, মার্কেট এই জায়গা পর্যন্ত আসছে, বাট এখনও কি আমাদের এখানে ট্যাপ করছে, মার্কেট করে নাই। তো আমি চাইতেছি যে মার্কেট যদি আরেকবার আইসা একদম এই জায়গাটায় ট্যাপ করে,
তাহলে কি করব, আমি এখানে একটা পজিশন কিনবো। কি পজিশন কিনবো? সেল পজিশন। মানে মার্কেট যদি নিচের দিকে আসে তাহলে আমার প্রফিট হইব, উপরের দিকে গেলে আমার লস হইব। ঠিক আছে? তো আমাদের টেক প্রফিট কতটুকু দিলাম? এতটুকু। টেক প্রফিট কি মানে অলরেডি আপনারা জানেন। আর স্টপ লস তাহলে কতটুকু দিম? এতটুকু। আমি জানি কি, তাহলে এর বেশি মার্কেট গেছে মানে মার্কেট উপরের ডিরেকশনে চলে যাব। আর যেহেতু আমি সেল করছি তার মানে উপরে দিকে গেলে আমার লস। তাহলে আমার যেহেতু লস হইবই, তাহলে সর্বোচ্চ এতটুকু পর্যন্তই লস হইস। আশা করি ঘটনা আপনার ক্লিয়ার। সো আমি এন্ট্রি নেব কোন জায়গার থেকে? এই জায়গার থেকে এন্ট্রি নিব। তাহলে আমি যেহেতু এখান থেকে এন্ট্রি নিব, মার্কেট রানিং আছে এই জায়গায়, তাহলে এইটা কি আমার পেন্ডিং অর্ডার না? সো পেন্ডিং যেহেতু অর্ডার, এটা পেন্ডিং অর্ডারের নাম্বারটা জাস্ট আমি এখান থেকে নিয়ে পেন্ডিং অর্ডার বসাই দিব। তো এর আগের বার জাস্ট আমি পেন্ডিংয়ের মধ্যে ক্লিক করলাম। আমি কোথায় ক্লিক করলাম? এই যে মার্কেটের পাশে যে পেন্ডিং অর্ডার আছে, এই পেন্ডিং অর্ডারের মধ্যে ক্লিক করলাম। তো এখন আমার কাজ হইতাছে, আমরা এর আগে কি দিছিলাম? নাম্বার বসায়া, এই যে পেন্ডিং অর্ডারটা ছিল এখানে, এখানে আমরা নাম্বার বসাইছিলাম পেন্ডিং অর্ডারে, না ম্যানুয়ালি নাম্বার বসাইছিলাম। বাট এবার আমরা টানাটানি শিখে গেছি। আর বাঙালি একবার টানাটানি শিখলে অন্য কিছু ভালো লাগে না, টানাটানি করতে পছন্দ। আর আমারও টানাটানি অনেক ভালো লাগে। তো আমরা কি করলাম, জাস্ট এই পেন্ডিং অর্ডার যেটা আছে, এই পেন্ডিং অর্ডার যেটা আছে সেটারে টানাটানি করে জায়গার মতো বসাই দিব। ঠিক আছে? তো এই লইলেন জায়গায় টানাটানি করে আমরা কি করলাম, পেন্ডিং অর্ডারটা জায়গার মতো বসাই দিলাম। তো এখন কি হইলো, যদি মার্কেটটা এই জায়গায় ট্যাপ করে সাথে সাথে আমাদের পেন্ডিং অর্ডার দেওয়া আছে, একটা সেল পজিশন এক্সিকিউট হয়ে যাব। আর স্টপ লস দিয়ে দিব এই জায়গায়, তাই না? এইবার দেখেন, স্টপ লস আর টেক প্রফিট দেওয়ার জন্য আমরা অলরেডি জানি আমরা সিস্টেম কীভাবে দিতে হয়। সো এইখানে অ্যাডেড স্টপ লস আছে, এখানে সরি, এটা কি বাই পজিশন নিয়ে রাখছে? লাগে তো অবস্থা সেল। ওকে, এবার দেখেন, তো আমরা সেলে ক্লিক করছেন না বায়ে ক্লিক করছেন, এটা মোটামুটি খেয়াল করেন। ঠিক আছে? নাহলে করলাম এখন আমার মতো অবস্থা হবে। আমি সেল পজিশন নিতেছি, দ্যাটস আমি সেলের মধ্যে ক্লিক করছি। ওকে, তাহলে এবার দেখেন আমার উপরে কি দেখাইতেছে? স্টপ লস দেখাইতেছে, নিচে টেক প্রফিট দেখাইতেছে। তো এখন আমি আগে যেতেছি কি, স্টপ লস দিমু। সবসময় ট্রেড করার আগেই একটা এন্ট্রি নেওয়ার লগে লগে স্টপ লস সেট করা উচিত। কেন স্টপ লস সেট করা উচিত? কারণ আপনার লস হইলে লসটা যাতে একটা সীমিত লস হয়। আপনি যে জায়গা পর্যন্ত আপনার অ্যানালাইসিস করছেন ততটুকুই যাতে আপনার লস হয়। পুরা মার্কেটটা হইতেছে মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক টু রেওয়ার্ড রেশিওর উপরে ডিপেন্ড করে। সো আপনার লসগুলো ক্যালকুলেট থাকতে হইব। মানে আপনার লসগুলো থাকবো লিমিটেড আর প্রফিটগুলো থাকবো আনলিমিটেড। এই জন্যই দিন শেষে আপনি একটা প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। সো আমরা কি করলাম, টানাটানি করতে অনেক পছন্দ করি, এখন আমরা টানাটানি শিখে গেছি। সো টানাটানি করে কি করলাম, আমরা আমাদের স্টপ লসটা একদম জায়গা মতো বসায়া দিছি। ওকে, তারপরে আমরা এখন টানাটানি ভালো শিখে গেছি, টেক প্রফিটটাও টানাটানি করে বসাই দিই। চলেন টেক প্রফিটের মধ্যে একটা ক্লিক করলাম, এই যে দেখেন টেক প্রফিট এখানে চলে আসছে। চলেন টানাটানি করি ইচ্ছা মতে কইরা টেক প্রফিটটারও জায়গা মতো বসাই দিই। এই তো জয় বাংলা, লঙ্কি সামলা। তো টেক প্রফিটটারও আমরা কি করলাম, টানাটানি কইরা জায়গা মতো বসাই দিলাম। স্টপ লসটারেও জায়গা মতো বসাই দিলাম। আমাদের শর্ট পজিশন নামের একটা টুল নিলাম, যাতে আমরা ইজিলি দেখতে পারি যে কোন জায়গা পর্যন্ত আমার টেক প্রফিট দিছি, কোন জায়গা পর্যন্ত আমার স্টপ লস দিছি, আর কোন জায়গায় ট্রেডটা আমার ওপেন হয়েছে। তাই না? এটা হচ্ছে আমার কি পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট, মানে যেখান থেকে ট্রেডটা কিনছি আমি। এই যে পেন্ডিং অর্ডার ওই জায়গায় রাখছি, মানে কি মার্কেটটা এখন এই জায়গায় টাচ করার সাথে সাথে আমার অর্ডারটা সেল হয়ে যাব। আর মার্কেটটা আসার আগে আমি তাড়াতাড়ি পেন্ডিং অর্ডারটা কনফার্ম করে দিই। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে পেন্ডিং অর্ডারটা কি হইতেছে, কনফার্ম হয়ে যেতেছে। সো কনফার্ম করে দিলাম। এবার এখানে দেখেন ওরা কি দেখাইতেছে, এখানে দেখাইতেছে যে একটা সেল অর্ডার এখানে আমরা অলরেডি রান করে রাখছি। আর এটা লট সাইজ কতটুকু, 0.01। টিপি দিছি আমরা, হ্যাঁ টিপি দিছি। স্টপ লস দিছি, হ্যাঁ আমরা স্টপ লস দিছি। এখন এই ক্রসের ভেতরে ক্লিক করলে এটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আপ ডাউন হয়ে যাবো। সো আমরা এখন চাই না এই ক্রসে টিপ দিয়ে ট্রেডটা কাটটা দিতে, কারণ আমরা চাই এখানে আসুক মার্কেট, টেপ করুক, এখানে একটা অর্ডার সেল অর্ডার রান হয়ে যাক আমগর। আর সেল অর্ডার রান হইলে আমগর টেক প্রফিট এই জায়গা পর্যন্ত। ক্লিয়ারলি বুঝতে পারছেন আমি কি বুঝতে চাইতেছি? একদম ডিটেইলভাবে বুঝাই দিলাম। এইভাবে পুরা দুনিয়ার কেউ আপনার করে বুঝাই দিব না কেমনে কি করতে হইব। যদিও রোজা রাখছি, ইফতারের টাইমে যেতেছে, অনেক অবস্থা খারাপ। আমার কথা একটু এদিক ওইদিক হইলে অনেক অনেক দুঃখিত পাই। তো রোজার অবস্থায় এত বকবক করতে পারতাছি না, এই জন্য গলাও ভাঙ্গার মতো অবস্থা হয়ে গেছে আর কি। তো এখন বুঝলেন যে পেন্ডিং অর্ডারটাও কেমনে রান করবো, টেক প্রফিট কীভাবে টানাটানি করে দিমু, পেন্ডিং অর্ডার কীভাবে টানাটানি করে দিমু। আর রানিং মার্কেট তো টানাটানি করা লাগে না, বাট রানিং মার্কেটের ভিতরে টানাটানি করা লাগে হচ্ছে আপনার টেক প্রফিট আর স্টপ লস। এইগুলো আপনারা পারবেন আমার বিশ্বাস। এখন চলেন এখন আমরা বাকি দিকে যাই। এখন বাকি দিকে যাওয়ার আগে এই জায়গায় একটা ছোট্ট বিষয় আছে, সেইটা একটু আমি দেখাই দিই। এখন দেখেন এখানে ওপেন, পেন্ডিং, ক্লোজ, তিনটা অপশন আছে না নিচের দিকে? একটা আছে ওপেন, একটা হচ্ছে পেন্ডিং, একটা হচ্ছে ক্লোজ। তো চলেন আমরা এখন এই জিনিসগুলো দেখি। আমরা এটার জন্য কি করতে পারি, আমরা নিচে এটার জন্য আমরা এইখানে একটা আইকন দিছে দেখেন, এটার মধ্যে একটা ক্লিক করবো। ঠিক আছে? এটার ভিতরে ক্লিক করলে এই নিচের যে অঞ্চল সেটা খুলে যাব। আই মিন নিচের অঞ্চল বলতে গেলে নিচের যে এরিয়া আছে সেটা ওপেন হয়ে যাব। তো
তারপরে হইতেছে ওপেনের মধ্যে কি আছে, বর্তমানে আমরা কোন কোন ট্রেডগুলো ওপেন করে রাখছি। যেমন ধরেন যে এই জায়গায় আমি একটা রানিং মার্কেটের মধ্যে একটা ট্রেড নিয়ে দেখাইতেছি। যেমন ধরেন যে এখানে আমি একটা বাই অর্ডার নিলাম, বাই অর্ডার ডাইরেক্ট রেগুলার ফর্মের মধ্যে আছে, জাস্ট একটা ক্লিক করে কনফার্ম করে দিলাম। দেখেন বর্তমানে কি আছে, এই যে রানিং একটা ট্রেডিং চলতেছে, দেখেন এই ট্রেডটা কি আছে, বাই করা হয়েছে, রানিং চলতেছে, এই জন্য ওপেনের ভিতরে কি আছে, একটা বাইং অর্ডার প্লেস করা হয়েছে এই কারেন্সি পেয়ারের মধ্যে এত লট সাইজের ভিতরে। ঠিক আছে, দেখেন লট সাইজে পুরো ডিটেল দিয়ে দিছে যে কতটুকু ভলিউমে বা লট সাইজে কিনছি, ওপেনিং প্রাইস কত, এরপর হচ্ছে কারেন্ট প্রাইস কতটুকু আছে, আমরা এখনও ক্লোজ করি নাই, তাহলে এটা ক্লোজ প্রাইস ওইটা যাইব। টেক প্রফিট দিছি কিনা, টেক প্রফিট দেই নাই, এই অ্যাডের মধ্যে ক্লিক করেও টেক প্রফিট দিতে পারবো, এইখানে ক্লিক করেও টেক প্রফিট দিতে পারবো। ওকে, তারপর হচ্ছে এইখানে একটা অপশন আছে দেখেন, এইখানে ক্লিক করেও আমরা টেক প্রফিট দিতে পারবো। তারপর হচ্ছে দেখেন এই জায়গায় এসএল দেই নাই, স্টপ লস দেই নাই, অর্ডার নাম্বার কত এটাও দেখাইতেছে, কোন টাইমে এটা ওপেন করছি সেই টাইম দেখাইতেছে। আর কি আছে, সোয়াপ হয়েছে কিনা, আমি সোয়াপ সম্পর্কে বলবো ভাই, সুদ মুদ নাই হয় নাই এখানে কিছু, যাক বাদ দিলাম। তারপরে দেখাইতেছে কি এখানে মার্কেট ক্লোজড, মানে মার্কেট ক্লোজ হইতে আর কত মিনিট বাকি আছে, মানে এই আজকের দিনের মার্কেটটা, এইগুলো এই বিষয় আর কি, তো বাদ দিলাম। আর এখানে রানিং মার্কেট আমার কতটুকু প্রফিট বা লস চলতেছে সেইগুলো দেখাইতেছে। ওকে, তো এইখানে আশা করি বুঝতে পারছেন যে ওপেন অর্ডারের মধ্যে কি কি দেখাইতেছে। এবার হচ্ছে চলেন পেন্ডিং এর ভিতরে ওয়ান দেখাইতেছে, পেন্ডিং এর মধ্যে কে লেগে ওয়ান দেখাইতেছে একটু কুইরাই চলেন, ঘোরাঘুরি করতে আমার অনেক ভালো লাগে। তো পেন্ডিংয়ের ভিতরে যখন আমি ক্লিক করলাম তখন দেখা যাচ্ছে গোল্ডের ভিতরে একটা পেন্ডিং অর্ডার অলরেডি আছে, সেলের মধ্যে আমরা লিমিট করে রাখছি, সেটার আমরা ভলিউম বা লট সাইজ দিছি 0.01, ওপেনিং প্রাইস দিছি এত, কারেন্ট প্রাইস বর্তমানে মার্কেটে এটা চলতেছে। তো এখন আমরা টিপিও দিয়ে রাখছি, স্টপ লসও দিয়ে রাখছি, অর্ডার নাম্বার আছে, কোন টাইমে আমরা ট্রেডটা দিয়ে রাখছি, এটা মানে পেন্ডিং অর্ডারটা দিছি আমরা, এটা ওইটা রয়েছে, আর মার্কেট আর কত মিনিট ওপেন আছে আজকের দিনে সেটা দেখাইতেছে। ওকে, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এখনও আমাদের এই জায়গাটার ভিতরে মার্কেট ট্যাপ করে নাই, যখন এই জায়গার ভিতরে ট্যাপ করব এই পেন্ডিং অর্ডারটা কী করবো, ওপেন অর্ডারের ভিতরে চলে আসবো, কারণ কি তখন মার্কেটের মধ্যে অর্ডারটা রান হয়ে গেছে। আর পেন্ডিং কি এখনও রান হয় নাই, বাট আমরা পেন্ডিং করে ফালাই রাখছি, ওই জায়গায় আসলেই ট্যাপ করলেই মার্কেটটা অর্ডারটা চালু হয়ে যাব। আর যেহেতু টেক প্রফিট আর স্টপ লস দিয়ে রাখছি, সীমানা আছে যে এতটুকু গেলে টেক প্রফিট হবি, নাহলে এতটুকু গেলে স্টপ লস হবি। আশা করি বুঝতে পারছেন ভাই, আমি জানি না কমেন্টের মধ্যে মানুষ গাইলাইতেও পারে এত বকবক করতেছি, বাট এগুলো বকবক করার বিষয়। আর ক্লোজড কি, এই যে এতক্ষণ আমি আপনাকে বকবক করে অনেকগুলো ট্রেড করে দেখাইলাম, সেইগুলার ডিটেইল দেখল, কতটুকু প্রফিট করছেন বা কতটুকু লস করছেন, তারপরে কখন ক্লোজ করছেন, ওপেন করছেন, এই ডাটাগুলাই। যেমন ধরেন যে ক্লোজের ভিতরে এটা সিম্বল মানে কি, কোন কারেন্সি পেয়ারের মধ্যে আছেন, ট্রেডটা করছিলেন, বাই করছেন না সেল করছেন, ভলিউম কতটুকু ছিল বা লট সাইজ কতটুকু ছিল, ওপেনিং প্রাইস কতটুকু ছিল, ক্লোজিং প্রাইস কতটুকু ছিল, টিপি দিছিলেন কিনা, স্টপ লস দিছিলেন কিনা, তারপর অর্ডার নাম্বার কতটুকু ছিল, তারপর হইতেছে আপনার কোন টাইমে ওপেন করছিলেন, ক্লোজ টাইম কখন করলেন, মানে এটা ক্লোজ টাইম কেন আছে এটা বলেন তো, কারণ এটা হচ্ছে যেই অর্ডারগুলো আমরা ক্লোজ করে ফেলাইছি, কোন টাইমে আমরা ক্লোজ করছি এই জন্য এটা আছে, বুঝছেন। তারপরে হচ্ছে এর আগেরগুলো ক্লোজ ছিল না, কি কারণে, কারণ ক্লোজ ছিল না, কারণ এগুলো আমাদের রানিং অর্ডার ছিল, এটা ক্লোজ কেন করি না, এটা আমাদের রানিং অর্ডার, এই দুইটা হচ্ছে আমাদের রানিং অর্ডার। হয়তো একটা পেন্ডিং আছে, পরে রানিং হইব, ক্লোজ হয় নাই, যেটা ওপেন হয়ে একবার ক্লোজ হয়ে গেছে, হয়তো আমাদের লস হয়েছে নয়তো আমাদের লাভ হয়েছে, ওই অর্ডারগুলো হচ্ছে কোথায় দেখাইবো, ওই অর্ডারগুলো দেখাইবো এই জায়গায়, এই জন্য এটার মধ্যে কি আছে, ক্লোজ অর্ডার আছে। তারপরে সোয়াব হয়েছে কিনা, মানে আপনারা সুদ মুদ দিচ্ছে কিনা, যায় যায় বাদ দিলাম। তারপর হইতেছে এই জায়গায় আপনার প্রফিট কতটুকু হয়েছে বা লস কতটুকু হয়েছে, এগুলার বোঝা বাকি নাই। তো তো চলেন এখানে একটা মজাদার বিষয় হচ্ছে ওপেন অর্ডারের ভিতরে দেখাই। এটার জন্য আমার একটু কাজ করা দরকার ছিল, সেটা কিভাবে করবো, এখন ছোটো প্রফিট নিছি আমি, যাই হোক এখন এই জায়গায় একটু বড় সড়ো বাড়ায় লই, ধরেন যে একদম ওয়ান নিলাম, আর এই জায়গাতে একটা সেল নিলাম। ওকে, এখন এখানে আমি আরেকটা বড় অর্ডার নিছি, নেওয়ার পরে সেল অর্ডার নিছি। তো এইবার এই জায়গায় আমি যে জিনিসটা দেখাতে চাইতেছি সেটা হইতাছে, এই জায়গায় একটা অপশন দিছে দেখেন, দিছে না, কি বুঝতেছেন, এটা হচ্ছে মিনিমাইজের মতো অপশন, যেটা হইতেছে একটার আন্ডার একটা থাকলে জাস্ট একটা প্যারেন্টের ভিতরে দেখায়। ঠিক আছে, যেমন ধরেন যে এইটা হইতেছে আমার ঘর, এই আমার ঘরের ভিতরে আমি থাকবো, আমার বউ থাকবো, আমার বাচ্চা কাচ্চা থাকবো, যতক্ষণ পর্যন্ত দরজা দিয়া কেউ সবাই না বাড়াইতাছি ততক্ষণ পর্যন্ত কেউ বুঝবো না আমরা ঘরের ভিতরে কয়জন আছি। যখন ঘরের ভিতরে ঢুকবো তখন বুঝবো, সেম এটা হইতেছে একটা ঘর, এই ঘরের ভিতরে যখন ক্লিক করবো তখন দেখবো যে আমার এই কারেন্সি পেয়ারের ভিতরে টোটাল কয়টা ট্রেড আছে। যেমন দেখেন এইখানে দেখাইতেছে কি আমার 2 লেখা, তার মানে কি আমি অলরেডি এখানে দুইটা ট্রেড নিছি, একটা ট্রেড দুইটা ট্রেড নিছি, তাই না, তার কারণে এখানে 2 দেখাইতেছে, মানে এই গোল্ডের কারেন্সি পেয়ারের মধ্যে আমি দুইটা ট্রেড নিয়ে রাখছি, বাট এইখানে দেখাইতেছে একটা। আবার এখানে আবার ভলিউম দেখাইতেছে বেশি, মানে লট সাইজ বেশি দেখাইতেছে, অথচ আমি একটার ভিতরে নিছি 0.01 লট, আরেকটার ভিতরে নিছি 0.001 লট।
তাই না? তাহলে আমার এই জায়গায় আরও বেশি দেখা যাচ্ছে, উল্টাপাল্টা দেখা যাচ্ছে। তার কারণ এটা হচ্ছে বর্তমানে একটা ঘরের পরিণত হয়ে গেছে এই কারেন্সি পেয়ারটা। যখন আমি ঘরেতে বার করবো সব টিরে উষ্টায়া, তখন দেখা যাবে যে এই জায়গায় আর ক্যাটা ক্যাটা ট্রেড আছে। তো এই কাজটা কেমনে করবো? এই কাজটা হচ্ছে এই ঘরের ভিতরে ক্লিক করবো। সরেন ক্লিক করি, টিপ টিপ দিতে আমার ভালোই লাগে। এই যে টিপ দিলাম, এই যে টিপ দেওয়ার পরে পরে বাড়াই গেছে, এই যে টিপ দিলাম বাড়াই গেছে, এই যে বাড়াই গেছে। ওকে, তাহলে কি হইলো ঘটনাটা এখানে, যে আমরা এই যে দেখেন আরেকটা অর্ডার রান হয়ে গেছে এখানে, খেয়াল করছেন? এই যে আরেকটা অর্ডার রান হয়ে, এটা কেন রান হয়ে গেছে? এটা রান হয়ে গেছে কারণ আমাদের পেন্ডিং অর্ডার ছিল এখানে। এই যে পেন্ডিং অর্ডার রান হয়ে গেছে, যেই পেন্ডিং অর্ডার রান হয়েছে দেখেন পেন্ডিং অর্ডার আমাদের 0 হয়ে গেছে এখানে, তাই না? 0, এতক্ষণ 1 ছিল। আশা করি সব কিছু বুঝছেন, একদম ডিটেইল সহকারে দেখাই দিলাম। আজকের থেকে ডেমোতে ট্রেড শুরু করেন, স্টপ লস দেওয়া শুরু করেন, টেক প্রফিট দেওয়া শুরু করেন, অ্যানালাইসিস শুরু করেন, মার্কেটে যা শিখছেন ওইগুলো দিয়ে ইনভেস্টমেন্ট করা শুরু করেন। $100 ডেমোতে নেন অথবা $200 ডেমোতে নেন, ঠিক আছে? নিয়া আজকের থেকে প্র্যাকটিস শুরু করেন ডেমোর ভিতরে। চেষ্টা করেন যে এই $100 অথবা $200 আস্তে 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 মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট দিয়া যাতে আপনি $1000 বানাতে পারেন। যেই দিন দেখবেন যে আপনি এই ছোট্ট ডলারটারে $1000 বানায় ফেলাইছেন, বুঝবেন যে আপনার ভিতরে ওই কোয়ালিটি চলে আসছে, যে আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব সব। তো আজকের থেকে শুরু করে দেন, আর এইভাবেই সব কিছু করবেন। এখন এখানে আমার আরেকটা জিনিস দেখানোর আছে, সেটা কিভাবে দেখাবো সেটা দেখাই। এখানে দেখেন একটা কলমের অপশন আছে, তাই না? এই এক্সনেসের ভিতরে একটা জিনিস আমার একটা মজা লাগে। ধরেন যে আমি কি এই ট্রেডটা দেখেন একটু বড় সাইজের ট্রেড নিছি না, $9 আমার লসে চলতেছে। যদি এটার প্রফিটে আসতো তাহলে আমি দেখাই মজা পাইতাম একটু। ওকে, দেখাই তাও। ধরেন যে এই যে আমার এখানে একটা কলমের অপশন দিছে না, এই ট্রেডটা আমি একটু বড় নিছি না, কতটুকু নিছি? 0.1 নিছি। এখন এই ট্রেডটার ভাগ করা যায় কতবারে? আমি যদি 0.01-এ ভাগ করি তাহলে আমি 10টা ভাগ করতে পারবো, আর 0.05-এ যদি ভাগ করি তাহলে আমি দুইটা ভাগ করতে পারবো। কারণ 0.05 দুইবার গুণ দিলে হয় কত? দুইবার গুণ দিলে কত হয়? দুইবার গুণ দিলে হয় 0.1, যেই ট্রেডটা বর্তমানে আমার চলতেছে। তার মানে কি, আমি যদি এই ট্রেডটার এখন পার্শিয়াল করে অর্ধেক করে দেই, আমার লস হইলেও অর্ধেক লস হয়ে যাব, প্রফিট হইলেও অর্ধেক লস হয়ে যাবে। অর্থাৎ কি, বর্তমানে এই ট্রেডটা আছে কত, কোথায়? 0.01, মানে বর্তমানে ট্রেডটা আছে 0.01-এর মধ্যে। আমি যদি চাই এই ট্রেডটারে আমি চাইলে 0.005-এর মধ্যে করে দিতে পারবো। তাহলে কি হইলো, আমার এই ট্রেডটা আগের থেকে ছোটো হয়ে গেল। আর আমার বর্তমানে যদি লস থাকে তাহলে একটুকুই আমি লস বুক করে ফেলাইলাম, আর যদি প্রফিট থাকে একটুকুই প্রফিট আমি খাই ফেলাইলাম। এটা হচ্ছে মজা বর্তমানে যে সিচুয়েশন আছে। যেমন দেখেন, আমি এখন এই কলমে ক্লিক করবো, এই কলমটার মধ্যে ক্লিক করবো, ঠিক আছে? এই ক্রসের ভিতরে ক্লিক করলে কিন্তু ইন্না লিল্লাহি হয়ে যাবো, ঠিক আছে? সাবধান। যদি ট্রেড কাইটটা দেওয়ার ইচ্ছা থাকে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, তাহলে ট্রেড কাইটটা যাবো গা। অথবা এখানে যে ক্রস আছে এই ক্রসে ক্লিক করবেন, হয় দেখবেন যে ইন্না লিল্লাহি আপ ডাউন হয়ে গেছে। তো চলেন আমরা এখন এই কলমটার মধ্যে একটু ক্লিক করি। আমার বিশেষ করে কলম অনেক ভালো লাগে। কলমের মধ্যে ক্লিক করলাম। এখন এখানে ক্লিক করার পরে দেখেন বর্তমানে মডিফাইড অপশন আসছে। এই যে আমরা টেক প্রফিট দিব কিনা, স্টপ লস দিব কিনা দেওয়া নাই, দেখে দেখাইতেছে। তো আমরা এই কলমের মধ্যে ক্লিক করলে এডিট করতে পারতাছি কি, মডিফাই অপশনের থেকে টেক প্রফিট আর স্টপ লসটা দিতে পারতাছি। এতটুকু বুঝছেন? ওকে, এখন এখন আরও দুইটা অপশন আছে দেখেন, ক্লোজড বাই, আরেকটা হচ্ছে পার্শিয়াল ক্লোজড। এই দুইটাই তো আমার জন্য মজার জিনিস। বিশেষ করে পার্শিয়াল যে ক্লোজটা আছে সেটা হচ্ছে আমার জন্য মজার জিনিস। যেমন দেখেন এখানে ক্লোজড বাই দেখাইতেছে, দেখেন এই ক্লোজড বাইয়ের ভিতরে যদি ক্লিক করি তাহলে আমি আরামসে এটা ক্লোজ করে দিতে পারতাছি, বাট আমি এটা করলাম না। বাট এটা আপনি ক্রসের থেকেও পারবেন। বাট আমি এখন যে জিনিসটা দেখাইতে চাইতেছি সেইটা দেখাই। আমি চাইতেছি এই পার্শিয়াল ক্লোজ, ঠিক আছে? এই পার্শিয়াল ক্লোজটাই ওই জিনিস যেটা আমি বর্তমানে কত আছে, 10 আছে না, এই 10-রে যদি 0.05 বানাই দিই, তার মানে কি এই 10-এর অর্ধেক কি আমি অলরেডি আমার খাতার ভিতরে লয়ে গেলাম গা, তাই না? লস হইলেও লস, প্রফিট হইলেও প্রফিট। এইটাই হইতেছে এই পার্শিয়াল ক্লোজ, যে আমার যতটুকু দরকার ততটুকু রানিং মার্কেটে রাইখা বাকিটা আমি খায়া লাইলাম। আমার অ্যাকাউন্টে যদি লস হয় তাহলে আমি লসটা বুক করে নিলাম, প্রফিট হইলেও বাকি প্রফিটটা আমি বুক করে নিলাম। এটার জন্য আপনার লট সাইজ আর পিপসের উপরে ভালো আইডিয়া থাকতে হইব, এক্সপার্ট হইতে হইব। সামনে পিপস আর লট সাইজের উপরে ভিডিও বানাই দিব, আশা করি ওগুলো দেখার পরে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। সো আমি কি চাইতেছি, এখন এই জায়গায় যেহেতু 10 আছে, এই 10টা চাইতেছি আমি 0.5 বানাই দিতে, তাহলে অর্ধেক আমি বুক করে ফেলাইলাম। এখন ক্লোজ করে দিলে দেখেন যেই ট্রেডটা এতক্ষণ ছিল 0.051-এ, ঠিক আছে? এই ট্রেডটা দেখেন এতক্ষণ ছিল কোথায়? এতক্ষণ ছিল 0.10-তে ছিল। আর এখন কি হয়ে গেছে, পার্শিয়াল ক্লোজ করাতে আমার এখান থেকে 0.05 আমার অ্যাকাউন্টে লস হোক বা প্রফিট হোক আমার অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হয়ে গেছে। আর বর্তমানে রানিং কততে আছে? 0.05 আছে।
অথচ এতক্ষণ এটা ছিল। এটাই হয়ে যাচ্ছে পার্শিয়াল ক্লোজ। মাঝে মধ্যে আমরা কি করি, অনেক ভালো একটা এন্ট্রি পাইলে বড় সড়ো একটা এন্ট্রি নেই, মানে লট সাইজ দিয়া টেক প্রফিট নিয়ে অনেক বড়। তো যাইতে যাইতে কি হয়, আমার যদি মনে হয় যে আমার ফার্স্ট টেক প্রফিটের মধ্যে আইসা পড়ছে, যেহেতু বড় এন্ট্রি নিছি, ফার্স্ট টেক প্রফিটে আসার পরে আমি আমার অর্ধেক খাতার ভিতরে নিয়ে নেই। পরে যদি আমার স্টপ লস এনি বাইসেন্স হিট করেও আমার যতটুকু দরকার ছিল আমি ততটুকু নিয়ে নিছি, বাট যদি যায় তাহলে আমার টেক প্রফিট আরও বেশি নিলাম। এগুলো আরও আস্তে আস্তে বুঝতে পারবেন ভাই, ট্রেডিংয়ের যে কোন কোন লেভেলের সাইকোলজি আছে। আমার হাতে যখন পড়ে গেছেন আমি সব দেখাবো, সমস্যা নেই, বাট টাইম লাগবো। আমি আপনাকে লাগে ভিডিও বানাইতেছি, আমার ফ্রি সময়গুলো দেওয়ার ট্রাই করতেছি। আমি প্রচুর বিজি, বাট তবুও আমার ফ্রি সময়গুলো দিতেছি। ঠিক আছে, আমি চেষ্টা করি আমার পক্ষে দেখা। অনেকে গালিমালিও দিতে পারে বা মনে মনে কষ্ট লাগতে পারে, বাট অনেক দুঃখিত ভাই, আমি চেষ্টা করি। এই যে একটু পরে ইফতারের টাইম হয়ে যাবো, আমি তাও ভিডিওটা যেমন চেষ্টা করতেছি বানানোর, যাতে টাইম মতো বানায় দিতে পারি। আবার একটু পরেই ভালো একটা সেশন আসবো। অলরেডি একটা ট্রেড নিয়েছিলাম 150 পিপসের, মোমেন্টাম ধরছি, তো এখন আরেকটা মোমেন্টাম আসার কথা একটু পরেই। তো ভিডিওটা তাড়াতাড়ি বানাই দিতে হবে আর কি। সো আমিও অনেক ব্যস্ততা আছে ভাই, ঠিক আছে, তো আমি ট্রাই করি। তো এতটুকু বুঝলাম আমরা, ওপেন ক্লোজ, পার্শিয়াল ক্লোজ, পেন্ডিং সব বুঝে গেলাম নিচের দিকে, তাই না? এখন যদি আমরা এই এরিয়ার ভিতর আরেকটা ক্লিক করি, তাহলে এই এরিয়াটা আল্লামা গায়েব হয়ে যাবো। চলেন ক্লিক করি, এই যে আল্লামা গায়েব। সো আশা করি বুঝতে পারছেন যে ঘটনাটা কোন জায়গায় গেল। তাহলে আমার মেইন মেইন দুইটা জিনিস আমাদের দেখা হয়ে গেছে। সেটা হচ্ছে, এক তো হচ্ছে আমাদের বাইং সেলিং এর এরিয়া, আর পেন্ডিং ক্লোজ ওপেন টুপেন সব দেখা শেষ, তাই না? এখন বাকিগুলো দেখাইতে বেশি টাইম লাগবো না, এই ট্রেডগুলো আমি এই ক্রস দিয়ে ক্লোজ করে দিলাম। ওকে, সো আমার দরকার নাই এখানে আর, এইগুলো আমি ক্লোজ করে দিই। একটা রয়ে গেছে বেয়াদব। তো এইবার চলে আসেন, আমরা যখনই এক্সনেসের টার্মিনালের মধ্যে আসবো, তখন আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসবো। তো শুরুতে আমরা কি দেখি, আমরা দেখি আমাদের ব্যাকগ্রাউন্ড, আমরা দেখি আমাদের ক্যান্ডেল, তাই না? এই দুইটা জিনিসই তো আমরা দেখি। তো এই দুইটা জিনিসের জন্য আমাদের কি করতে হইব, এই ক্যান্ডেলটার জন্য আপাতত এক্সনেসের ভিতরে যে ক্যান্ডেলগুলো শুরুতে থাকবো, এগুলো আছে কি ক্যান্ডেল জানি বলে, হ্যালো ক্যান্ডেল না কি ক্যান্ডেল জানি, আমি একটু ক্লিক করে দেখি, আমার নাম বলে গেছি গা। হোলো ক্যান্ডেল, দেখছেন এই যে হোলো নামের একটা ক্যান্ডেল থাকে, যেটা কেমন জানি মানে কেমন জানি লাগে, আমার নিজের বিশ্রী লাগে। সো আমরা কি করবো, সাথে সাথে ক্যান্ডেলের মধ্যে ক্লিক করব। সো আমরা চাইলে এখানে ফেভারিট অপশন আছে, ফেভারিট দিয়ে রাখতে পারি, আমরা ক্যান্ডেল রাখবো। ঠিক আছে, এখন আপনি বলেন যে ভাই আপনি কোনটা ইউজ করেন, আমি বলবো যে আমি এখান থেকে এই ক্যান্ডেলের মধ্যে ক্লিক করলাম না, ক্যান্ডেলের মধ্যে আমি দেখাই, ক্লিয়ারলি দেখাই। এই যে ক্যান্ডেলের মধ্যে ক্লিক করলাম, কইরা আমি কি করি, এই যে হোলো ক্যান্ডেল বাদ এই যে ক্যান্ডেল স্টিক দেখছেন, এই যে ক্যান্ডেলের মধ্যে এটা ফেভারিট করি। তারপর ক্যান্ডেলের মধ্যে একটা ক্লিক করি, এই যে ক্যান্ডেল আসছে না, নীল আর লাল আসছে। তো এবার চলেন আবার আমি এখানে ক্লিক করি। তো এখন দেখেন আমি ক্যান্ডেল স্টিকরে ফেভারিট করলাম। এই যে লাইন চার্ট দেখছেন, লাইন চার্ট যারা প্রফেশনাল ট্রেডার ওরা লাইন চার্টটা মারাত্মক ইউজ করে, আমি নিজেও ইউজ করি, কিছু করার নাই। আর কেন ইউজ করি এটা ভবিষ্যতে দেখতে পারবেন। তো লাইন চার্ট আমি ফেভারিট করে রাখলাম। আরেকটা আমি ইউজ করি হাইকেনাচি, ঠিক আছে, হাইকেনাচির ক্যান্ডেল। এমন করবেন যে ভাই হাইকেনাচি আপনি ইউজ করেন, সমস্যা নেই, আমি যখন ক্যান্ডেল স্টিকের সাইকোলজি বোঝাবো তখন হাইকোলজি দেখাই দিব, হাইকেনাচি ক্যান্ডেল স্টিক দেখাই দিব। সো আমি পার্সোনালি এই তিনটা ক্যান্ডেল স্টিক ইউজ করি, ঠিক আছে, এনাফ, মোর দেন এনাফ, এই তিনটাই আমার জন্য। তারপরে এখানে একটা জিনিস দেখাই দিলাম যে ক্যান্ডেল স্টিকটা আপনি আইসা দেখা যেতেছে কীভাবে চেঞ্জ করলেন। এগুলো মোটামুটি ট্রেডিং ভিউর মতো সেম, যারা ট্রেডিং ভিউ দেখছেন ওরা পারবেন। ঠিক আছে, এত বেশি কিছু দেখাইলাম না। তাও যদি এনি বাই চান্স রিকোয়েস্ট করেন যে ভাই বাকিগুলো ভালো করে দেখান নাই, তাও দেখান, তাহলে এটা নিয়ে ভিডিও বানাই দেবো, সমস্যা নেই। এখন ইন্ডিকেটর, ঠিক আছে, এই ইন্ডিকেটর অপশন একদম ট্রেডিং ভিউর মতো সেমই, কারণ ওরা ট্রেডিং ভিউর থেকেই সব কিছু নিয়ে আসছে। ধরেন যে এখানে আমি দিলাম মুভিং অ্যাভারেজ না, ইএমএ, এই যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, আমি কি করলাম, এই ইন্ডিকেটরের মধ্যে ইউজ করলাম, সার্চ করলাম মুভিং অ্যাভারেজ, ক্লিক করলাম, মুভিং অ্যাভারেজ চলে আসছে। সো এখন আমার কাজ কি, ইন্ডিকেটর নিয়ে আমি এখনও ভিডিও বানাই নাই, সামনে ভবিষ্যতে বানাবো যদি আল্লাহ বাসায় রাখে ইনশাল্লাহ। তো যখনই আমি ইন্ডিকেটরটা ইউজ করছি দেখেন এখানে একটা অ্যারো চলে আসছে, আর এই যে এখানে আমার ইন্ডিকেটরটা চলে আসছে। আর এর আগে কি ছিল, শুধুমাত্র আমার ওপেন প্রাইস মানে ওপেন ক্লোজ এইগুলা, তারপরে তো বর্তমানের ক্যান্ডেলের ভলিউম কতটুকু, কোন মার্কেটে আছে, এইগুলো ছিল। সো এখন আমার কাজ কি, এই যে আমি ইন্ডিকেটরটা ইউজ করছি, আমি চাইলে ইন্ডিকেটরের সেটিং আছে, এখানে সেটিং থেকে সেটিং চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যেমন ইন্ডিকেটরের মধ্যে তিনটা ডটে ক্লিক করলাম আমি, এই যে ইন্ডিকেটরের সেটিংস আছে, সেটিংস থেকে আমি 9 আছে, কোনো সমস্যা নাই, 9 থাক। তারপর হচ্ছে আমি চাইতেছি কালারটা করে দিব ধরেন যে ইউলো কালার ভালো দেখা যায়। তারপর হচ্ছে এইখান থেকে চাইলে আমি একটু মোটা করে দিতে পারি, শেষ, ওকে মুখে দিয়ে দিলাম, এনাফ। এই যে ইন্ডিকেটর ইউজ করে আসলে, যারা ইন্ডিকেটর ইউজ করতে চাইতেছেন এখান থেকে ইউজ করতে পারবেন, জাস্ট এটা দেখানোর লেগে করলাম। তো এনি বাই চান্স আপনি কাজ করার সময় একটু ভুল টুল হয়েছে, তো সামনেও যেতে পারবেন, পিছেও যেতে পারবেন, এমন অপশন আছে। তারপরে এই জায়গার ভিতরে এই একটা দুইটা তিনটা তিনটা জিনিস মোটামুটি দেখানো শেষ। এখন চলেন টাইমটা কোনগুলো রাখা উচিত।
সো যেহেতু এখানে আমরা ইন্টারডে ট্রেডিং করতেছি, আমি মনে করি যে 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, একদিন, যদি সম্ভব হয় 1 সপ্তাহ 1 মাসও রেখে দিবেন। রাখতে তো আপনার কোনো সমস্যা নাই। আমার লাগে একদম 1 মাস পর্যন্ত, এর লাগে আমি রেখে দিলাম মনে করেন। তাহলে আপনি বুঝলেন যে যারা ট্রেডিং ভিউ দেখছেন ওরা এগুলো বুঝেন, এ কোনো টাইম নষ্ট করলাম না এখানে। সো আমার কি হয়ে গেল, টাইম শেষ হয়ে গেল, ক্যান্ডেল সম্পর্কে বুঝলেন, ইন্ডিকেটর বুঝে গেলেন, ক্লিয়ার। আর এদিকে আমরা সব বুঝে গেছি। সো এখন আরেকটা অপশন চলে আসে যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে এই দাগ দাগ কাটা 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 একটা কুমির আছিল, ওই কুমিরটা কাটা 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 কাটা, মানে এই অবস্থা আর কি। একটা গল্প শুনছিলাম ছোটোবেলায়। তো এখন এখানে দুইটা কাজ করতে পারেন, একটা চাইতে পারেন যে ভাই আমি ক্যান্ডেল কালার চেঞ্জ করবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, এই কাটা 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 কাটাগুলো চেঞ্জ করবো। তো চলেন আমরা এটাই চেঞ্জ করি। তো একটা অপশন কী ছিল, আমরা ট্রেডিং ভিউর মধ্যে উপরের সাইড থেকে কী করছিলাম, সেটিংসে যাইতে পারতাম। বাট এটা যেহেতু আমাদের টার্মিনাল ব্রোকারের, এখানে সেটিংস হচ্ছে কি আমাদের ব্রোকারের সেটিংস। আর এই যে আমরা ইউজ করতেছি সব টুলস মুলস সব কিছু, পুরা এটার সেটিংস হচ্ছে এই জায়গায় নিচে। আশা করি বুঝছেন। এইটাই হইতাছে কোন সেটিংস, এই যে টোটাল টুলস মুলস যা আছে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন এটার সেটিংস নিচে। ক্লিয়ার হয়ে গেছেন? এই ভুলটা কেউ করেন না, ওরা আপনার লঙ্গি আপনি সামলাইবেন। তো যখনই আমি সেটিংসের মধ্যে ক্লিক করলাম, অনেকগুলো অপশন চলে আসছে দেখেন। আমি চাইলে আমার এটা রিস্টার্ট করতে পারতাছি। এগুলা ক্লিক করে করে দেখেন, এগুলো আমার মনে হয় না আমার ইউজ, আমার জাস্ট লাগবে সেটিংস, ঠিক আছে। এগুলো আপনি নিজের মতো ইউজ করে দেখেন কোনটা ঠিক, মানে লাইন দিবেন কিনা, তারপরে তো কি কয়েল লেভেলস দিবেন কিনা, এই যে সমস্যা আমি এগুলো দেখাইলাম না, এগুলো আপনি নিজে দেখে নিয়েন। বাট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা, মোর সেটিংস। আমি মোর সেটিংসের মধ্যে ক্লিক করলাম। যখনই মোর সেটিংসের মধ্যে ক্লিক করলাম দেখেন হয়তো বা এখানে ট্রেডিং ভিউর মতো প্রচুর প্রচুর অপশন আম করে দিতেছে না, ট্রেডিং ভিউর মধ্যে প্রচুর অপশন দিতেছে না। তো আমরা সিম্বলের মধ্যে আসলাম শুরুতে, সিম্বল কি এখানে নিয়ে আসলাম, ওকে। তো শুরুতে আমরা কি করলাম, এই সিম্বলের ভিতরে আসলাম আমাদের ক্যান্ডেলের কালার চেঞ্জ করার জন্য। বাট ক্যান্ডেলের কালার আগে আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা উচিত। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে যাই, আমাদের ক্লিক করতে হবে এই ক্যানভাসের মধ্যে। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ফালতু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আমি চাইতেছি কি ব্যাকগ্রাউন্ডটা কি থাকুক, কালো থাকুক, ঠিক আছে। আমি চাইতেছি কালো থাকুক যাতে আমার চোখের উপরে ইফেক্ট না পড়ে। অনেকে সাদা বানাইতে পারে, কোনো প্যারা নিয়ে না ব্রো। এই যে সে ক্যানভাসের ভিতরে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড, চাইলে গ্রেডিয়েন্টও দিতে পারেন, চাইলে কি করতে পারেন, ওইটা হইতেছে বুঝলে গেছি, মানে সলিডও দিতে পারেন। তো আমি কি করলাম, জাস্ট ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করে দিলাম, সলিড কালার দিয়ে দিলাম। এক কালার হয়ে গেছে পুরোটা। এখন চাইতেছে কি সাদা, ইচ্ছা করলে সাদা দিতে পারেন, বাট বাপরে বাপ সই লাগতেছে রে ভাই। পুরা কালো করে দিলাম, পুরা কালো হয়ে গেছে আমার কালাইওয়ালা, কালা আমার গলার মালা। সো এখন হইতেছে এখানে একটা জিনিস দেখেন, এই যে কাটা 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 কাটা, আমি হরিজন্টাল ড্র করবো, ভার্টিক্যাল ড্র করবো, এই কাটা কাটা থাকলে আমার ডিস্টার্ব, তাই না? আমরা অ্যানালাইসিস করবো, সো অনেক ডিস্টার্ব করে। সো এই যে ভার্টিক্যাল লাইন আছে এটার নিচে দেখেন, ব্যাকগ্রাউন্ডের নিচে আছে গ্রিড লাইন্স আছে, এই যে ভার্টিক্যাল আর হরিজন্টাল দেওয়া আছে, এটা ক্লিক করে সব নান করে দিবেন ডাইরেক্ট, একেবারে খতম, বাই বাই টাটা গুড বাই, শেষ। তারপর এখানে ওয়াটারমার্কটার কাছে আরও বহুত কিছু টেক্সট আছে, লাইন্স আছে। মানে টেক্সট লাইন কি, যে এইগুলা পয়েন্টগুলো আপনি বড় করবেন কিনা, ছোটো করবেন কিনা, এখানে লাইন দিবেন কিনা, এই বিষয়গুলো আর কি, ঠিক আছে। তো এইগুলো আমি একটু দেখাই দিই যেহেতু আসছে এখানে। এখন হইতেছে এখানে যে কার্সর দেখতেছেন, আমরা এখানে নাড়ানাড়ি করলে যে কার্সরটা থাকে না, আমরা যেটা মোটামুটি এরিয়া মেজারমেন্ট করে দেখতে পারতেছি, ওইটা হইতেছে আমাদের কার্সরটা, ওইটার কালার আর দিতে পারতেছি আমরা। সো এটা হচ্ছে ওয়াটারমার্ক, কোনো ওয়াটারমার্ক দিব কি না, সো আমরা কোনো ওয়াটারমার্ক দিব না। বাট আমাদের একটা জিনিস দরকার আছে এখানে, এই যে আমাদের প্রাইজের নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলো আমরা একটু বড় করবো। আর চাইতেছি একটু সাদা কালার থাকুক, এখানে গ্রে টাইপের কালার আছে। আর যে লাইন, এখানে একটা লাইন থাকুক, এখানে একটা লাইন থাকুক আমরা চাই, ঠিক আছে। এই জিনিসগুলো আমার দরকার। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, শুরুতে আমরা এই কার্সর যে কালারটা আছে, কার্সর কোন জিনিসটা আমি একটু দেখাই আগে। এই যে দেখেন আমি যে নড়াইতাছি, কালার দেখছেন, সাথে একটা একটা কালার ছিল, একটা গেছে বামের দিকে, আরেকটা গেছে উপর, সরি, একটা গেছে বামে আর ডানের দিকে, মানে হরিজন্টাল, আর একটা দাগ হচ্ছে কি ভার্টিক্যাল। এটাই হচ্ছে আমাদের কার্সরের দাগ, ঠিক আছে। আমি চাইতেছি এটা হোক হোয়াইট কালার, এই যে হোয়াইট কালার হয়েছে না, যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে। এইবার পরের কাজ সেটা হচ্ছে ওয়াটারমার্ক দিব না, ওয়াটারমার্ক দিবেন। ওয়াটারমার্ক দিলে কোন কারেন্সি পেয়ার আছেন, কত টাইম ফ্রেমে আছেন, সেটার ওয়াটারমার্ক দেওয়া যাবে, যেমন পিছনে দেখতে পারতেছেন। আমি চাই না এটা দিতে। তো আমি এখন চাইতেছি যে আমার টেক্সট যেটা আছে, টেক্সট কোনগুলা, এই যে সাইডে প্রাইসের টেক্সটগুলো দেখতেছেন নিচে লেখা আছে, এইগুলো হচ্ছে টেক্সট টাইপের, ঠিক আছে। আমি চাইতেছি এগুলোর কালার থাকুক হোয়াইট, যেমন দেখেন সাদা কালার হয়ে গেছে। চাইতেছি আমার নাম্বারগুলো একটু 16 থাকুক, দেখেন 16 দেওয়াতে একটু বড় হয়ে গেছে না, একটু বেশি বড় হয়ে গেছে, 14 থাকুক। এই দেখেন 14 থাকাতে একটু সুন্দর লাগতেছে, একটু বড় হয়েছে প্রাইজের নাম্বারগুলো, ওকে। আরেকটা কাজ করতে পারি কি, লাইন্স নামের একটা অপশন আছে এখানে। এবার হচ্ছে লাইন্স, এই লাইন্সটা দিলে কি হবো, ব্যারিকেডে চলে আসবো, একটা দায়িত্ব চলে আসবো আর কি, এটা হচ্ছে লাইন্স। তো
চলেন লাইন্স দেই। লাইন্সের কালার দিয়ে দিলাম হোয়াইট, লাইন্সের কালার দিয়ে দিলাম হোয়াইট। হোয়াইট দিয়া অপাসিটিটা কম ছিল, অপাসিটিটা বাড়াই নিয়ে তাইলে হয়েছে। দেখেন যেই মুহূর্তে আমরা লাইন্স দিছি, লাইন্স দেওয়ার সাথে সাথে এখানে একটা দাগ চলে আসছে, এখানে টাইমের এখানে একটা দাগ চলে আসছে। এই দাগ থাকাটা ভালো, এরিয়াটা দেখতে সুন্দর লাগে আর কি, মানে আলাদা আলাদা ডিভাইড করা থাকে এমন নয়। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করা শেষ। এবার হচ্ছে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কাজ করা শেষ, এ হচ্ছে ক্যান্ডেল। সো চলেন আমরা ক্যান্ডেলের কালারগুলো চেঞ্জ করি। এটা কেন দেখাইতেছে আমি, কারণ আপনি এইখানে কাজ করবেন, তো আপনার এইখানে এভরিথিং জানা দরকার আছে, কারণ লম্বা টাইম আপনি এখানে ট্রেডগুলো প্লেস করবেন। তো ক্যান্ডেলের কালারগুলো যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড আছে ব্ল্যাক, সেই ক্ষেত্রে আমরা চাইতেছি আমার রেড কালারটা হইতেছে আমার জন্য একটা নেগেটিভ কালার। ঠিক আছে, আমার খুবই বিরক্ত লাগে রেড কালারটা দেখতে, কারণ আমার আতঙ্ক ঢুকাই দেয়, লাল মানে আতঙ্ক। সো আমি চাইতেছি কি সবগুলা হোয়াইট করে দিতে। সো রেড কালার ক্যান্ডেল এখন কি হয়ে গেল, আমার হোয়াইট হয়ে গেল। তো এখন কি আছে এখানে দেখেন, নীল, নীল আছে না, চাইলে নীল রাখতে পারেন, নীলটা খুব সুন্দর ভালো মানায়। তো চাইলে সবুজও রাখতে পারেন। তো চাইলে সবুজও রাখতে পারেন সব কিছু, এই সবুজ করে দেখায় দিই। তো আপনি চাইলে দেখেন, আপনি চাইলে সবুজ কালার রাখতে পারেন, আপনি চাইলে স্কাই ব্লু ছিল, আপনি চাইলে স্কাই ব্লুও রাখতে পারেন, সবগুলা কালার। মানে এখানে বিষয়টাকে আমি বুঝাই দিই। তো এই যে সিম্বলের ভিতরে আসার পরে এই যে ক্যান্ডেল দেখতেছেন, এই প্রথমটা হচ্ছে কি আমার বাইং ক্যান্ডেলের জন্য। হ্যাঁ, বাইং ক্যান্ডেলের জন্য, বাইং ক্যান্ডেলের বডির কালার, এটা বর্ডারের কালার, এটা হচ্ছে উইকের কালার। আর এইগুলো হচ্ছে সেলিংয়ের ক্যান্ডেল। ঠিক আছে, এটা হচ্ছে বডির কালার, বর্ডারের কালার, এটা এটা হচ্ছে উইকের কালার। কাহিনি বুঝছেন, ক্লিয়ার? এগুলো ট্রেডিং ভিউ যারা দেখছেন ওরা বুঝেন। তো আপনি চাইলে স্কাই ব্লুটাও রাখতে পারেন, বাট আমি মনে করি যে রেডের বাদে যেহেতু ব্যাকগ্রাউন্ডে আছে কি আমার ব্ল্যাক, এই জন্য হোয়াইট কালারটা হচ্ছে রেড ক্যান্ডেলের জন্য বা সেলিং ক্যান্ডেলের জন্য আমার ক্ষেত্রে জোস, আমি নিজে পার্সোনালি ইউজ করি এই জন্য বললাম। তারপরে হচ্ছে আর বাইং ক্যান্ডেলের কালারটা আমি সবসময় চেঞ্জ করি। আর আপনার দরকার হলে এই কালারটাও রাখতে পারেন, আপনার দরকার হলে বেগুনি রাখতে পারেন, অনেকে বেগুনি রাখে, বেগুনি রেখে দেখাই। এই যে বেগুনি রেখে দিলাম, এই যে বেগুনি রাখে অনেকে, আপনার যেটা ইচ্ছা আপনি বুঝা সেটা রেখেন। আমি গ্রিন রেখে দিলাম, অথবা এই যে গ্রিন রেখে দিই, এত কিছু দরকার নেই এখন। ওকে, আমি গ্রিন রেখে দিলাম। ঠিক আছে, ধরেন যে এইটুক পর্যন্ত চেঞ্জ করলাম। ওকে, এইখানে দেখানোর মতো আরেকটা জিনিসই আছে যেটা অনেক ইম্পর্টেন্ট। এই যে একটা ক্যান্ডেল রানিং মার্কেটে চলতেছে, কত মিনিটের ক্যান্ডেল, এটা 5 মিনিটের টাইম ফ্রেমের ক্যান্ডেল না। এই ক্যান্ডেলটা শেষ হইতে আর কতক্ষণ সময় আছে আমি চাই এখানে সেটা দেখা যাক। এটা অনেক ইম্পর্টেন্ট আমার জন্য। ঠিক আছে, ক্যান্ডেলের ক্লোজটা কখন হবে ওই টাইমটা আমার আইডিয়া থাকে, সো মার্কেটের মোমেন্টামটা আমি ধরতে পারি। এইটার জন্য কি করবেন, এই যে স্কেলস অ্যান্ড লাইন্স নামের একটা অপশন আছে না, ওইটার ভিতরে ক্লিক করবেন। ঠিক আছে, যেমন আমি এই যে স্কেলস অ্যান্ড লাইন্সের ভিতরে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে একটা অপশন আছে যে কাউন্টডাউন টু বার ক্লোজ। ঠিক আছে, এটা হচ্ছে এই যে ক্যান্ডেল বারটা আছে এটা ক্লোজ হইতে আর কতক্ষণ আছে এটা কাউন্টডাউন করবো, কাউন্টডাউন করবো। সো আমি এটা টিক মেরে দিয়ে দিলাম, টিক মার দিয়ে জাস্ট ওকে মেরে দিলাম, শেষ। সো এখন কি হইলো এর ফলে, এখানে দেখবেন যে এই যে টাইমটা 5 মিনিটের ক্যান্ডেল মাত্র শুরু হয়েছে, এইটা শেষ হইতে এখনও প্রায় 4 মিনিট 40 সেকেন্ড 47 সেকেন্ডের মতো আছে। এইটা হইতেছে বেনিফিট এটার। আশা করি আজকের পরে যারা এই ভিডিওটা দেখতেছেন একদম ক্লিয়ারলি ইউজ করতে পারবেন এই এক্সনেসের টার্মিনালটারে। আমি চেষ্টা করবো যদি, যেহেতু এখন ইফতারের টাইম হয়ে গেছে, আমি ট্রাই করবো যে ইফতারের পরে বাকি ভিডিওটা কন্টিনিউ করার, নাহলে আমার যদি সেশন ধরতে হয় তাহলে আমি ট্রাই করবো যে রাত্রের 9টা 10টার দিকে ট্রাই করবো আরেকবার ভিডিওটা কন্টিনিউ করার। বাট সব কিছু আজকের ভিডিওতে ইনশাল্লাহ দেখাই দেওয়ার ট্রাই করবো। তাহলে এতক্ষণ আমরা কী কী করলাম, আমরা এই অংশটা শিখলাম, আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করলাম, প্রাইজের অংশ নিয়ে কাজ করলাম, কাউন্টডাউনের কাজ করলাম, ক্যান্ডেলের কালার চেঞ্জ করলাম, মোটামুটি আমাদের যত কিছু প্রয়োজন নিচের অংশটা পুরোটা বুঝলাম। তো এখন আমাদের যেই জিনিসগুলো বুঝতে হবে সেগুলো আর বেশি নাই। কি বুঝতে হইব, জাস্ট আমাদের বুঝতে হইব যে এইবারের কাজ বুঝতে হইব। আর হচ্ছে যে এই যে আরও এইখানে কিছু ডেটের অপশন আছে সেটা কি কারণে দিছে। তারপরে আমাদের বুঝতে হবে হচ্ছে এইখানে আর 2টা অপশন আছে, জাস্ট এই জিনিসগুলাই। ঠিক আছে, এই ছোট্টখাটো জিনিসগুলাই জাস্ট আর দেখলে আমাদের আপাতত এই এক্সনেস টার্মিনাল আর কিছু দেখার দরকার নাই। বাকিটা হচ্ছে আপনার নিজের এক্সপিরিয়েন্স, আপনি চার্টটারে কতটুকু অ্যানালাইসিস করতে পারেন এই টুলগুলো ইউজ করে। যেমন এখানে ফিবোনাচি আছে, ড্র করলাম, এই ড্র করে আমি অ্যানালাইসিস করলাম, এইগুলো হচ্ছে বিষয় আর কি। তো আমি অনেক ব্যস্ত থাকি, অনেক দুঃখিত যে ভিডিওটা টাইম মতো দিতে পারি না, হুটহাট করে অনেক জায়গায় যাইতে হয়। তো ওকে, আলহামদুলিল্লাহ ইফতারটা একবারে শেষ করে আসলাম। তো এইবার এই উপরের একটা সেকশন দেখছেন, এই দিকে তাকান। ঠিক আছে, এই সেকশনটার দিকে তাকান।
আমরা কিন্তু এই যে আমাদের টাইম ইটি সব শেষ করে ফেলাইছি না, ক্যান্ডেল ম্যান্ডেল যা আছে এখানে, বাট তার উপরে দেখেন একটা কারেন্সি পিআর এর অ্যাসেটের একটা সেকশন আছে এই জায়গায় কি করি আমরা, এই জায়গায় হচ্ছে আমরা যেই যে কারেন্সি পিআর গুলোর ভিতরে ট্রেড করি ওইগুলাই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে এখানে আইনা রাখি, যাতে অলওয়েজ একটা ক্লিক কইরা আমরা যে কারেন্সি পেয়ার ভিতরে ট্রেড করি ওইগুলো একটা ক্লিক করে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এখন যেমন ধরেন যে এখানে কি আছে, গোল্ডের মার্কেটটা আছে, আমি চাইছি এখানে আরও মার্কেট অ্যাড করবো, জাস্ট আমি এখানে প্লাসের মধ্যে ক্লিক করবো। আমরা কিছু ওয়াচ লিস্ট বানাইছিলাম না, ওই ওয়াচ লিস্টের অপশন এখানে আছে, ওইটা ছাড়াও একটা এডিশনাল অপশন হইতাছে এই বার, যেখানের ভিতরে আমরা সবচেয়ে বেশি যে কারেন্সি পেয়ারগুলো অ্যাড করি সচরাচর ওইগুলো যাতে এক ক্লিকের মধ্যে আমার হাতের কাছে পাই, এই জন্য এটা আমি এখানে আরও অনেকগুলো ছিল, আমি মাত্র ডিলিট করে দিছি যাতে আপনারা বুঝতে পারেন। যেমন ধরেন যে আমি প্লাস আইকনের মধ্যে ক্লিক করলাম, ঠিক আছে। প্লাস আইকনের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমার ফেভারিটের ভিতরে যতগুলা কারেন্সি পেয়ার আছে আমি রাখছি, যেমন দেখেন ফেভারিটের ভিতরে যতগুলো কারেন্সি পেয়ার রাখছি সবগুলো চলে আসছে। এখন আমি চাইলে এখান থেকে সার্চ করেও বার করতে পারবো, ফেভারিটে ক্লিক করেও বার করতে পারবো, অথবা আরও কিছু অপশন আছে আমি দেখাই দিই। ফেভারিটের এই অপশনটা ক্লিক করলাম, দেখেন ফেভারিটে আমি যা করে রাখছি তা আমি এখান থেকে উপরে এইখানে আনতে পারবো। তারপর হচ্ছে মোস্ট ট্রেডেড, সবচেয়ে বেশি যেগুলো ট্রেড করা হয়েছে ওইগুলো আমি জাস্ট এটার ভিতরে ঢুইকা কারেন্সি পেয়ার চুজ করে এখানে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। এখানে চুজ করে দিলেই এই জায়গায় চলে আসবো উপরের বারের মধ্যে। তারপরে টপ মুভার্স যে ইগুলো আছে, কারেন্সি পেয়ারগুলো আছে, টপ যে মুভ করতেছে কারেন্সি পেয়ারগুলো ওইগুলো এখানে আমি ট্রেড করতে পারবো। তারপর হচ্ছে মেজর কারেন্সি পেয়ার, তারপর মেটাল, ক্রিপ্টো, মানে যে যেটার ভিতরে করেন সব ধরনের কারেন্সি পেয়ারের ট্রেডই করতে পারবেন। যেমন ধরেন যে আমি যেহেতু এখন গোল্ড আছে, আমি ট্রেড করি হচ্ছে ফরেক্সের কারেন্সি পেয়ারের মধ্যে। আমি জাস্ট যদি এখানে নিয়ে কারেন্সি পেয়ার নাম লেখা সার্চ করি জাস্ট, তাইলে এনাফ, ঠিক আছে, কারেন্সি পেয়ার চলে আসবো। যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, তো ফেভারিট করা আছে, ফেভারিট থেকেই দিয়ে দিই, তো সার্চ করার কষ্ট করে লাভ নেই। যেমন ধরেন যে আমি এখানে অ্যাড করলাম হচ্ছে ইউরো ইউএসডি, একটা ক্লিক করলাম চলে আসছে, আবার ক্লিক করলাম প্লাসের মধ্যে জিবিপি ইউএসডি নিয়ে আসলাম। তারপরে আমি চাইতেছি যে ইউরো জিবিপি নিয়ে আসলাম। তারপরে আমি চাইতেছি যে জিবিপি সিএডি, আমি চাইতেছি জিবিপি সিএস জেপিওয়াই, দেখছেন জাস্ট একটা ক্লিক করছি। এখন আমি যখন যেটার ভিতরে ট্রেড করার ইচ্ছে হবে জাস্ট একটা ক্লিক করবো, ওইটার ভিতরে চলে যাবো। আর একটা যে ডিজাইন করছি ওই ডিজাইনটাই সেম রয়ে গেছে সবটি, দেখছেন আমার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে ক্যান্ডেল ইন্ডিকেটর সব কিন্তু ঠিকই আছে, কিন্তু আমি বিভিন্ন কারেন্সি পেয়ারের মধ্যে ট্রেড করতে পারতেছি, এটা ঠিকই আছে। বাট বাট একটা তফাৎ আছে এখানে, কি তফাৎ ট্রেডিং ভিউর সাথে, আমি এই দেখেন রাইটে ক্লিক করে সেটিংস আছে, আবার এখানেও সেটিংস আছে, যেটা ইচ্ছা আপনি করেন। জাস্ট আমি রাইটে ক্লিক করে সেটিংসে গেলাম, যাওয়ার পরে এই যে একটা টেমপ্লেট অপশন দেখছেন এখানে, এই যে টেমপ্লেট অপশন, এই ট্রেডিং ভিউর মধ্যে এই টেমপ্লেট থেকে আমরা টেমপ্লেটগুলো সেভ করতে পারতাম। যেমন আমরা এখন এই যে ডিজাইনটা করছি, আমরা চাইলে ট্রেডিং ভিউর মধ্যে এই ডিজাইনটা লাইফ টাইমের জন্য সেট করে রাখতে পারতাম। বাট দেখেন এখানে ডিফল্ট অ্যাপ্লাই ডিফল্ট, আমি যদি এটার মধ্যে ক্লিক করি তাহলে শুরুতে যা ছিল না একদম ডিফল্ট ওইরকম হয়ে যাব। বাট আমি চাইতেছি না এটা, বাট সেভ করার কোনো অপশন দেয় না এইখানে, তো এটা একটা সমস্যা। তো যাই হোক, এটা দেখাই দিলাম যাতে অনেকের কাজে লাগে, অনেকে কেউ ভুল না করে ডিফল্ট করে দেন, আবার নতুন করে ডিজাইন করতে হইব। তো আশা করি বুঝতে পারছেন যে এই উপরেও আমরা একটা আলাদা ওয়াচ লিস্ট বানাইতে পারতেছি, যেটা আমরা অল টাইম ক্লিক করে করে যেগুলো বেশি ট্রেড করি সেইগুলো আমরা করতে পারতেছি কাজ, তাই না? ওকে, তাহলে এবার চলেন আমরা একটু দেখি এদিকে একদম বাঁ পাশে দুইটা এক্সট্রা অপশন আছে, এইটা একটা এইটা একটা, এই দুইটার কি বা এই দুইটার কাজটা কি সেটা একটু আমরা ক্লিয়ারলি দেখি। তো আমরা প্রথমে এই প্রথমটা ক্লিক করলাম। সো প্রথমটা ক্লিক করার পরে দেখেন একদম সেম অবস্থা, দেখছেন এই যে এটা হচ্ছে আমাদের ওয়াচ লিস্টের অপশন। সো এইখানে হচ্ছে এই যে ফেভারিট দেখাইতেছে, আমি ফেভারিট যেগুলো করে রাখছি। তো ফেভারিট কীভাবে করে, জাস্ট আমি এদিকে একটু স্ক্রলের অপশন দিচ্ছি, স্ক্রল করলাম এটা টান দিয়া, এই যে দেখেন আমার ফেভারিটের জন্য কি করছে, এখানে একটা স্টার চিহ্ন আছে। এটা কেমনে করবো আমরা, এটা করার জন্য ধরেন যে আমরা এখানে সার্চ করলাম ইউএসডি জেপিওয়াই, ওকে, ইউএসডি জেপিওয়াই লেখা যখন সার্চ করলাম এখানে ইউএসডি জেপিওয়াই এর কারেন্সি পেয়ারটা আসছে। আমরা জাস্ট এর একটু ডাইন পাশে স্ক্রল করে দেখবো যে এখানে একটা স্টারের আইকন আছে, দেখেন। আমরা যদি এই স্ক্রল বারটার ডান দিকে টান দেই তাহলে এখানে দেখবেন ডান দিকে টান দিলে স্টারের আইকন আছে, এই স্টারের মধ্যে টিকমার্ক মেরা হলুদ করে দিলে এটা কি হইতেছে, এটা ফেভারিটের ভিতরে অ্যাড হয়ে যেতেছে। তো যেগুলো আপনি সবচেয়ে বেশি ইউজ করবেন আমি বলবো যে এগুলো ফেভারিট করে রাখেন। আর এটার মধ্যে এই যে এক্সনেসের টার্মিনালের মধ্যে বাই ডিফল্ট কিছু দিয়ে রাখে, ঠিক আছে, যেমন যে মোস্ট ইউজ করি, এই যে মোস্ট ট্রেডেডের ভিতরে যেমন আউল ফাউল কিছু দিয়ে রাখে, বাট এইগুলা হুদাই। আমি বলবো যে ফেভারিটের যে অপশনটা আছে প্রথমে, এই ফেভারিটের ভিতরে আপনি নিজে যেগুলো কাজ করবেন সেইগুলো অলওয়েজ ফেভারিট করে রাখবেন, সেটা আপনার জন্য ভালো।
আরও কী কী অপশন আছে দেখাইলাম মাত্র। মেজর কারেন্সি পেয়ার কোনগুলা, তারপর হচ্ছে মেটালস আছে, গোল্ড মোল্ড সিলভার, এই ক্রিপ্টো কারেন্সিতে অনেকে ট্রেড করে, ক্রিপ্টো ট্রেড করতে পারবো। তো এই বিষয়গুলো মানে কারেন্সি পেয়ারের যে ওয়াচ লিস্ট দরকার এটা হচ্ছে ওইটা। আর ওইটা থেকে আপনার পছন্দ অনুযায়ী যেগুলো আপনি ট্রেড করবেন ওটা জাস্ট স্টার আইকনে ক্লিক করে ফেভারিটের মধ্যে আইনা রাখবেন। এটা হইতেছে কাজ। আশা করি বুঝতে পারছেন। তো এটার নিচে আরেকটা দেখেন একটা ক্যালেন্ডার দেওয়া আছে। এটা কিসের ক্যালেন্ডার? এটা হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডার, ঠিক আছে? বিভিন্ন দেশের যে ইকোনমি আছে ওইটার উপর একটা ক্যালেন্ডার তৈরি করে দিছে ওরা। এই যে ক্যালেন্ডারের দেখেন অবস্থা। তো টাইম দেওয়া আছে, বিষয় দেওয়া আছে, সিএনবি। আচ্ছা দেখ, আমি এগুলো গেলাম না। তো এগুলো একটু আপনারা ঘাটাঘাটি করে দেখেন। নিজে ঘাটাঘাটি করলে কি হইতেছে, আপনার নিজের বেনিফিট হইতেছে, ঠিক আছে? আপনি নিজে যেটা করতে পারবেন এটা দুনিয়া কেউ করতে পারবো না। সো এটা অনেক ইম্পর্টেন্ট। তো এখন কথা হইতেছে, এটা যেমন ধরেন যে এইটা আসছে, এখন আপনি চাইলে এই যে এখানে ক্রস আইকন আছে না, এই ক্রসে ক্লিক করে এটা কাটতে পারেন। আবার দেখা গেছে যে এইখানে এই ক্রসে ক্লিক ছাড়া আবার এই আইকনটাতে ক্লিক করলে আবার চলে যাব। ক্যালেন্ডারের ক্ষেত্রে সেম, ক্যালেন্ডারে ক্লিক করলেন, এখানে একটা ক্রস আইকন আছে, ক্রসে ক্লিক করলে চলে যাব। অথবা এমন অবস্থায় আছে আবার এই ক্যালেন্ডারে ক্লিক করলে চলে যাব। সো এখন এইখানে আর কোনো অপশন নাই। তো এখন এখানে আর কোনো অপশন নাই, বাট এই বারটা এখন বাকি আছে, তাই না? এই বার শুধু বাকি আছে, এখন সব মোটামুটি দেখানো শেষ। কি কি দেখাইলাম? এই অংশটা দেখাইলাম, টাইম থেকে শুরু করে ক্যান্ডেলের বার দেখাইলাম। তারপরে একদম উপরের যে বার ছিল আমার ওয়াচ লিস্টের বার, সেটা দেখাই দিলাম। তারপর হচ্ছে আমার বাইং সেলিংয়ের যত কাহিনী আছে সব কিছু দেখাই দিলাম, সেটিংস দেখাই দিলাম, এইগুলো চেঞ্জ করে দেখাই দিলাম, ক্যান্ডেল চেঞ্জ করে দেখাই দিলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাই দিলাম। তারপরে ওপেন ক্লোজ প্রাইস যা আছে সব দেখাই দিলাম, তাই না? আর নিচে একটা জিনিস খেয়াল করেন, এই যে আপনার ইকুইডিটি, মার্জিন টার্জিন, ব্যালেন্স সব কিছু দেখাইতেছে। তো এটা নিয়ে আবার করেন না, কারণ ডিটেল এগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্টের ডিটেল, যে অ্যাকাউন্টে বর্তমানে আছেন। যেমন $300 যেরকম স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টের টুকটাক ডিটেলস হচ্ছে এই জায়গায়। আরও কিছু ডিটেলস আছে এই জায়গায়, সেটিংস এইগুলো ক্লিক করে দেখবেন আপনারা, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টের সেটিং, যেমন এই অ্যাকাউন্টের আন্ডারে এই টাকাগুলো আছে ডেমোতে। এই হচ্ছে বিষয়। এখন আমাদের এই যে লাস্ট একটা টুলবার আছে, এটা হচ্ছে আমাদের মোটামুটি ড্রয়িংয়ের কাজে লাগে। এটা কেন ইউজ করবো, আমরা কীভাবে ইউজ করবো এটা আমি এখন বলতেছি। আর তার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এইখানে দেখেন আবার একটা ক্যালেন্ডার আর কিছু টাইমের ফ্রেম দিছে, ঠিক আছে? টাইম ফ্রেম দিছে। সো এটা কী কারণে আমি একটু এটা বোঝাই। তো এই প্রথমে আমরা এই 1D এর ভিতরে ক্লিক করি। 1D মানে হচ্ছে কি, একদিন। ট্রেডিং ভিউর মধ্যে এটা আছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। যখন এইটার ভিতরে ক্লিক করব আমরা, এটার ভিতরে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কি আসবে জানেন? আমাদের সামনে একদিনের ডাটা আসবে, ঠিক আছে? যেমন এই জায়গার থেকে দেখেন মার্কেটটা মুভ করছে। এখানে কি আছে, যখন আমি 1Dর মধ্যে কি ক্লিক করছি, তো এই ইউরো ইউএসডির চার্টের মধ্যে তখন কি হয়েছে, এইখান থেকে আমার একদিন শুরু হয়েছে, পুরো একদিনের ডেটা আমার এখানে দেখাই দিছে 1 মিনিটের টাইম ফ্রেমে। কারণ একটুক স্ক্রিনের ভিতরে আমার পুরা দিনের ইনফরমেশন 1 মিনিটের টাইম ফ্রেম দ্বারা দেওয়া সম্ভব, ঠিক আছে? তারপর এখন দেখেন আমি আবার 5-এর মধ্যে ক্লিক করি, 5D। যখনই আমি 5D এর মধ্যে ক্লিক করলাম, আমারে এই যে কি কি কারেন্সি পেয়ার আছে, এটা ইউরো ইউএস ডলারের কারেন্সি পেয়ার, ঠিক আছে? ইউরো ইউএসডির কারেন্সি পেয়ার। সো ওই কারেন্সি পেয়ারের মধ্যে আমি যখন 5Dর ভিতরে ক্লিক করলাম, জাস্ট একটু করি, যখন আমি এই 5Dর মধ্যে ক্লিক করলাম তখন কি করছে ওরা আমারে টোটাল এটুক জায়গার ভিতরে 5 দিনের ইনফরমেশন দেখায় দিছে। টানা 5 দিন কি হয়েছে, মার্কেট কতটুকু উঠছিল, কতটুকু নামছিল, প্রাইজের কি অবস্থা। আর কত মিনিটের টাইম ফ্রেমে দেখাইছে? 5 মিনিটে। কারণ এটুক জায়গার ভিতরে যদি পুরো 5 দিনের ইনফরমেশন আমার দেখাইতে হয়, তাহলে ওর 5 মিনিটের টাইম ফ্রেম ইউজ করতে হইব। সো আমি জাস্ট এইখানে 5 দিন, 1 মাস, তারপর 3 মাস, 1 বছর, 5 বছর, এরকম একটা এস্টিমেটেড ডাটা জাস্ট আমার নিজের ইচ্ছা মতো আমি দেখতে পারতেছি যে গত 5 দিনে মার্কেটটা কেমন মুভমেন্ট করছে, ঠিক আছে? গত একদিনে মার্কেটটা কেমন মুভমেন্ট করছে। যদি এইভাবে দেখতে চান তাহলে আমি এটাই বলবো যে এই জায়গায় যে ক্যালেন্ডার আছে, সেগুলো ইউজ করবেন, তাহলে আপনি এভাবে মুভমেন্টগুলো দেখতে পারবেন। আশা করি বুঝছেন এইগুলা কেন ইউজ করা হয় ক্যালেন্ডারটা। তো এবার আমাদের যে লাস্ট অংশ আছে সেটার দিকে আমরা চলে যাই। এগুলো একদম ট্রেডিং ভিউর মতো সেম এটুক অংশ, ঠিক আছে? ট্রেডিং ভিউর মতো একদম সেম। তো ট্রেডিং ভিউর মধ্যে আপনারা একটা জিনিস দেখছিলেন কি, আমরা কী করছিলাম, ফেভারিট করছিলাম, তাই না? এখন আমি এখানেও কিছু জিনিস ফেভারিট করে রাখছি, ওইগুলো আমি একটু পরে দেখাইতেছি। তো এখন আমরা শুরু করি। এই জায়গায় যেটা আছে এগুলো তো ইমার্জেন্সি না, এগুলো মানে ইম্পর্টেন্ট না। ডট মট ক্যারো ম্যারো এগুলো ইউজ করে আপনি নিজের মতো ইউজ করেন। সো আমাদের ইম্পর্টেন্ট জিনিস আছে হচ্ছে এটার ভিতরে ট্রেন্ডের মধ্যে ফিবোনাচি আছে এটার ভিতরে। এটা তো ইম্পর্টেন্ট না, এটা অন্য অ্যানালাইসিসের কাজে ব্যবহার করা হয়। ওই যে যারা এমএমসি কনসেপ্টের উপরে কাজ করে ওরা ম্যাক্সিমাম টাইম ইউজ করে। সো এখানে এটা আমাদের ইম্পর্টেন্ট। তারপরে এখানে ব্রাশ ম্রাশ আছে, যারা ড্রয়িং ময়িং করা করে ইম্পর্টেন্ট। টুকটাক টেক্সট কাজে লাগে, ইমোজি টিমোজি
আমি সচরাচর ইউজ করি না, বাট এটা মেজারমেন্টের জন্য কাজে লাগে, জুম করার কাজে লাগে। সো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, খালি এই একটা জিনিস আমি সচরাচর ইউজ করি না, কারণ এটা যারা এমএনসি করে ওরা ইউজ করে। তো চলেন আমি একটু দেখাই একটা একটা করে। এটা অবশ্যই একটা একটা করে দেখাইতে গেলে ভাই রাইট শেষ হয়ে যাবো, কিন্তু কনসেপ্ট শেষ হবো না। বাট এইগুলো হচ্ছে কি লাইভ মার্কেটে কাজ করে করে আপনার শিখতে হয়। যেমন এখানে সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে এই ট্রেন্ড লাইন, তারপরে হচ্ছে আপনার এই হরিজন্টাল রে, তারপরে হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয় এই ভার্টিক্যাল লাইনটা ইউজ করা হয়, আর হচ্ছে এই প্যারালাল চ্যানেল ইউজ করা হয়। এইগুলাই ঠিক আছে। তো আমি এগুলো একটু ফেভারিট করি আগে, তারপরে আপনার বলতেছি আমি। যেমন এটা ফেভারিট করলাম, এটা এই স্টারের মধ্যে ক্লিক করলে কি হইতেছে, ফেভারিট হয়ে যেতেছে, ঠিক আছে। হরিজন্টাল এটা দরকার নেই, রে দরকার নেই, হয়ে গেছে সব, চলো ঠিক আছে। এই কয়েকটা জিনিস ফেভারিট করে রাখলাম। যখনই আমরা ফেভারিট করছি দেখেন এখানে একটা ফেভারিট বার চলে আসছে, ঠিক আছে। যেমন মাত্র আমরা কি করছিলাম, মাত্র আমরা করছিলাম হচ্ছে এই হরিজন্টাল রেটা করছিলাম, ভার্টিক্যাল করছিলাম, প্যারালাল চ্যানেল অ্যাড করছিলাম, ট্রেন্ড অ্যাড করছিলাম। এই যে একটা জিনিস ফেভারিটের একটা আলাদা একটা চালু হয়ে গেছে, মানে বারবার আমরা এইগুলোর ভিতরে খুঁজতে দিতেছে না যায়া। কারণ আপনারা নিজেই দেখতেছেন যখন আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম কত অহরহ টুলস চলে আসছে। এত এত টুলসের ভিতরে আমি অ্যানালাইসিস করা অবস্থায় বা রানিং মার্কেটের মধ্যে কি এত কিছু খুঁজা পরে বার করবো আমার জিনিসগুলা, কোনো প্রয়োজনই নাই। এই যে জাস্ট আমি ফেভারিট করে রাখবো, এই যে একটা ফেভারিট বার চলে আসবো, এখানে ক্লিক করে হচ্ছে আমি এটা নড়াচড়া করতে পারবো। যেমন এই জায়গাটা খালি আছে, আমি এটা এই জায়গার ভিতরে নিয়ে বসা রেখে দেবো, অথবা দেখা গেছে এই জায়গাটা খালি আছে, আমি টান দিয়ে এই জায়গার মধ্যে বসা রেখে দেবো। ফলে কি হইতেছে, আমি ইজিলি আমার মন মতো যখন ইচ্ছা যেখানে ইচ্ছা ইউজ করতে পারতেছি। যেমন এখানে রাখলাম, খুব সুন্দরভাবে আমি ইউজ করতে পারতেছি। তো এখানে রাখলে বেনিফিটটা কি, এখানে রাখার বেনিফিটটা হইতেছে যে আমার একটুক জায়গা পর্যন্ত আমার কাজের এরিয়া, বাকিটা আমার অকাজের এরিয়া ছিল, ওই জায়গায় আমার ফেভারিট বাড়া আছে। তো আমি যেইগুলো ইউজ করার ইচ্ছা আছে ওইগুলো দ্রিপ দ্রিপ করে ইউজ করলাম, ঠিক আছে। তো আরও কিছু আছে আমি এগুলো দেখাইতেছি। তারপর যেমন যে আমার এই জায়গাটা পুরো খালি পড়ে রয়েছে না, এই জায়গার ভিতরে আমি চাইলে রাখতে পারতাছি, টান দিয়া এই যে এই জায়গার ভিতরে রেখে দিলাম। মানে আমার খালি অংশের ভিতরে আমার ফেভারিট বার থাকলো, আমার বারবার দেখেন এই জায়গায় ক্লিক করলে এত হরণ তরণ করা লাগতেছে না। এতটুকু বুঝতে পারছেন কেন আমি ফেভারিট বারটা করতে বলি। তো এই প্রথমটার ভিতরে যেগুলা ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমি ফেভারিট করলাম, এখন দ্বিতীয়টার ভিতরে যেগুলো সেগুলো ফেভারিট করি। এগুলো করতেছে হচ্ছে আপনার কাজটা ইজি হওয়ার জন্য, তাড়াতাড়ি হওয়ার জন্য। এই জায়গায় ফিবোনাচি রিট্রেসমেন্ট দরকার আছে। ফিবোনাচি রিট্রেসমেন্ট মূলত 4 ধরনের, এগুলো পরে দেখবো আমরা ইনশাল্লাহ। বাট এই নর্মালটাই বেশি ইউজ করা হয়, ঠিক আছে। তারপরে এদিকে ফিবোনাচি ছাড়া আর কিছু আমার প্রয়োজন নাই। সো ফিবোনাচি আমি একটাই বুকমার্ক করা আছে অলরেডি, আমি আর করলাম না এখন। তো চলেন এখন আমরা পরেরটাই যাই। পরেরটা হচ্ছে এইটা, এইটার ভিতরে হচ্ছে মূলত যারা এমএমসি নিয়ে কাজ করে ওরা এটা দরকার, আমার দরকার নাই। সো এবার চলেন আমরা এইটার ভিতরে আসলাম। এটার ভিতরে আমার অনেক কিছু ইম্পর্টেন্ট আছে, যেমন লং পজিশন অলওয়েজ লাগবো। লং পজিশন কেন লাগে, যেমন এখানে বাই করবো এতটুকু পর্যন্ত টেক প্রফিট, লং পজিশন দিয়ে আমি জাস্ট ড্র করে ফেলাই রাখবো, জাস্ট আমি বুঝি আমি কতটুকু পর্যন্ত ট্রেড নিছি, কতটুকু আমার স্টপ লস। শর্ট পজিশন আমার কাজের, যেমন আমি এখান থেকে সেল নিমো, আসলে এখান থেকে সেল নিমো, টেক প্রফিট থাকবে এতটুকু পর্যন্ত। জাস্ট আমি দেখতে পারলাম যে আমার স্টপ লস আর টেক প্রফিট কতটুকু দেখার জন্য, রিস্ক টু রেওয়ার্ড রেশিও ম্যানেজমেন্ট করার জন্য আর কি। তারপর এখানে ইম্পর্টেন্ট বলতে পারি আমি এই যে প্রাইস আর ডেট রেঞ্জ, এই একটা রাখলে যথেষ্ট। প্রাইস রেঞ্জ হচ্ছে প্রাইস দেখাইবো টান দিলে, আর ডেট রেঞ্জ হচ্ছে ডেট দেখাইবো টান দিলে, ঠিক আছে। প্রাইসটা কোনটা দেখেন তো, এই লম্বা লম্বি যে পয়েন্টগুলো দেখাইতেছে এটা হচ্ছে প্রাইস, ঠিক আছে। দ্যাটস ওয়াই দেখেন প্রাইসেরটার ক্ষেত্রে লোগোটা লম্বা দিয়ে রাখছে। আর ডেট হচ্ছে এইভাবে চলতেছে, কারণ একটা ক্যান্ডেল শেষ হয় আরেকটা ক্যান্ডেল শুরু হয়, একটা ক্যান্ডেল শেষ হয় আরেকটা ক্যান্ডেল শুরু হয়, এইভাবে মার্কেটটা ডেট অনুযায়ী এইভাবে আগে বাড়তেছে না। যেমন 12টা, 18টা, 27 তারিখে চলে গেছে, 19টা আছে, 20টা আছে। ঘটনা বুঝছেন, এই কারণে দেখেন কি হয়েছে এখানে, প্রাইজেরটা কি দিছে, প্রাইজের লোগোটা খেয়াল করেন, বাম থেকে ডানের দিকে যাইতেছে। আর প্রাইসগুলো কি করে, উপর থেকে নিচের দিকে নামে বা নিচের থেকে উপরের দিকে উঠে। আসলে আশা করি ঘটনা বুঝছেন। আর প্রাইস আর ডেট রেঞ্জ যেটা না, ওইটা দুইটাই দেখাবো। আপনার ডেট কতটুকু গেছে এটাও দেখাবো, কয়টা বার হয়েছে, আবার কতটুকু প্রাইস বাড়ছে কমছে সেটাও দেখাবো। এই জন্য আমি মনে করি যে জাস্ট এই একটাই যদি আপনি বুকমার্ক করে রাখেন তাহলে আপনি প্রপারলি ইউজ করতে পারতেছেন। আমি এটা বুকমার্ক করা আছে, এটাও এক্সট্রা বুকমার্ক করা আছে, থাকুক প্রয়োজন রয়েছে। তারপরে ভলিউম প্রোফাইল এগুলো দেখাইলাম না, এগুলো পরবর্তী হায়ার লেভেলের বিষয়। তো বুঝলেন যে এটার ভিতরে আমরা কোনটা কোনটা ফেভারিট করলাম। এবার চলেন তার পরেরটাই, এটার ভিতরে কোনটা ফেভারিট করা হয়েছে দেখছেন। এবার এটার মধ্যে দেখি কী হয়েছে, কী কী দরকার আমগর, এটার মধ্যে কী কী দরকার আছে আমরা একটু দেখি। এটার মধ্যে প্রয়োজন হচ্ছে ব্রাশ টুল, হাইলাইটার লাগে। যদি আমার লাগে, আমি অনেক অ্যানালাইসিস করি তো সেই ক্ষেত্রে আমার লাগে, আমি অনেকজন বুঝাই সেই ক্ষেত্রে আমার লাগে। তো আপনি চাইলে ইউজ করতে পারেন, বাট সবচেয়ে বেশি লাগে হচ্ছে রেক্টেঙ্গেল, এটা দরকার হয় না। পাথ টুল, সার্কেল দরকার হইতে পারে, ইলিশ দরকার হইতে পারে, এগুলো আপনার ইচ্ছা। অনেকে ট্রায়াঙ্গেল ইউজ করে, অনেকে কার্ভ ইউজ করে।
মাঝে মধ্যে আমি ইউজ করি, কিছু করার নাই। বাট মাঝে মধ্যে যেহেতু সেই ক্ষেত্রে আমি রাখি নাই। কিন্তু আমি পাথ প্রচুর ইউজ করি, এই পাথ প্রচুর ইউজ করি ফেভারিট, রেক্টেঙ্গেল প্রচুর ইউজ করি ফেভারিট, আর হচ্ছে হাইলাইটার ব্রাশ মানে এগুলো আমার লাগে, ঠিক আছে? এই জন্য এগুলো ফেভারিট করে রাখলাম। আর কেন ফেভারিট করে রাখছি আমি এক একটা এই জায়গায় ফেভারিটের অপশন থেকে এক একটা দেখাই দিব। আগে খালি মানে বুঝলেন না, এই যে ফেভারিট যে করে রাখছি, যেগুলো ফেভারিট করতেছে সেগুলো অলরেডি এখানে চলে আসতেছে। তো আমি একদম লাস্টে এইগুলো আমার জন্য ইম্পর্টেন্ট মনে হয়, আর এইগুলোই আমি লাস্টে একটা একটা করে রাখা ড্র করে দেখাই দিব যে কে লেগে কেমন ড্র করি। কারণ আমি একটু পরেই বলতেছি, আগে ফেভারিট করে নিই সবগুলা। তো আমার এই ব্রাশের অপশনে সব কিছু শেষ। এবার হচ্ছে আমার কি, এই যে এটা মানে টেক্সটের অপশনের ভিতরে ক্লিক করলাম। এই আমার শুধু নর্মাল টেক্সট আমি এই জায়গাতে অলওয়েজ নেওয়া যায়, আর বাকিগুলো প্রয়োজন হয় না। সো নর্মাল টেক্সট যেহেতু একটাই দরকার হয়, একটা সামনে অলওয়েজ থাকে, এলাকা দরকার হলো না। ইমোজির ভিতরে আসার ক্লিক করার পর ইমোজি দরকার হয়, যার আমি করার লেগে মাঝে মাঝে দরকার হয় আর কি। তারপরে হইতাছে এটা তো জাস্ট আমাদের মেজারমেন্ট করার জন্য, এটা অলওয়েজ চোখের সামনে আছে, কোনো সমস্যা নেই। এটা ছাড়াও মেজারমেন্ট করার জন্য কিনেছিলাম মনে আছে, এই যে প্রাইস আর ডেট নিছিলাম না, এই প্রাইস আর ডেট দিয়ে যেই কাজটা করা যায় এটা দিয়ে সেম কাজটা করা যায়। আর আমি একটা ভিডিওর মধ্যে বলছিলাম ট্রেডিং ভিউ, যে এই দুটোর ভিতরে তফাৎ কি। এইটা হচ্ছে কি, আমি যখন ড্র করবো তখন ড্র করার পরে যখন স্ক্রিনে দ্বিতীয়বার একটা ক্লিক করবো এটা অটোমেটিক চলে যাব, ঠিক আছে? আর আমার এই প্রাইস আর ডেট রেঞ্জ যেটা আছে এইটা ড্র করে যখন ফালামু তখন এটা আমি যতক্ষণ পর্যন্ত নিজে না কাটতাছি ততক্ষণ পর্যন্ত এটা এখানে থাইকেই যাব। এটাই হচ্ছে পার্থক্য, কারণ এটা হচ্ছে জাস্ট একটা প্রভাবের মতো দর্শি গেছে গা, ঠিক আছে? আর এটা হইতাছে একটা ইন্ডিকেটর, একটা টুলস ডাইরেক্ট, যতক্ষণ পর্যন্ত আমি নিজে না কাটতাছি ততক্ষণ পর্যন্ত এটা কাটবো না। এই হচ্ছে ঘটনা। আর ম্যাগনেটটা হচ্ছে কি, ড্রয়িংয়ের কাজে সুবিধা হয়, ইম্পর্টেন্ট জায়গাগুলো যখন ড্র করি অটোমেটিক ম্যাগনেটটা লাগে যায় আর কি। স্ট্রং একটা হচ্ছে উইক ম্যাগনেট, আর একটা হচ্ছে স্ট্রং ম্যাগনেট। ওই একটা স্ট্রং ম্যাগনেটটা শক্তিশালী আর কি, একটু কি তফাৎ। তারপর হচ্ছে লক দিয়ে সবগুলা যা ড্রয়িং আছে লক করে রাখা যাবো, একটু কি তফাৎ। যাকে এটা আমি এই লকটক এত ইম্পর্টেন্ট না, বাট এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে কি, এই চোখটা। মাঝে মধ্যে কি হয়, আমরা প্রচুর পরিমাণে ড্রয়িং করে ফেলাই, যেমন আমার ড্রয়িংয়ের অবস্থা আমি দেখাই, এই হইতেছে দেখেন আমার অবস্থা। কে লেগে আমি বিভিন্ন টাইম ফ্রেমে বিভিন্ন কিছু ড্র করছি, ঠিক আছে? এই হইতেছে অবস্থা। এখন এইভাবে ড্র করার পরে ধরেন এইখানেও আমি এইভাবে ড্র করলাম, এনি বাই চান্স আমার এন্ট্রি লেভেলগুলো আমি ঠিকঠাক করে যাইতেছে কিনা, রানিং মার্কেটের মধ্যে ধরেন যে আমি একটু একটু করে অ্যানালাইসিস করতে করতে জায়গা মতো যাইতাছি। তো সেই ক্ষেত্রে কি হইতাছে, অনেক ড্রয়িং হয়ে গেছে। এখন আমি চাইতেছি কি, আমি কয়েকটা ফালাই জায়গা ড্রয়িং, যেমন এখানে ফিবোনাচি ড্র করলাম, এইখানে এইটা ড্র করলাম, তারপর হচ্ছে এইখানে এইটা ড্র করলাম। কি অবস্থা না? এখন আমি চাইতেছি কি, আমার চার্টটা আমি একটু কিছুক্ষণের জন্য ঠিক করে দেখি যে মার্কেটের ডিরেকশন ঠিক আছে কিনা। জাস্ট এই যে চোখটা দেখছেন, এখানে এই চোখটা, এটার মধ্যে একটা ক্লিক করবো, তাহলে সব কিছু অফ হয়ে যাব। কিছুক্ষণের জন্য আমি দেখতে পারবো না, মানে টুলসগুলা, ঠিক আছে? যেমন দেখেন এই যে আমি চোখটা, এই যে এই চোখটার মধ্যে ক্লিক করলাম, দেখেন সব নাই হয়ে গেছে গা। এবার আমি চারটা ভালো করে দেখলাম ঠিকঠাক আছে, আবার ক্লিক করলাম, যে আবার সব কিছু চলে আসছে। এখন চাইতেছি যে অনেক ড্রয়িং করে ফেলাইছি হুদাই, আমার একটা একটা করে কাটতে গেলে অনেক কষ্ট হইব। কী করলাম, জাস্ট এই যে একটা ডিলেটের ডাব্বা আছে, এটা সবাই ভালো করে চিনি, জাস্ট এই ডাব্বার মধ্যে একটা ক্লিক করবো। আমি কি সবগুলো ডিলিট করতে চাইতেছি? ইয়েস, জয় বাংলা। এখন এমনও হইতে পারে যে আপনার এখানে অনেকগুলা প্রয়োজনীয় ড্রয়িং আছে, আবার হচ্ছে অনেকগুলা, মানে এই যে চার্টের মধ্যে অনেকগুলো আপনার প্রয়োজনীয় ড্রয়িং আছে, আবার অনেকগুলা অপ্রয়োজনীয় ড্রয়িং আছে, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই ক্ষেত্রে আপনার একটা অপশন হচ্ছে, আপনি আপনার প্রয়োজনীয় ড্রয়িংগুলো বাইচ্ছা বাইচ্ছা আলাদাভাবে যদি কাটতে চান, তাহলে এইখানে একটা অপশন দিয়ে দিচ্ছে দেখেন, অবজেক্ট ট্রি, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমার কি দেখাইতেছে একটা জিনিস, এটার মধ্যে ক্লিক করার পর আমার কি দেখাইতেছে একটা জিনিস খেয়াল করেন। আমি যে কিনেছি ফিবোনাচি, লং পজিশন আর কিনেছি একটা প্রাইজের রেঞ্জ মনে হয় নিছি। দেখেন আমরা কোন কারেন্সি পেয়ারের মধ্যে ক্যান্ডেল দেখতেছি, 5 মিনিটের ক্যান্ডেল দেখতেছি, কোন কারেন্সি পেয়ার, ইউরো ইউএসডি, তাই না? এই যে দেখেন ইউরো ইউএসডি 5 মিনিটে দেখতেছি, এই যে 5 মিনিট টাইম ফ্রেম, ক্লিয়ার? ওকে। তারপর আমরা কি করতেছি, দেখেন মুভিং অ্যাভারেজ ইউজ করছি না, এই যে দেখেন হলুদ দাগ একটা আছে, মুভিং অ্যাভারেজ 9 ইউজ করতেছি, ক্লোজ 0। সো সব কিছু ডিটেইল সহকারে দেয় সাবজেক্টের ভিতরে না, আমরা চার্টের মধ্যে কি ইউজ করছি, লং পজিশন একটা আছে, দুইটা আছে, 1 2। তারপর কি আছে, প্রাইস রেঞ্জ আছে, এই যে প্রাইস রেঞ্জ এই জায়গায়, ফিবোনাচি আছে, এই যে ফিবোনাচি এই জায়গায়, ক্লিয়ার? ওকে। এখন আমার ইচ্ছা করতেছে যে ফিবোনাচিটা আমার ডিস্টার্ব করতেছে, ফিবোনাচি করে হালার ভাই তুই কই। এই যে আমি চাইলে কিছুক্ষণের জন্য তো চোখের মধ্যে টিপ মেরা ফিবোনাচিটা হাইড করে রাখতে পারবো আপাতত। আবার আমার ইচ্ছা হচ্ছে ফিবোনাচিরে লক করে দিতে পারবো, যাতে আমি নিজেও না লড়তে পারি, এই যে কাটতে পারতাম না, ঠিক আছে? সো এখন আমার ইচ্ছা করতেছে যে আমি এই ফিবোনাচিরে কাটতে দিব, ঠিক আছে? সো কাটতে চাইলে কি করতে দিব, জাস্ট ডিলেট ডাব্বার মধ্যে ক্লিক করবো, ডিলেট। এখন আমি চাইতেছি একটা লং পজিশন কাটতে দিব, এই লং পজিশনটা কাটতে দিব, ঠিক আছে? তো আমি আবার এখানে গেলাম,
আমি চাইতেছি যে এই যে যেই লং পজিশন সিলেক্ট আছে এখানে সিলেক্ট আছে, আবার আমি এটা ক্লিক করলাম, এই লং পজিশন সিলেক্ট হয়ে গেছে। দেখেন, আপনি যদি চান যে আপনি ঠিকঠাক জিনিস সিলেক্ট করছেন কিনা, জাস্ট ওইটার মধ্যে ক্লিক করবেন, এখানে ওইটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। যেমন এটা ক্লিক করছি, এটা সিলেক্ট হয়েছে, আমি ডিলিট করে দেবো। ঠিক আছে, জাস্ট এখানে ডাব্বার মধ্যে ক্লিক করে ডিলিট করে দিলাম। চাইলে সবগুলোও ডিলিট করতে পারবেন, চাইলে ইন্ডিভিজুয়ালি একটা একটাও ডিলিট করতে পারবেন। আশা করি এটা বোঝার আর বাকি নেই আপনার। তো আমরা এই জিনিসটাও শিখে ফেলছি, তাই না? ওকে, এখন আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে স্টার আইকন, এটা কি কারণে কাজে লাগতেছে দেখেন। আপাতত আমরা এটা দেখতে পারতেছি কি আমার ফেভারিটের বার, তাই না? ফেভারিটের জন্য আমরা যখন অনেকগুলো ফেভারিট করছি, ইন্ডিভিজুয়ালি আমাদের জন্য একটা ফেভারিটের অপশন বা একটা নতুন একটা জায়গা তৈরি হয়ে গেছে। এখন অনেকে আছে মোবাইলে ড্র করতে, মানে মোবাইলে ইউজ করতেছেন এই টার্মিনালটা, অনেকে আছে মোবাইলে ইউজ করবেন, ম্যাক্সিমাম মানুষই শুরুতে মোবাইলে ইউজ করে, আমরাও করছি। তো সেই ক্ষেত্রে কি করতে পারেন, এটা আপনার জায়গা নিব না। এখন যেহেতু আমি কম্পিউটারের মধ্যে আছি বা ল্যাপটপে আছি, সেক্ষেত্রে আমার অ্যাভেলেবেল জায়গা আমি এখানে রাখতে পারতাছি, এইখানে রাখতে পারতাছি, এইখানে রাখতে পারতাছি, জায়গা আছে, কোনো সমস্যা হইতেছে না, এই জায়গাটা এমনি পড়ে রয়েছে। বাট যারা মোবাইল ইউজ করবো, ট্যাবলেট ইউজ করবো, অগর জায়গা কম, সেই ক্ষেত্রে ওরা শুধু ওদের প্রয়োজনীয় সময়েই কী করবো, এই ফেভারিটের অপশনটা চালু করবো, বাকি সব সময় হাইড করে রেখে দিব। জাস্ট আপনি এই স্টার আইকনটা আছে না, এখানে একটা ক্লিক করবেন, তখন কী হইতেছে, এই ফেভারিটের অপশনটা হাইড হয়ে গেল। দেখছেন, এখানে মাত্র কিন্তু ছিল, দেখেন এখানে কিন্তু মাত্র ছিল ফেভারিটের অপশনটা, এখন নাই। এমন না যে এটা ডিলেট হয়ে গেছে, এটা কিন্তু ডিলেট হয় নাই, এটা এইখানেই আছে, জাস্ট আমি ডিসেবল করে রাখছি আপাতত, যাতে আমি দেখতে না পাই। আবার একটা ক্লিক করলাম, স্টারের ভিতরে চলে আসছে, দেখছেন সেম চলে আসছে। সো এটা হচ্ছে বেনিফিট। এইগুলো যদি যখন আপনি জানবেন, তখন আপনি ইজিলি ফাস্ট সব কিছু করতে পারবেন। আর আপনি মন মতো যখন ফাস্ট সব কিছু করতে পারবেন, আপনার এই টার্মিনালটারে নিজের ঘরের মতো মনে হইব, একদম ফিল, নিজের আপন আপন ফিল হইব। তখন আপনি আস্তে আস্তে আপনার সাকসেস পাওয়া শুরু করবেন। রাতারাতি সাকসেস আসে না ভাই, অনেক টাইম দিতে হয় এইসবের পিছনে, ঠিক আছে? তো অনেক বকবক করতেছি, আমি কিছু করার নাই ভাই। আমি যে জিনিসটা দেখাই, আমি ফ্রি থাকি না, ভিডিও বানাইতে, একটা ভিডিও বানাইলে আরেকটা ভিডিও কবে বানাইতে পারি সেটার কোনো সিওরিটি থাকে না, কিন্তু আমি ট্রাই করি যখন ভিডিওটা বানাই, যেমন ইফতার করে আমি সাথে সাথে আবার চলে আসি নামাজ পড়ে, যে ভিডিওটা কন্টিনিউ করে বানাই দিই আগে, কারণ ভিডিও অনেক দিন ধরে দেওয়া হইতেছে না। তো আমি ট্রাই করি, বাট যখন ভিডিও বানাই তখন কিপটামি করি না, ভালো করে দেখাই দেওয়ার ট্রাই করি, আলাদা তো বকবক করি। সো আমি ফেভারিটের বারটা উপরে নিয়ে রাখলাম। এবার আমরা কি দেখবো, এবার হচ্ছে আমরা এই যে ফেভারিট করছি এতগুলো টুল, এটা হচ্ছে আমাদের লাস্ট কাহিনী, যে এই টুলগুলো আমরা কেমনে ইউজ করবো বা কোন কোন কাজে ইউজ করবো, জাস্ট এটা একটা নজর দেখবো, ঠিক আছে? এটা দেখা দিলেই কাজ শেষ। তো চলেন আমরা প্রথমে দেখি কি লং পজিশন। লং পজিশনটা আমার কি কাজে লাগলো? লং পজিশনটা আমার এমন কাজে লাগলো, ধরেন যে এইখান থেকে আমি দেখতেছি একটা বাইং লেভেল আছে, যেটা হচ্ছে লিকুইডিটি খায়া ট্যাপ করছে, আর এখান থেকে অ্যাঙ্গালফিং করে প্রচুর বড় একটা মোমেন্টাম আসছে। ধরেন যে আমার বড় হায়ার টাইম ফ্রেমে এখানে পিআইও জোন আছেও, জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি আমি। তখন আমি কী করবো, আমি আমার এরিয়া মতো সবার কী করবো, যেহেতু এটা একটা লং পজিশন, আমি ট্যাপ করে যেই জায়গায় অ্যাঙ্গালফিং হয়েছে, অ্যাঙ্গালফিং পর্যন্ত হইতেছে আমার এন্ট্রি, আর এর নিচে বটম পর্যন্ত হইতেছে আমার স্টপ লস। এটা কি শুরুতে আমার একটা আনুমানিক আইডিয়া যে আমি এখানে ট্রেড নিব, ঠিক আছে? আর আমার টেক প্রফিট কতটুকু থাকবো, টেক প্রফিট থাকবো হচ্ছে এই জায়গাটা পর্যন্ত, কারণ এটা হইতেছে আমার ওই লেভেল যেটার থেকে মার্কেট লাস্ট ব্রেকআউট দিছে। সো এই লেভেলটারই ট্যাপ করবো সবচেয়ে আগে, তারপর একটা ব্রেক, মানে জায়গাগুলোর দিকে আমি গেলাম না, জাস্ট বুঝাইতেছি যে কোন জায়গার ভিতরে রাখবো। তাহলে আমার টেক প্রফিট কতটুকু, এতটুকু। তাহলে ক্লিয়ার, 1:2. এটা তার মানে কি বুঝলাম, আমরা যখন একটা উপরের দিকে বাইং একটা পজিশন হোল্ড করবো, তখন ওইটারে আমরা আমগর মতো মেজারমেন্ট করার জন্য, ক্যালকুলেট করার জন্য, আমগর যে রিস্ক টু রেওয়ার্ড রেশিও আছে, কত পিপসের লস হইতে পারে, কত পিপসের প্রফিট হইতে পারে, এইগুলা নিয়ে কাজ করার লেগাই যে আমাদের টুলটা দরকার হইতেছে, সেটা হইতেছে আমাদের এই লং পজিশনের টুল। এটা যারা ট্রেডিং ভিউ নিয়ে কাজ করছেন অলরেডি দেখাইছি, ওরা জানেন। শর্ট পজিশনটা কি? শর্ট পজিশনটা সেম, তার উল্টা কাজ, সেল করার লেগে। যেমন এখান থেকে আমরা একটা সেলিং করবো, কীভাবে সেলিং করবো, ধরেন যে আমি এখান থেকে একটা, আবার এখানে দেখেন এখন কথা হইতেছে যে এখানে একটা ট্রেন্ড তৈরি হয়েছে না, এই ট্রেন্ডের থেকে আমি কী করবো, এখানে সেল করবো। তো এখানে আমি এখানে কী করবো, একটা ট্রেন্ডের লাইন আঁকতে হইব না, এই জন্য দেখেন আমি ট্রেন্ড লাইন আঁকার জন্য একটা লাইন নিয়েছি। সো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, জাস্ট এখানে ক্লিক করে এই ট্রেন্ডের লাইনের মধ্যে ক্লিক করলাম, হলুদ হয়ে গেছে, দেখছেন হলুদ হয়ে গেছে। তো এই ট্রেন্ডের লাইনের মধ্যে ক্লিক করে জাস্ট আমি ট্রেন্ডের লাইনটাকে ড্র করলাম। ওকে, আমি একটু লাইন চার্ট করে নিলাম। ওকে, আমার লাইন চার্ট অনুযায়ী কী হয়েছে, এখানে ট্যাপ করছে, যখন এখানে ট্যাপ করছে আমি দেখতেছি ডাউন ট্রেন্ড, ইজিলি একটা ট্রেড নিলাম, আর স্টপ লস কতটুকু, এই উইকের হাই পর্যন্ত রাখলাম, ঠিক আছে? টেক প্রফিট, টেক প্রফিট আমরা এতটুকু পর্যন্ত, এত এতটুকু, ঠিক আছে। সো টেক প্রফিট কতটুকু, টেক প্রফিট এই জায়গা পর্যন্ত লাস্ট বাইং লেভেল আছে, তো এতটুকু মতো রাখলাম। একটু বেশি আসছে, এটা কিছু করার নেই, যেহেতু ডাউন ট্রেন্ড একটু বেশি আসবোই, ঠিক আছে?
অথবা ধরেন যে আরেকটা কি স্টাইলে করতে পারি টেক প্রফিটটা, আমার তো এখন ফিবোনাচি জায়গা রাহি নাই, যাক ওইদিকে দেখাইলাম না, যতটুকু দেখায় না ততটুকু দেখাই। তাহলে আশা করি বুঝছেন, সেলের জন্য আমরা কি করি, শর্ট পজিশনটা নেই, এটাও ডিলিট করে দিলাম। ট্রেন্ড কেন নিছি, কী কারণে নিছি, ট্রেন্ডটাও দেখাই দিলাম, ট্রেন্ডও কিন্তু দেখানি শেষ। ট্রেন্ড ড্র করার জন্যই আমরা মূলত এই ট্রেন্ড লাইনটা নিই, ঠিক আছে, এই ট্রেন্ড লাইনটা নিছি, এই ট্রেন্ড যেমন মাত্র ড্র করলাম এই ট্রেন্ডের জন্য। তারপরে এই ট্রেন্ডে ড্র করার জন্য আরেকটা জিনিস নিয়ে আমরা হচ্ছে প্যারালাল চ্যানেল, সেটা একটু দেখাই দিই। প্যারালাল চ্যানেল নেই, এটাও দেখাই দিই। এইটা এই হচ্ছে অবস্থা। এখন প্যারালাল চ্যানেলটা ধরেন যে এখান থেকে নিলাম, এই যে প্যারালাল চ্যানেল হলুদ হয়ে গেছে না, ওকে ওকে, প্যারালাল চ্যানেল আচ্ছা এটুক থেকে দেখাই, এত বেশি নিলাম না, কারণ যেহেতু ভিডিও করতেছে তো বেশি দেখানোর দরকার নেই, জাস্ট এটা দেখানোর স্বার্থে। আর একটু বড় দেখে গেলে ভালো হইতো, সমস্যা নেই, এটুকুই দেখাই। এই হচ্ছে প্যারালাল চ্যানেল দিয়ে আমরা ড্রটা কীভাবে করি, একটা ট্রেন্ডে একটা রেঞ্জের ভিতরে বা একটা এরিয়ার ভিতরে নিয়ে আসি, তখন আমরা একটা মেজারমেন্ট করতে পারি যে আমরা যে ট্রেন্ডটা ড্র করছি সেটা কি এই 50%-এর অলরেডি ট্রেন্ডের নিচে চলে আসছে নাকি 50%-এর উপরে চলে আসছে, এটা হচ্ছে 50%। যাই হোক, এগুলো আরও পরে আমরা আস্তে আস্তে ট্রেডিং করতে করতে শিখবো, বাট বুঝে দিতেছি কোনটা কেন ইউজ করতেছি। ওকে, মানে বেশি বকবক করতেছি, ইফতার করার পরে শরীর সাইরা দেখতে পারতেছি না। ওকে, তাহলে এটা শেষ। ওকে, এখন আমরা লং পজিশন, শর্ট পজিশন, ফিবোনাচি তো জানেন কি কারণে ইউজ করেন, ফিবোনাচি নিয়ে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, সমস্যা নাই। এখন এই যে প্রাইস রেঞ্জ আর ডেট রেঞ্জ দুইটাই দেখা যাইতেছে এই জায়গায়, যান ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ। সো পুরো শুরুতে আমরা এই প্রাইস রেঞ্জটা নেই, ধরেন যে আমরা এখান থেকে ট্রেডটা নেওয়ার পরে কতটুকু নামছে আমরা দেখবো, ঠিক আছে, এই যে একটু পর্যন্ত আসছে, কতটুকু প্রাইস নামছে, এই যে প্রায় বলতে পারেন যে এখানে অ্যারাউন্ড, জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম আর কি, এই যে ধরেন যেখানে 32 পিস নামছে। এখন আবার ডেট রেঞ্জটা একটু দেখি, আহ, এই যে এখন ডেট রেঞ্জ দেওয়ার পরে কি দেখাইতেছিল, এতক্ষণ শুধু প্রাইস দেখাইতেছিল, এখন ডেট আর প্রাইস রেঞ্জ দেওয়াতে কি দেখাইতেছে, এই যে নিচে নামছে প্রাইসটা কতটুকু নিচে নামছে, আবার এই যে ডান দিকে যাইতেছে কতটুকু টাইম লাগছে, ঠিক আছে, তার মানে কি কয়টা ক্যান্ডেল আছে এখানে দেখেন, বার্স 25 বার্স, 15 মিনিটের ক্যান্ডেল কয়টা, 25টা, নামতে কতক্ষণ লাগছে, এই যে এই জায়গাটার ভিতরে কতক্ষণ টাইম, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কতক্ষণ টাইম হয়েছে, টাইম হয়েছে হচ্ছে 6 ঘন্টা 15 মিনিট, ভলিউম কতটুকু ছিল, কত পিপস নামছে, ঠিক আছে, সব দেখাই দিছে। খালি এটা মাইনাস কে লেগে আছে, মাইনাস আছে হচ্ছে নিচের দিকে নামছে দেখে, দেখেন একটা এখানে একটা মাইনাস দেখাইতেছে, মাইনাসটা দেখাইতেছে যেহেতু মার্কেট নিচের দিকে নামছে, ঋণাত্মক মান বুঝিতেছে। এগুলো হচ্ছে ডেটার প্রাইস রেঞ্জের জন্য। আশা করি এগুলো বোঝার কথা এতদিন যাবত ট্রেড করলে সবার। তারপরে এই যে ব্রাশ যে দুইটা আছে এটা দেখানো দরকার আছে বলে মনে করি না, কারণ আপনি যখন নিজে মার্কেটের মধ্যে কাজ করবেন তখন এই ব্রাশ নিয়ে আমরা যদি কোনো আঁকাকি থাকে বা হাইলাইট করা থাকে কিছু, তখন এই দুইটা নিয়ে কাজ করবেন আপনি, একটুকুই জাস্ট, আর বেশি কিছুই না। ওকে, তারপর হচ্ছে এই যে এর চাইতে সবচাইতে বেশি ইউজ হয় হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, এই রেক্ট্যাঙ্গেলটা সবচেয়ে বেশি ইউজ হয়, আমি বিশেষ করে রেক্ট্যাঙ্গেল পাত, তারপরে হচ্ছে আপনার এগুলো দেখাই দিলাম, এটাও দেখাইছি, এটা এটা হরিজন্টাল, এটা দরকার নেই, এগুলা প্রয়োজন অনুসারে ইউজ করে আর কি, যেমন একটা জায়গা হচ্ছে একটু আটকে রাখার জন্য জাস্ট এই হরিজন্টালটা ইউজ করে, সরি ভার্টিক্যালটা ইউজ করে আর কি। যাকে আমি এখন এই ইয়ার রেঞ্জটা দেখাই, যে রেক্ট্যাঙ্গেল রেঞ্জটা দেখাই, রেক্ট্যাঙ্গেল রেঞ্জটা কীভাবে ইউজ করা হয় সেটা হচ্ছে, যেমন ধরেন যে এই জায়গায় আমার একটা ছিল হচ্ছে ধরেন কি লেভেল, সেলিং লেভেল, তো সেলিং লেভেলটা এখানে ফেল করছে, ঠিক আছে, এখানে আমার একটা সেলারদের লেভেল ছিল, বাট সেলারের লেভেলটা ফেল করছে, তো পরবর্তীতে ওরা রেসপেক্ট করার কথা না, আবার ফেল করছে, থার্ড টাইম ওরা কী করছে, যেহেতু আসছে হাই প্রবাবিলিটি আছে এবার ওরা ওয়ার্ক করবো, তো আমি কি করলাম এই জায়গাটারে একটা ড্র করলাম, আবার এইটার সাথে আবার আমার ট্রেন্ডও ম্যাচ খাইতেছে, ঠিক আছে, আমার ট্রেন্ডও ম্যাচ খাইতেছে, একটা ফেলিং লেভেল, আর মার্কেটে ফেলিং লেভেলগুলো অস্থিরভাবে কাজ করে, তো সেই ক্ষেত্রে কী হইতেছে, হাই প্রবাবিলিটি যে এইখানে আমার একটা কাজ করবো, সো এখানে আমার যে সেলিংয়ের লেভেলটা আছে এই লেভেলটার আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করলাম, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল মূলত এই বায়ার আর সেলারদের এরিয়াগুলো ড্র করার লেগেই সবচেয়ে বেশি ইউজ করে ট্রেডাররা, ঠিক আছে, ভবিষ্যতে আপনি ইউজ করবেন, যেমন এখানে রাখলাম আমি একটুক রাখলাম, জাস্ট হালকা ট্যাপ করছে, এখন এটা দেখা যেতেছে না, সমস্যা নেই। এই যে আমার ভিতরের পুরাটা কালার হইতেছে কি, যেমন এখানে ধরেন যে আমি একটু গ্রে কালার দিলাম, পুরাটা গ্রে হইলো, বর্ডার বর্ডার দিয়ে দিলাম হচ্ছে আপনার একটু ডার্ক গ্রে টাইপের, একটু লাইন দিল, আচ্ছা ডিজাইনটা থাকবো কি লাইন ডট ডট না 1 পিক্সেল, দেখছেন এবার কি সুন্দর হয়ে গেছে। এভাবে ইউজ করতে পারেন, চাইলে আপনি একটু হোয়াইট কালার দিতে পারেন, চাইলে একটু সাদা টাইপের করে দিলাম, অথবা আর একটু সাদা টাইপের করে দিলাম, এটা এই যে ওকে, এবার ক্লিয়ার।
এইভাবে হচ্ছে ড্র করা লাগে। আর রেক্ট্যাঙ্গেলগুলো আমরা ইউজ করি হচ্ছে বায়ার আর সেলারদের লেভেলগুলা বা পিআইগুলা জোনগুলা খুঁজা মানে ড্র করে রেখে দেওয়ার মতো, যাতে আমরা পরবর্তীতে ফাইন করতে পারি যে এই লেভেলে ট্যাপ করলে মার্কেটে এই জিনিসটা হইতে পারে। আর কিছু আছে দেখানোর মতো। আর পাথ টুল তো জানেনই, পাথ টুল দিয়ে কী করি, মার্কেটটার কীভাবে মোমেন্টাম করতেছে নিজেরে, ওই মোমেন্টামগুলারই আমরা মনে করেন যে জাস্ট একটা দেখি যে ঠিকঠাক আছে কিনা। যদি এখানে না বুঝি তখন একটু সরায় টরায় দেখি যে মার্কেটের মোমেন্টাম অ্যাকচুয়াল কী চলতেছে, কী আশেপাশে মার্কেটের স্ট্রাকচার ম্যাপিংয়ের কি বিষয়টা আর কি এটার সাথে রিলেটেড। এই এর বেশি আর কিছুই না, এইগুলো হচ্ছে সিম্পল। এই টুলগুলো ইউজ করবেন, এগুলো ইউজ করা লাগে। এখন কথা হইতাছে যে এই টুলমূল এতক্ষণ বক বক করে আমি কেন দেখাইলাম। এই সব কিছু বক বক করে দেখানোর একটাই কারণ, সেইটা হইতাছে ধরেন যে এই জায়গায় যে মাত্র বললাম যে একটা সেলারদের লেভেল আছে যেটা ফেল করছে, হাই প্রবাবিলিটি আছে, ওরে ট্যাপ করব, অথবা এখানে জোন আছে এখানে ট্যাপ করবো, অথবা এখানে যে কারা এসে ট্যাপ করবো, পরে মার্কেটে ডাইভারজেন্স কনভার্জেন্স দিব, তারপরে মার্কেট চলে আসবো। এখন এইগুলো আমরা কেমনে বুঝবো? আমরা ট্রেডিং ভিউর মধ্যেও কিন্তু সেম অ্যানালাইসিসটা করলাম, তাই না? ট্রেডিং ভিউর মধ্যেও সেম অ্যানালাইসিস করছি, বাট আমরা এন্ট্রি নিব কোন জায়গায়? এই জায়গায় এসে বাইং সেলিং করবো। এখন আমি যে বাইং সেলিং করবো, আমি যেই জায়গাটায় ড্র করছি ওইটা তো আমি ড্র করছি হচ্ছে আমার ট্রেডিং ভিউর মধ্যে। আমি কি আমার যেই জায়গায় ব্রোকারের মধ্যে আমি ট্রেডটা বাইং করবো সেলিং করবো ওই জায়গার ভিতরে আমি অ্যানালাইসিস করছি? ওই জায়গায় কিন্তু আমি অ্যানালাইসিস করি নাই। আমি একটা জিনিস ভাবেন, আমি এইখানে এন্ট্রি নিব, যদি এইখান থেকে এই জায়গায় আমি এন্ট্রি নেই তাহলে কী হইতেছে? ধরেন যে আমি একটা এক্সাম্পলই দিই। ধরেন যে এইটা হইতেছে, আমি মাত্র কি দেখছিলাম, আমার একদম এই যে দেখটা এটা হচ্ছে আমার সেলিং লেভেল, ঠিক আছে? এদিকে একটুক জায়গার ভিতরে প্রচুর সেলার আছে, আমি জানি যে একটুক জায়গার ভিতরে প্রচুর সেলার আছে, হাই প্রবাবিলিটি মার্কেট ওরা টেপ করে নিচের দিকে চলে আসবো। এখন এই জায়গার থেকে সেল করা, আমরা কি জানি একটা জিনিস আমি বিক্রি করবো, যত বেশি দামে বিক্রি করতে পারবো তত প্রফিটটা বেশি। এখন আমি এইখান থেকে বেচতে পারলে প্রফিট বেশি হইব, নাকি এইখান থেকে বেচতে পারলে প্রফিটটা বেশি হইব? অবশ্যই এখান থেকে বেচতে পারলে প্রফিটটা বেশি হইব। তো এখন কি হইলো, আপনি ট্রেডিং ভিউর মধ্যে ড্র করছেন এই জায়গায়, আর এইখানে টার্মিনালের মধ্যে আইসা আপনি এন্ট্রিটা নিয়েছেন এই জায়গায়, তাহলে আপনার কতটুকু লস? একটুকের ভিতরে কত পিপস আছে বুঝতেছেন তো? এতগুলা পিপস আপনার লস। আর ট্রেডের ভিতরে, ট্রেডিংয়ের ভিতরে মানে ইনভেস্টমেন্ট করতে গেলে অলরেডি ব্রোকারের যে চার্জ আছে, স্প্রেড আছে, স্প্রেড জিনিসটা কি? এই যে দেখেন, একটা লাল দাগ আর একটা নীল দাগ, এই দুইটার মাঝখানে যে ডিস্টেন্সটা আছে না, এটাই হচ্ছে স্প্রেড। এখন এই মার্কেটের ভিতরে খুব কমই স্প্রেড দেখাইতেছে, আপনার মনে হইতেছে, বাট আমি একটু 1 মিনিটের টাইম ফ্রেমে যাই। আমি একটু 1 মিনিটের টাইম ফ্রেমে গেলাম। এইবার দেখেন, এবার দেখতে পারতেছেন স্প্রেডের ডিস্টেন্সটা। আপনি বাই করার জন্য আপনি কিনবেন এই জায়গায়, যে এই জায়গায় বাই করলাম, বাট বাই হয়ে যাবে এই জায়গায়, এটুক জায়গা খাইয়া দিব একটা ব্রোকারে। এমনি ব্রোকারে আপনার এতটুক জায়গা খাইয়া দিতেছে, তারপরে যদি আপনি এই জায়গায় ট্রেড প্লেস করেন তাহলে আপনার ট্রেড প্লেস করবো এই জায়গায়। তাহলে বুঝতেছেন আপনি কত বড় একটা মারা খাইয়া গেছেন অলরেডি। সো এই জন্যই খুব ভালোভাবে এইসব ছাইড়া দিলে হইব না। এইগুলো আপনার বেসিক মনে হতে পারে, বাট ভাই এগুলো অনেক ইম্পর্টেন্ট আপনার ট্রেডিংয়ে সাকসেস পাওয়ার জন্য। এই জন্য মানুষ ব্রোকারের ভিতরে জিরো অ্যাকাউন্ট ইউজ করে, যে আমি এইখানে ট্রেড প্লেস করছি, এইখানে ট্রেড করবো না, আমার এইখানেই ট্রেড পড়তে হইব। তুই কমিশন খাবি খা, আমি একটা ট্রেড এখানে প্লেস করছি, তুই $10 খাবি খা, $10 আমার হাতে কোনো সমস্যা নাই, বাট তাও আমি যেখানে ট্রেড প্লেস করছি সেখানে ট্রেডটা পর। তো বুঝতেছেন তো একটা এন্ট্রি কতটুকু ইম্পর্টেন্ট একটা ট্রেডে প্রফিটের জন্য। তো ভালো ট্রেডাররা সবসময় ওদের এন্ট্রি নিয়ে সিরিয়াস থাকে। এই জন্য যখন ট্রেডিং ভিউর মধ্যে প্রপার ড্র করা হয়ে যায়, একদম সেম লেভেলগুলা পয়েন্ট টু পয়েন্ট এই জায়গায় এসে ড্র করে। তো আপনি এই জায়গায়ও ড্রয়িং শেখাটা মাস্ট বি ইম্পর্টেন্ট। এই জায়গায় টাইম আরও বেশি দিবেন আমি মনে করি, ট্রেডিং ভিউ চাইতেও বেশি টাইম এইখানে দিবেন আপনি, কারণ এইখানে আপনি ট্রেডগুলো এক্সিকিউট করতেছেন, বাই করতেছেন, সেল করতেছেন, আপনার পুরো ইনভেস্টমেন্ট ডিপেন্ড করতেছে এই জায়গার এন্ট্রিগুলোর উপরে। সিরিয়াস, বি সিরিয়াস, এটা নিয়ে অনেক সিরিয়াস হন, এটা নিয়ে সিরিয়াস হইতে হইব, নাহলে হইব না। আপনারা মনে হইতেছেন যে এক পিস দুই পিপস ছেড়ে দিলাম, ওই এক পিপস দুই পিপস মানে অনেক কিছু। এমনও সময় আমার গেছে যে এক পিপসের কাছাকাছি আইসা মার্কেট ট্যাপ না করে চলে গেছে, আমার টেক প্রফিট দিছে, জাস্ট একটু সুতা পরিমাণের জন্য টেক প্রফিট পাইছি। আমার এমনও সময় গেছে যে আমার টেক প্রফিট এই জায়গায় দিয়ে রাখছি, জাস্ট এই সুতা পরিমাণ টাচ না করে আয় পড়ছে, একার আমার পুরো লস খাওয়াই দিছে। এমন বহুত হয়েছে আমার সাথে। এই জন্য আমি যখন ফিবোনাচি দেওয়া দেখাইছিলাম ড্র করে সবাইরে, যে ভাই একটু দয়ালের নামে ছেড়ে দিয়েন, এই দুঃখে খালি বলছি যে একটু গ্যাপ আপনারা দয়ালের নামে ছেড়ে দিবেন। অনেক দুঃখে বলছি, এমন হয়েছে, অনেক হয়েছে। পয়েন্ট টু পয়েন্ট জায়গা নোট করার পরেও এত লস হয়েছে, কিচ্ছু করার নেই ভাই। ব্রোকারের মধ্যে একটু এইদিক ওইদিকে 1-2 পিপস এদিক ওইদিক হয়, বাট আপনার এই জন্যই সাইডে দিলে হইব না, আপনার সিরিয়াস থাকতে হইব যে আমার দিক থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চ দিয়ে আমি এখানে টাইম দিব। এখানে সাকসেস বা এখানে টাকা, এত টাকা আছে, একবার যদি আপনার পকেটে টাকা ঢোকা শুরু করে আপনি ভয় পাবেন যে কোন অ্যাকাউন্টে কত টাকা রাখবেন।
এত টাকা মার্কেটের ভিতরে আছে, একবার টাকা আপনার পকেটে ঢোকা শুরু করলে আপনি ভয় পাবেন যে আমি কোন অ্যাকাউন্টে টাকা ঢোকাবো, আমার নিয়ে আবার পুলিশে ধরা শুরু করে আমি ঠিকঠাক করে টাকা ঢোকাইতেছি কিনা, ইন্টারন্যাশনাল টাকা এগুলো। তো বুঝতেছেন তো এত টাকা আসবো। এটাই বলবো যে $200 যদি ডিপোজিট করেন তাহলে বিকাশ থেকে করেন, এর বেশি ভুলেও না। ডাইরেক্ট বাইন্যান্স টেন্ডেন্সে যাবেন বা অন্যান্য বিভিন্ন অনলাইন কারেন্সি প্ল্যাটফর্ম আছে, ওইগুলো থেকে ডিপোজিট করবেন ডিরেক্টলি। আশা করি এই ভিডিওটা আমি বকবক করছি অনেক, বাট এগুলা ভাই আমার দিক থেকে মনে হয়, আমি ফিল করি আমি যা দেখাই যা বলি সব আমার নিজের লাইফের অর্জন, ঠিক আছে? আমি নিজের লাইফে পাইছি, করছি, করতেছি। দ্যাটস ওয়াই আমি আপনারে বলছি এটা অনেক সিরিয়াস বিষয়। এর জন্য আমি এতটুকু আমি গেলাম রোজা রাখছি সারাদিন, আলসার হয়ে রয়েছে, আমার শরীর ভালো না কিন্তু। আপনারা দেখতে পারতেছেন যে আমি ভিডিও দিতে পারতেছি না, বাট আমার সব কাজ করার পরেও আমার হয় না। তা আমি ট্রাই করি ফ্রি সময়গুলো দেওয়ার জন্য। বাট এগুলো মারাত্মক ইম্পর্টেন্ট আপনার ট্রেডিং লাইফের জন্য। হয়তো বা আজকে বুঝবেন, আজকে না বুঝলে 5 বছর পরে বুঝবেন যদি ট্রেডিংয়ের সাথে জড়িত থাকেন। আর ওই দিন হয়তো বা আমার মনে মনে খুঁজবেন বাইক হয়ে গেল, হয়তো আসলে এত বছর আগেই দেখাই দিছিল সব কিছু, বাট আমরা তখন সিরিয়াস হই নাই। আমি আমি হাজারবার বলছি যে মার্কেট কিভাবে ট্যাপ করে দেখেন। মার্কেট ট্যাপ করে যে ওর সাপোর্ট যখন ভাঙা শুরু করবো সেটার রেজিস্ট্যান্স বানাইবো, ঠিক আছে? সাপোর্ট যখন ভাঙবো সেটার মাসবি রেজিস্ট্যান্স বানাই আবার ড্রপ করবো। এখন লাস্ট এইটা। তো যাই হোক, এইদিকে আমার দেখায় লাভ নেই। তো প্রত্যেকটা দেখেন, এই যে এইটা ব্রেক করছে, আমি একটু ক্লিয়ার করি। এই যে দেখেন ওরে ব্রেক করছে, কারা ট্যাপ করছে, ওরেই ট্যাপ করে আসছে শোল্ডার লেভেল থেকে। আবার দেখেন ওরে ব্রেক করছে, কই যে ওরে ব্রেক করছে, ওরেই ট্যাপ করে আসছে শোল্ডার লেভেল থেকে, পিআইও লেভেল থেকে। কারণ পিআইও লেভেলটা কি, পয়েন্ট মানে প্রাইস অফ কন্ট্রোল, সরি। এখানে হচ্ছে এই যে প্রাইস অফ কন্ট্রোল কোনটা, আমি রেক্টেঙ্গেল হয়ে গেল আমার, কোথায় থেকে ট্যাপ করে আসছে, প্রাইস অফ কন্ট্রোল থেকে। সো মার্কেট অনেক কিছু শেখার আছে এখনো, ঠিক আছে? আমি যা দেখাইছি এগুলো কিচ্ছুই না, এগুলো জাস্ট উপরে উপরে আপনার একটা ভাব দিছি যে এইগুলো হইতেছে মার্কেটে, চলতেছে মার্কেটে বিষয়, এগুলো কিচ্ছু না, ঠিক আছে? এগুলো কিচ্ছু না। এই যে আমি যখন মার্কেট ড্র করি, আপনার দেখলে আপনার মাথা জাস্ট আওলাই যাবে যে আমি একটা এন্ট্রি ছিল, আমি এই এন্ট্রিটা নিই নাই জাস্ট এই ভিডিওটা বানানোর জন্য। এখান থেকে আমার একটা এন্ট্রি ছিল, ঠিক আছে? আমি একটু দেখাই যে এই জায়গায় একটা এন্ট্রি ছিল, মার্কেটটা এখানে রিট্রেস করতে গেছিলো, ট্যাপ করে আসছে এই জায়গার মধ্যে আমার টার্গেট ছিল। তো একটা টার্গেট আজকে অলরেডি নিয়েছি আলহামদুলিল্লাহ। এই লন্ডন সেশনের এই পুরোটা ক্যাপচার করছি, একদম এই জায়গা পর্যন্ত ক্যাপচার করছি পুরোটা, অ্যারাউন্ড 130 পিপসের মতো এনাফ। পেট ভরে গেছে গা, আজকে এই জন্য ভিডিওটা বানাইতেছি আর কি। তো তো এইগুলা মানে কি বলবো আর, এখন যখন টাকা আসা শুরু করবো না পকেটে তখন টের পাইবেন। এখন এটা এত তাড়াতাড়ি আসবো না, টাইম লাগবে ভাই। সাকসেস টাইম লাগে। এই ট্রেডিংয়ের সাকসেস সবচাইতে বেশি টাইম লাগে। পুরো পৃথিবীতে 1% মানুষ, ঠিক আছে, অনলি 1% মানুষ এই যোগ্যতাটা অর্জন করতে পারে। এত ইজি না, এত ইজি না, যা ভাবতেছেন এত ইজি না। আমি যদি খালি আমার ডায়েরিগুলো দেখাই না, জাস্ট বেউস হয়ে যাবেন, বলবেন যে ভাই এই ডায়েরি আমার সবগুলা লেখা কমপ্লিট করতে আমার লাগবে 1 বছর 2 বছর। তো আমি আর কিছু বললাম না, এখন পরিশ্রম করতে থাকেন। আপনি নিজেরে চিনেন। দুনিয়ার একজন আপনারা দেখাইতেছে সিগন্যাল দিতেছে, একজন আপনারা বলতেছে যে হ্যাঁ ভাই আমার কাছে পেইড কোর্স আছে, এই কোর্স আছে, ওই কোর্স আছে। দুনিয়ার কোনো পেইড কোর্স কাউরে ট্রেডিং শিখাইতে পারতো না, আমি বলে দিলাম। মার্কেট পুরাটা হচ্ছে এক্সপিরিয়েন্স। আপনি ট্রেডিংয়ের থেকে কারো কাছ থেকে যদি কোর্স করেনও, আপনি জাস্ট নলেজটুকু নিতে পারবেন। বাট যতটুকু আপনি নলেজ নিছেন ওর কাছ থেকে, তার 1000 গুণ, তার 1000 গুণ প্র্যাকটিস আপনার মার্কেটের মধ্যে করতে হইব। আর ওই প্র্যাকটিস করার পরে আপনার একটা এক্সপিরিয়েন্সের তৈরি হবে মার্কেটের মধ্যে, ওই এক্সপিরিয়েন্স থেকে পরে আপনি ট্রেডার হইতে পারবেন। ট্রেডার এত ইজি না। দ্যাটস ওয়াই আমি সবসময় বলি যে আপনি প্র্যাকটিস করেন, 1000 প্র্যাকটিস করেন, 10,000 প্র্যাকটিস করেন। একটা ছেলে বলছে যে ভাই আমি 10,000 প্র্যাকটিস শেষ, ওইটা হচ্ছে বাঘের বাচ্চা আমার কাছে, ওটা লাল সালাম। সো প্র্যাকটিস করেন, আপনি নিজের পোটেনশিয়ালিটিটা খুঁজেন, আপনার ভিতরে কি পোটেনশিয়ালিটি আছে। যেদিন আপনি আপনার নিজেরে খুঁজে ফেলতে পারবেন না, তখন আর আপনার দুনিয়ার কাউরে গনার টাইম নাই। একজন বলবো যে ভাই আমার কাছে পেড কোর্স আছে, আপনার কাছে এখন টাকা নাই, এখন আপনি পেড কোর্স করতে পারতেছেন না, কোনো সমস্যা নাই। তো আমি তো ফ্রিতে ভিডিও দিতেছি, হয়তো বা টাইম লাগতেছে, এই টাইমটা আপনি যা দিতেছি তাই ভালো করে প্র্যাকটিস করতে থাকেন। আরও আশেপাশে যদি ফ্রি কোনো দেখতেছেন যে ভালো কিছু দিতেছে ফ্রিতে, শিখেন। আশেপাশে কাজ করেন, টাকা জমাইতে থাকেন। আপনার ফান্ডের দরকার আছে, একটা সময় যাবো যে আপনার ফান্ড দরকার হইব, টাকা করতে পারবেন। কাজ করেন, ফান্ড জমাইতে থাকেন, ফ্যামিলিও চলতেছে, আপনিও চলতেছেন, পাশাপাশি এমন একটা যোগ্যতা বানাইতেছেন যেটা যদি 5 বছর পরেও একবার সাকসেস পান, ওই 5 বছরে যা হারাইছেন তা 30 দিন আপনার তার 100 গুণ রিটার্ন, 10 গুণ রিটার্ন দিব। সরি, 100 গুণ না, 10 গুণ রিটার্ন দিব, ঠিক আছে? আমি আমার লাইফে 5-6 বছর যা হারাইছি 1 মাসে তার রিটার্ন দিছে। তো এগুলা জাস্ট কি বলবো, এটা হচ্ছে কাল গল্প না, এগুলো বাস্তবতা। দুনিয়ার যত ট্রেডার পাইবেন না আপনারা এই কথাটা কইবই। সো এখন বিষয়টা আপনার উপরে।
প্র্যাকটিস করতে থাকেন। আর যদি আমি সুস্থ থাকি, বাইচা থাকি, ইনশাল্লাহ আমি আমার ফ্রি সময়গুলো দিয়ে ভিডিও দিব ইনশাল্লাহ, একটা একটা করে স্টেপ বাই স্টেপ, কোনো সমস্যা নেই। বাট বেসিকগুলো মারাত্মক ইম্পর্টেন্ট, আর এই জন্য আমি এগুলো ক্লিয়ারলি দেখাই দিলাম। আর আজকের ভিডিওটা যারা দেখছেন আশা করি বুঝছেন। আর একটা দুঃখের বিষয় হইতেছে যে আমি জানি যে, আমি দেখি যে আমার যে ভিডিওগুলো দেখে ম্যাক্সিমাম পোলাপাইনগুলো খুবই খারাপ অবস্থায় আছে, লাইফস্টাইলটা, আর ফোন ছাড়া কিচ্ছুই নেই আগর, এমনও পোলাপাইন আছে মোবাইলটাও অনেক কষ্টে চালাইতে হয়। তো সবাই মোবাইলে ট্রেডিং শিখতেছে, তো আমি এখন পিসিতে দেখাইতেছি। আমার প্রয়োজন যে একটা মোবাইলে দেখানো, খালি মোবাইলে রেকর্ডিংটা করতে নিমো, আমার হাত থেকে পড়ে আমার S23 আলট্রা ডিসপ্লেটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আপ ডাউন। বুঝতেছেন তো কি ফর ফারা যেতেছে আমার উপর দিয়া, শরীর খারাপ, পুরা ডিসপ্লে শেষ, এমন দামি মোবাইল চালার। এমনি মোবাইল টোবাইল চালাই না, এটা কাহিনী আমার দোষী, আমি মোবাইল টোবাইল বেশি একটা চালাই না, মোবাইল এক কোনায় পড়ে থাকে, আমি জাস্ট আমার সেট আপের মধ্যে বসে থাকি সারাদিন, আমার কাজই এটা। তো দেখি এখন মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করা উচিত, ঠিক আছে, এই যে এই বিশেষ করে এই টার্মিনালগুলো দেখানো উচিত, কারণ সবাই ফোন দিয়ে এটা ইউজ করবো। এখন দেখি কি করতে পারি, বা ট্রাই করবো ভাই, আমি চেষ্টা করি, ঠিক আছে। দোয়া করবেন যাতে একটু তাড়াতাড়ি সুস্থ হতে পারি, কারণ আমি মাঝখানে সুস্থ হয়ে গেছিলাম অনেক, কিন্তু রোজাগুলো রাখার পরে এখন আমার শরীরের অবস্থা আগের চাইতেও বেশি খারাপ। তো ট্রাই করি, দোয়া করবেন যে তাড়াতাড়ি সুস্থ হতে পারি। সুস্থ হতে পারলে আপনার গলাকে একটু ভিডিও দেয়া গেছে যে 2 দিন পরে দিলে এটা 2 দিন আগে দিতে পারবো আর কি। যেমন এই ভিডিওটাও 2 দিন দেরি হয়ে গেছে আরও বেশি, যখন বানানো দরকার ছিল, কিন্তু শরীর ভালো না, কিছু করার নাই। তো যাক, দোয়া রইল সবার জন্য, সবাই সবার লাইফে সিরিয়াসলি আগায় যান, লাইফে কিছু একটা করতে পারেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।